ব্যাক টু স্কুলের ওরিয়েন্টেশনে সবাইকে জানাচ্ছি শিখর পক্ষ থেকে, একসাথে সবাই বলি স্বাগত। সো আমরা আজকে ব্যাক টু স্কুলের ওরিয়েন্টেশনটা অন্য আর 8-10টা ওরিয়েন্টেশনের চেয়ে বেশ ভিন্নভাবে সাজানোর চেষ্টা করেছি। তবে এসব নিয়ে তো সৌরভ ভাই কথা হবেই, তার আগে কিছু কমন কথা বলতেই হয়। তা হলো, যারা যারা দেখছো এই মুহূর্তে লাইভটা, তারা অবশ্যই লাইভটা শেয়ার করে দাও ফেসবুকে, যাতে পরবর্তীতে এই লাইভে বলা এমন অনেক কথা থাকতে পারে, তোমার মনে হয় যে পরে তোমার প্রয়োজন পড়তে পারে, সেটা যাতে তুমি নানা দিকে না খুঁজে তোমার ওই শেয়ার করা ভিডিও থেকে দেখে নিতে পারো। আর তোমার অনেক বন্ধু বান্ধবী তো আছেই, যাদেরও দরকার এই ভিডিওটা দেখা, তাদের সবার জন্য আমরা বলবো এই ভিডিওটা তুমি অবশ্যই এখনই ফেসবুকে শেয়ার করে দিবে। বাই দ্য ওয়ে, আমাদেরকে কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, এটা একটু তোমরা এখনই কমেন্টে আমাদেরকে লিখে জানাও। আর সেই সাথে জানা দাও যে তোমরা কোন জেলার কোন স্কুল থেকে আমাদের আজকের এই লাইভে জয়েন করছো। আর আমাদের আজকের এই লাইভটা কিন্তু প্রচারিত হচ্ছে শিখর ফেসবুক পেজ থেকে। সো তোমরা সবাই জয়েন করে ফেলো এবং বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একসাথে জয়েন করো, এবং অবশ্যই আঙ্কেল আন্টিও যাতে মিস না যায়। হ্যাঁ, আরেকটা কথা সৌরভ ভাই, যেটা হচ্ছে যে দেখা যায় যে ওদের অনেকেই কিন্তু আমাদের সঙ্গে হয়তো বা 11-এ আছে, 12-এ আছে, কিন্তু ওদের ভাই ব্রাদার্স আছে, ছোট ভাই বোন আছে, যারা হয়তো বা ক্লাস 6 থেকে 10-এর মধ্যে আছে। তো যেহেতু আমাদের ব্যাক টু স্কুল প্রোগ্রামটা, স্কুল মানে নাম শুনেই বোঝা যাচ্ছে আমরা 6 থেকে 10, আমরা তো প্রাইমারিতে পড়াই না। সো 6 থেকে 10 যেহেতু, তো 6 থেকে 10-এর সবার জন্য বারবার বলি, এবং সর্বোচ্চ শেয়ারকারী জন্য এনাম ভাই বলছে, এটা আমি বলি নাই, তার জন্য পুরস্কার সারপ্রাইজ গিফট, স্পেশাল সারপ্রাইজ গিফট তার জন্য অপেক্ষা করছে। তো এনাম ভাই, আমরা কি এখন শুরু করতে পারি, নাকি আপনি কিছু বলেন না ফার্স্টে, মানে তো অপরিপূর্ণ থেকে যায়? হ্যাঁ, শুরু তো অলরেডি হয়ে গেছে। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের সাথে আজকে যে ব্যাক টু স্কুলের ওরিয়েন্টেশন, সো আমাদের সাথে 4জন স্পেশাল মানুষ আছে। এই মানুষগুলো গত বছর পুরোটা বছর আমাদের সাথে ছিল, আমাদের অ্যাপের সুপার ইউজার, এবং তারা কিন্তু নিজ নিজ স্কুলে ফার্স্ট হয়েছে। সো আমরা এরকম কৃতি শিক্ষার্থী 4জনকে আমাদের এই আজকের লাইভে নিয়ে এসেছি। সেই সাথে আমি আরেকটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই যে আজকে ওরিয়েন্টেশনের মাধ্যমে আমরা কিন্তু কৃতি শিক্ষার্থী সংবর্ধনার যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু শুরু করতে যাচ্ছি। এবং সবার জন্য আমি একটু তথ্যগুলো বলি। আমাদের এই বছর আমরা কিন্তু বার্ষিক পরীক্ষার ফলাফলটা কালেক্ট করেছি। সো আমরা দেখতে পেয়েছি প্রায় 1900 স্টুডেন্ট আমাদের ফার্স্ট হয়েছে নিজ নিজ স্কুলে এখন পর্যন্ত। সো এটা আমি মানে আলোচনা করতেছিলাম যে 1900 স্টুডেন্ট। সো একটা স্কুলে যতগুলো সেকশন থাকে, তার যদি আমি ফার্স্ট বয় গুলো কাউন্ট করি, তাহলে একটা স্কুলে ম্যাক্সিমাম কতজন ফার্স্ট বয় থাকতে পারে? মানে একটা স্কুলে আমি শাখাও যদি ধরি 8জন, 10 জন, 12 জন, 15, 20 জন, মানে নাম্বারটা ইনসেইন একটা নাম্বার। তার মানে আমাদের এই যে আমাদের শিখো, এই শিখোতে আমাদের কাছে পড়ে প্রায় 1900 স্টুডেন্ট নিজ নিজ স্কুলে ফার্স্ট হয়েছে, এবং প্রায় 900 স্টুডেন্ট নিজ নিজ স্কুলে সেকেন্ড হয়েছে, এবং প্রায় 600 স্টুডেন্ট নিজ নিজ স্কুলে থার্ড হয়েছে, এবং এই নাম্বারটা বাড়তেছে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী। ভাই, আমরা আরেকটা বিষয় নিয়ে যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে এমন অনেকেই আছে যার রোল হয়তো বা আগে ছিল 50, ওখান থেকে যে এখন এসেছে 5-এ, যে 4 থেকে মানে 2-এ এসেছে, তার চেয়ে কিন্তু ওই 50 থেকে 5-এ আসা শিক্ষার্থীটা আরো অনেক বেশি সাকসেসফুল। সো আমরা যেভাবে তথ্য পাচ্ছি, মানে আর এনাম ভাই এটাও বলে নেওয়া ভালো যে এটা অনেকটা মাইল ফলকের মতোই, আমি জানি না এমনটা কখনোই আয়োজিত হয়েছে কিনা। আজকে ওদেরকে আমরা না হয় সবার সামনে এবং এভাবে স্ক্রিনে হচ্ছে পুরস্কৃত করার চেষ্টা করছি, এবং ওরা সবাই ঢাকার, এটাও একটা কারণ, যেহেতু শিক্ষক ক্যাম্পাসটা ঢাকাতে। আমরা কিন্তু প্রতিটা শিক্ষার্থীকে, যাদের কথা এনাম ভাই বললেন, তাদেরকে কিন্তু আমরা অলরেডি তাদের পুরস্কার আজকে থেকেই পাঠানো শুরু হয়ে গেছে। সো বাংলাদেশের যেই প্রান্তেই সেই শিক্ষার্থী থাকুক না কেন, তার ফলাফলের জন্য যেটা তাকে মানে অ্যাওয়ার্ড দেওয়া দরকার, আমরা শিক্ষর পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি তাকে সেই সম্মানটা দেবার জন্য, এবং অবশ্যই অবশ্যই সেটা পৌঁছে যাবে কয়েকদিনের মধ্যেই। সেটা অলরেডি আমাদের এখান থেকে আজকে থেকেই পাঠানো শুরু হয়ে যাচ্ছে। আব্দুল্লাহ, যারা এই বছর অ্যাওয়ার্ড পাচ্ছে না, তারা কি নেক্সট ইয়ারে পাইতে পারে?
অবশ্যই 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 এবং কেন এই নেক্সট ইয়ারে যদি ফার্স্ট হয়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো অবশ্যই মন খারাপ করার কিন্তু কোনো ব্যাপারই না। আমরা তো চাই ওরা আগামীতে প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট হতে থাকুক। অবশ্যই আর এখানে কিন্তু আরেকটা ঘোষণা আমি একটু বলি যে যারা 4th হয়েছে 5th হয়েছে ওদেরও কিন্তু মন খারাপের কোনো কারণ নেই, কারণ আমাদের শিখো অ্যাপে তুমি যদি তোমার বার্ষিক পরীক্ষার রেজাল্ট জানিয়ে দাও তুমি কিন্তু একটা ডিজিটাল সার্টিফিকেট পাবা। সো তুমি যদি 4th হও 5th হও তুমি কিন্তু একটা ডিজিটাল সার্টিফিকেট পাচ্ছ, ওই সার্টিফিকেট তুমি ডাউনলোড করতে পারবা, তুমি শেয়ার করতে পারবা। সো সবার জন্য ডিজিটাল সার্টিফিকেট থাকছে, শুধুমাত্র ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য একটা ফিজিক্যাল কোয়েস্ট থাকছে। আর আগামী বছরের যে কথাটা, আগামী বছর তো আমরা তো এই বছর পুরোটাই আসলে অনলাইনে করছি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। আগামী বছর আমাদের প্ল্যান আছে এটা আরো বড় পরিসরে করার, ইনশাআল্লাহ যদি আমাদের স্টুডেন্টরা এরকম রেজাল্ট ধরে রাখতে পারে। এবং আমরা আশা করছি যে আসলে শুধু এইটাই ধরে রাখবে তা না, এর থেকেও ভালো ফলাফল করবে। এনাম ভাই একটু অ্যাড করি, আমার মনে হয় যে এই বছর আমরা এই ডেটাটা কালেক্ট করতেছি যে কে কোন স্কুলে ফার্স্ট হয়েছে, তার স্কুলে ফার্স্ট হয়েছে কিনা। বাট আমরা যদি প্রথম থেকে এটা করতাম তাহলে আরো অনেক ফার্স্ট বয় কিন্তু আমরা পাইতাম। ফর এক্সাম্পল আমরা কিন্তু সারা বাংলাদেশে এসএসসি পরীক্ষায় যে ফার্স্ট হয়েছে নিবিড়, হ্যাঁ 1285 মার্কস পেয়ে তাকেও কিন্তু আমরা শিখতে পড়াইছি। সো এটা কিন্তু একটা অ্যাচিভমেন্ট আমাদের। সো সারা বাংলাদেশের বেস্ট স্টুডেন্টদের সাথে কিন্তু এক প্ল্যাটফর্মে ক্লাস করার সুযোগ, এটা কিন্তু একটা অপরচুনিটি সবার জন্য। অবশ্যই। অবশ্যই আমি এখন আব্দুল্লাহর কাছে একটু হ্যান্ড ওভার করছি। সো আমার মনে হয় যে এনাম ভাই তাহলে আমরা আমাদের স্টুডেন্টদের যদি একটু আস্তে আস্তে ডেকে নেই, কারণ আমাদের শিক্ষকদেরকে তো সবসময় কম বেশি ওরিয়েন্টেশনে দেখা হয়। আজকের ওরিয়েন্টেশনটা যেহেতু একটু ভিন্ন, তো আজকে আমি আর নাইম ভাই, কোথায় আপনি? নাইমকে আমি দিয়ে আপনাকেই খুঁজছি। ওকে। তো নাইম ভাই, আমার মনে হয় একদম শুরুতে যদি আমাদের আজকে যে স্টুডেন্টটার কথা আমি ভাবছিলাম, আমাদের এখন ক্লাস 6 বললে আবার সমস্যা। ওকে, ক্লাস 6 বলা যাবে না, নেই, ক্লাস 7 এ চলে ক্লাস আসছে। 7 এ উঠে গেছে। ওকে, ক্লাস 7 এ উঠে গেছে, আমাদের সঙ্গে ক্লাস 6 এ ছিল। সো আমি ওয়েলকাম করছি ওজায়েরকে। আচ্ছা, ওজায়েরের জন্য আমরা একটা হাততালি দিই। হ্যাঁ হ্যাঁ ওজায়ের, আমি অনেক ভালো আছি। তুমি আজকে মনে করো না ক্লাসে আছো, আজকে জাস্ট তুমি সোজা হয়ে দাঁড়াও। সো এই ক্যামেরাটাই হচ্ছে সবাই তোমাকে দেখছে। তো তুমি একটু আগে একটু আমাদেরকে একটু বলো তো যে তুমি কোন স্কুলে পড়তা, কি বাসা কোথায়, একটু আমাদেরকে এই বেসিক ইনফরমেশনগুলো একটু বলো না ফার্স্টে। আমি বর্তমানে জলসাই ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে পড়ি এবং আমার বাসার ঠিকানা হচ্ছে সাতারকুল রোড ওইদিকে। আচ্ছা, না ফুল ঠিকানা বলার দরকার নেই। সো আচ্ছা, হ্যাঁ তো আচ্ছা, এই নাইম ভাই, আমি ওর কাছে প্রথমে যে প্রশ্নটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আচ্ছা, এই যে তুমি যে ফার্স্ট হইলা, তো এই মানে খবরটা হচ্ছে তুমি প্রথম কাকে জানিয়েছিল, আর সেই মুহূর্তে তার রিয়াকশনটাই বা কি ছিল? আমার প্রথমে আমার মাকে জানাইছিলাম, তারপর আমার বাবাকে জানানো হয়েছিল। তাদের অনুভূতিটা তোমার কাছে কেমন ছিল? মানে তোমার অনুভূতি এবং তোমার আব্বু আম্মুর অনুভূতি শুনে তোমার কেমন লেগেছিল সে সময়? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছিল, খুব অসাধারণ। অসাধারণ। আচ্ছা, হ্যাঁ আন্টিকে আমরা কিছুক্ষণের মধ্যেই ডেকে নিব। তার আগে আমি একটু ওজায়ের কাছে জানতে চাই যে এই রেজাল্টের আগে তোমার সবচেয়ে বড় স্ট্রাগলটা কি ছিল? আমার সবচেয়ে বড় স্ট্রাগল ছিল হচ্ছে বিভিন্ন বিজ্ঞানে মূলত। তো হচ্ছে এখানে শিখতে এসে আলহামদুলিল্লাহ বিজ্ঞানের বিভিন্ন জিনিসপত্র পড়ে আমি সবকিছু বুঝতে পেরেছি। তো আলহামদুলিল্লাহ এবার বিজ্ঞানে আমি সবচেয়ে হাইস্ট নাম্বার পেয়েছি। ওয়াও, কংগ্রেচুলেশন। আচ্ছা, বাট এমনিতে ওজায়ের কখনো এটা মানে মনে হয়েছিল যে ধরো তুমি পারবা না? কারণ আমাদের অনেক স্টুডেন্টই অনেক সময় ধরো আসলে হতাশ হয়ে যায়। তোমার কখনো এটা মনে হয়েছিল যে তুমি পারবা না? আমার থিঙ্ক ছিল যে হচ্ছে আমি হতে পারে এটা না আমার জন্য কঠিন হবে। তারপর শিক্ষক করতে করতে আমার সবকিছু বুঝেছি, তারপর বুঝতে পারছি যে ইনশাল্লাহ এবার আমি ফার্স্ট হতে পারবো আবার। যাক, আলহামদুলিল্লাহ। তো তোমার এই মানে ফার্স্ট হবার পেছনে যদি 3টা অভ্যাসকে বলি যেটা তোমার জন্য সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই 3টা অভ্যাস তুমি কোনটাকে বলবা? আমার প্রথমে বলতে হবে হচ্ছে নিয়মানুবর্তিতা, মানে প্রথমে কনসিস্টেন্সি ছিল। consistency। আর তারপর হচ্ছে আমি হচ্ছে মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এটা হচ্ছে তেমন ব্যবহার করতাম না, একমাত্র পড়াশোনা ছাড়া আর কখনো সোশ্যাল মিডিয়া অথবা এগুলো ব্যবহার করতাম না। এছাড়া আমার হচ্ছে আবার যদি একঘেয়েমি লাগে অথবা খুব অশান্তি লাগে তাহলে আমি প্রথম খেলাধুলা করতাম, তারপর আমার মাথা রিফ্রেশ হতো, আমি আলহামদুলিল্লাহ পড়াশোনা করতে আরো এক্সাইটেড। ওয়াও ওয়াও, নাইম আমি ভাই। ওর কথার সাথে একটু মিলিয়ে একটা কথা বলতে চাই, সেটা হলো অবশ্যই। ও একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছে যে ও ফার্স্ট হওয়ার পেছনে একটা বড় অভ্যাস ছিল, ও সোশ্যাল মিডিয়াতে অ্যাট্রাক্ট হইতো না।
সো এখন কিন্তু ম্যাক্সিমাম আমি গার্জিয়ানদের আঙ্কেল আন্টিদের উদ্দেশ্যেই বলতে চাই, আপনারা মনে করেন যে আমার ছেলেকে যদি আমি অনলাইনে পড়াই তাহলে হয়তো বা সে দেখা যাচ্ছে একটু ক্লাস করার পরে সে কোথায় চলে যাবে, ফেসবুকে চলে যাবে বা হোয়াটসঅ্যাপে চলে যাবে, সোশ্যাল মিডিয়াতে অ্যাট্রাক্ট হওয়ার চান্স থাকে। বাট আমি আপনাদের জন্য বলতে চাই আমাদের অ্যাপে কিন্তু তারা এখন লাইভ ক্লাস করতে পারে। এই অ্যাপের মধ্যে একবার ঢুকলে মানে নর্মালি যেটা হয় যারা ফেসবুকে লাইভ ক্লাস করে তাদের কিন্তু ধরেন যে ওই হাতের একটু ইয়া আছে না, এখনকার বাচ্চাদের তো এরকমই যে শুধু স্ক্রল করতে চায়, একটা ক্লাস দেখতে দেখতে Doom হঠাৎ করে scrolling, হ্যাঁ। হঠাৎ করে নিচে উপরে চলে গেলে কোন একটা রিলসের মোহে যদি পড়ে যায় তাহলে শেষ। কিন্তু শেষ, আরে তখন ক্লাসে কয়েক ফিরে আসতে ঘন্টা পারবে কেটে না। যাবে, হ্যাঁ। হ্যাঁ, সো আমাদের অ্যাপে কিন্তু এই সুযোগটা নাই। Exactly, অ্যাপে ক্লাসে exactly. যখন কোন একটা স্টুডেন্ট লাইভ ক্লাস করছে তখন কিন্তু এখানে স্ক্রলের কোনো সুযোগ নাই। সো ওর মাইন্ড যে অন্যদিকে অ্যাট্রাকশন চলে যাবে এটার কোনো চান্সই নাই। সো আমাদের অ্যাপে ক্লাস করার ফলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আপনার ছেলে বা আপনার মেয়ে যখন ক্লাস করবে, লাইভ ক্লাস বলেন বা অন্য রেকর্ডেড ক্লাস বলেন, তার অ্যাট্রাকশনটা সোশ্যাল মিডিয়াতে যাওয়ার কোনো পসিবিলিটি অনেক কম, অনেক কম, অনেক কম। সো ওজায়ের কাছে আমি তাহলে একটু শিখো অ্যাপ নিয়েই প্রশ্ন করি যে ওজায়ের শিখো অ্যাপের অনেকগুলো ফিচারের মধ্যে কোন ফিচারটা তোমার কাছে সবচেয়ে ভালো লাগতো? সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে অ্যানিমেটেড লেসন্স এবং হচ্ছে লাইভ টেস্টগুলো, মানে ওগুলো হচ্ছে প্রত্যেক লাইভ ক্লাসের পর আমি ওগুলো করতাম আর হচ্ছে মানে সবসময় প্র্যাকটিস করতাম, এগুলো সবসময় করতাম। এছাড়া স্মার্ট নোটও সবসময় ব্যবহার করতাম। চমৎকার। সো এবারে যদি আমি একটু মানে ইমপ্রুভমেন্টের একটা কথাতেও যাই, যে শিখো অ্যাপের কোনো ফিচার নিয়ে তোমার কোনো কথা আছে যে এই জায়গাটাতে আমাদের শিখোর আরেকটু উন্নতি করার জায়গা আছে, বা এই জায়গাটা যদি আরেকটু এরকম হইতো তাহলে তোমার কাছে হয়তো বা ভালো লাগতো? আমার একটা কমপ্লেন হচ্ছে যে আমাদের গণিতে অনেক কিছু হচ্ছে বান্য থাকে, অনেক কিছু অনেক কিছু আছে। হ্যাঁ অনেক কিছু আছে, তবে অনেক সময় দেখিস অনেক সময় হ্যাঁ স্মার্ট নোটের মধ্যে অনুশীলনীর অঙ্ক তেমন কম দেওয়া হয়, তো এটা একটু হচ্ছে দিলে একটু সুবিধা হয়, অনুশীলনী অঙ্ক আমরা প্র্যাকটিস করতে পারবো ভালো। আচ্ছা, তার মানে স্মার্ট বুকের মধ্যে হচ্ছে আমাদের ওই এক্সারসাইজ, প্র্যাকটিস এক্সারসাইজ আরো বাড়াতে হবে। আরেকটু বাড়াইতে আচ্ছা, হবে। অবশ্যই আমরা এটা নোট ডাউন করব। সো আমি আন্টিকে একটু ডেকে নিব, যদি একটু কষ্ট করে হচ্ছে আন্টি চলে আসেন আমাদের সামনে, কারণ ওজায়ের এই সাফল্যের পেছনে যেই মানুষেরা সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন নিঃসন্দেহে তাদের আব্বু আম্মু। এটা আসলে শুধু ওজায়ের নয়, যে কোনো শিক্ষার্থীর জন্য এটা সত্য। তো আমি আন্টির কাছে প্রশ্নে যাবার আগে ওজায়ের কাছে একটা শেষ প্রশ্নে চলে যাই। ওজায়ের, তোমাকে যদি বাংলাদেশের বর্তমান এই শিক্ষা ব্যবস্থা এখানে যদি কিছু একটা বদলানোর সুযোগ দেওয়া হয়, তুমি তাহলে কি বদলাবা? আমি বর্তমানে কন্টেম্পট আছে বাংলাদেশের নতুন হচ্ছে শিক্ষা এসব নিয়ে, তবে যদি একটা জিনিস বলতে হয় সেটা হচ্ছে আরো বিভিন্ন হচ্ছে যারা হচ্ছে শিক্ষা থেকে বঞ্চিত তাদের জন্য একটু শিক্ষার সুযোগ করে দিলে তা ভালো হবে, আমাদের দেশে আরো উন্নতি হতে পারবে। দ্যাট মিন্স এডুকেশন ফর অল। চমৎকার। হ্যাঁ, আমরা বিশ্বাস খুবই করি ভালো যে চিন্তা। মানে শুধু ভালো শিক্ষার্থী নয়, ওজায়ের মতো সবাই এমন করে ভাবুক যে শুধু নিজে ভালো থাকলেই হলো না, তার পাশাপাশি অন্যরাও যেন শিক্ষায় শিক্ষিত হয়। এইটাই একটা, অবশ্যই সবাই এই আশা ব্যক্ত করে। আমি তো আমি আমি একটু হ্যাঁ। ওজারকে ধন্যবাদ দিতে চাই। ও কিন্তু ক্লাস 6 থেকে 7 উঠল। হ্যাঁ, মানে মাত্র সদ্য 7-এ ওঠা। ক্লাস 7 4 এর দিন হয়েছে, 5 স্টুডেন্ট, দিন হয়েছে এরা 7 এরা এরা আমি এই জন্য জেনজি যেটা বলি আর কি, এদেরকে মানে ওকে জেনজি না, তো বোধহয় আরো পরে জেন আলফা। জেন আলফা, ভাই, ও জেনজি না? জেনজি বলো জেন আলফা বলো, এদের চিন্তা ভাবনাটা দেখছো, ও ক্লাস হ্যাঁ, 6 থেকে 7 উঠছে, এখানে ওর চিন্তা Exactly. যে না শুধু আমি পড়লে হবে না, সবাইকে পড়তে হবে, এডুকেশনটা সবার জন্য, সবাই মিলে আমরা আসলে একসাথে সুন্দর একটা দেশ গড়বো, শিক্ষিত একটা জাতি করব। সো এই বয়সে যে ওর মধ্যে এই ফিলিংসটা আসছে, এর জন্য আমি ওকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ওর যে ফিলিংসটা আসছে যাদের জন্য, এই আঙ্কেল আন্টি, ওর বাবা মা যারা ওর জন্য সারা জীবন কষ্ট করে যাচ্ছে, আঙ্কেল আন্টিদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং তোমাদেরও আমি আশাবাদ, মানে আমি সবসময় চাইবো যে ওজাইরের মতো তোমরাও যেন এরকম দেশের জন্য ভাবো। পড়ালেখা তো করছোই, নিজের জন্য তো ভাবছোই, বাট এই যে দেশটা, যে দেশে তুমি বেঁচে আসো, যে চারপাশে মানুষগুলোকে নিয়ে বেঁচে আসো, সমাজটা এটার জন্য উন্নত হয়, সেই চেষ্টা সবাই করবা। নিঃসন্দেহে। সো আমরা শেষ একটা প্রশ্ন করব হচ্ছে আন্টিকে, সেটা হলো যে এই সাফল্যের পেছনে আন্টি আপনার সবচেয়ে বড় ত্যাগ ছিল কোনটা? আন্টি কি আপনার কাছে যেটা ভালো মনে হয় আপনি সেটাই বলেন। সবচেয়ে বড় ত্যাগ ছিল যে ছেলেকে সময় দেওয়া, আর তাকে আপনাদের শিখো অ্যাপটা খুব দারুণভাবে কাজ করেছে, যে ওকে আমিও হেল্প করেছি পাশাপাশি নোটস তৈরি করে, তো এইভাবে আর কি।
থ্যাংক ইউ। আমার মনে হয় যে আন্টি খুব চমৎকার ভাবেই বলেছেন। সো আমার মনে হয় নাইম ভাই, ওজায়েরের এই অংশটা আসলে শুধু এতটুকুতেই শেষ নয়, আমরা কিছু পুরস্কারও রেখেছি ওজায়েরের জন্য। সো আমরা ক্লাস 7 তো মাত্র শেষ করলাম, ক্লাস 8-এ চলে যাব। তার আগে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ওজায়ের এবং আন্টিকে, আর আমি একটু রিকোয়েস্ট করছি আসন গ্রহণ করে ফেলার জন্য। এটা আমার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, thank you, thank you, নাইম thank you ভাই, so much. নাইম ভাই কি বঞ্চিত থাকবেন না? থ্যাংক ইউ সো মাচ ওজাইর। থ্যাংক ইউ ওজায়ের, থ্যাংক ইউ। সো আমিও বিদায় নিচ্ছি আব্দুল্লাহ। নাইম ভাই তাহলে একটু রায়হান কই? রায়হান মানে রায়হান হচ্ছে আমাদের ব্যাক টু স্কুলের সবচেয়ে জনপ্রিয় মেন্টর। মানে রায়হান কি বলবো, যে এখন আসলে অফলাইন হলে বোঝা যেত রায়হান ভাই চিৎকারে। না ভাই, আমি অফলাইনের কথা বলবো না, কিন্তু আমি যেটা বলবো ক্লাস 7 ভাই, ক্লাস 7-এর কথা যখনই আসবে ভাই, পুরো বছর জুড়ে ক্লাস 7-এর যত সমস্যা যত কিছু আছে সবকিছু নিয়ে কিন্তু মানে আমি খুবই মানে এক্সাইটেড ছিলাম, বা এই জিনিসগুলো নিয়ে আমি খুবই প্রোয়েক্টিভ ছিলাম। কারণ ক্লাস 7 তখনকার সময় ভাই মানে ওরা খুবই ছোট মানুষ। আমি আমার জীবনের প্রথম ক্লাস 7-এ ক্লাস নিয়েছি, এই জিনিসটা আমাকে খুব মোটিভেট করেছে। আমার জন্য জিনিসটা এমন ছিল। সো এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে ক্লাস 8-এর আমানকে আমি একটু ডেকে নিচ্ছি। আমান, তুমি যদি একটু স্ক্রিনে চলে আসতা। আমি বলে নিচ্ছি, ও কিন্তু ক্লাস 7 থেকে 8-এ উঠছে, অর্থাৎ হ্যাঁ, মানে আমাদের শিক্ষক একাডেমিক এখন কিন্তু প্রোগ্রামে। ওদেরকে আর 7 বলা যাবে না, 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 6 class দিন 7 হলো ওরা ছিল, 8-এ 8-এও উঠেছে। আছে আর কি। সেটাই, ওরা হচ্ছে প্রাক্তন ক্লাস 7। সো আমান, কি অবস্থা, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমান, তুমি কোন স্কুলে ছিলা, একটু ডিটেইলস বলো না আমাদেরকে। আমার নাম মোহাম্মদ আমানুল্লাহ বিন আশরাফি। আমি নিবরাস মাদ্রাসায় সপ্তম শ্রেণী থেকে প্রথম হয়ে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি। কংগ্রাচুলেশনস, আলহামদুলিল্লাহ। সো আমান, এই ভালো স্টুডেন্টদের কাছে অনেক প্রশ্ন থাকে পোলাপানের। সো একটা কমন প্রশ্ন হচ্ছে যে তুমি প্রতিদিন কত ঘন্টা পড়তা? জি আমি আর কি প্রতিদিন অনেক বেশি যে ঘন্টা ধরে পড়তাম এরকম না, জাস্ট আমার রুটিন হচ্ছে কি যে আমার স্কুলে যে পড়া দিত আর শিক্ষক ক্লাসের মধ্যে যে SW গুলো দিত ওগুলো জাস্ট আমি আমার একদিনের ভিতরে মানে 24 ঘন্টার ভিতরে আমি ওইগুলো কভার করে ফেলতাম। তো এরকম নিয়মিত পড়া কভার করে দিলে না পরীক্ষার আগে এমনিতেই সিলেবাস কভার হয়ে যায়। তো তারপর জাস্ট সিলেবাসটা আমি আরেকবার রিভিশন দিয়ে দিতাম, এটাতেই যথেষ্ট হয়ে যেত। মানে দিনে 1 থেকে 1.5 ঘন্টার বেশি পড়া লাগতো না, মানে ক্লাস আর কোচিং বাদ দিয়ে। আচ্ছা, তাহলে আমার একটা প্রশ্ন আছে ভাইয়া, যেটা হচ্ছে অধিকাংশ শিক্ষার্থী তোমরা যেটা করো যে প্রশ্ন করো ভাইয়া যে আমরা স্কুলের পড়াশোনা আর হচ্ছে শিক্ষার পড়াশোনা কিভাবে আমরা একসাথে করব বা একসাথে ম্যানেজ করবো, এটা কিন্তু অনেক প্রেশার ভাই, অনেক ইনবক্সে প্রশ্ন আসে। তো তোমাকে যদি আমি প্রশ্নটা করি যে তুমি স্কুলের পড়াশোনা আর শিক্ষার পড়াশোনা কিভাবে একসাথে ম্যানেজ করেছো? জি আমি বেসিক্যালি যখন সকালবেলা উঠি, সকালবেলা ওঠার পরে আমার স্কুল 11:30টার দিকে, তো আমি তার আগে আমার স্কুলের পড়াটা কমপ্লিট করে ফেলি। আর রাত্রে যে 2টা ক্লাস 6টা থেকে 7টা একটা ক্লাস হয়, 8টা থেকে 9টা একটা ক্লাস হয়, তো 2টা ক্লাসের মাঝখানে যে গ্যাপ পাই ওইখানে আমি আমার শিক্ষক পড়াটা কভার দিয়ে ফেলি। আর অল্প সময়, তো শিক্ষকতে তো এত বেশি পড়া দেয় না, ক্লাসেই বেশি কনসেপ্ট বোঝায়, তো অল্প সময় আমার পড়াগুলো কভার হয়ে যায়। অর্থাৎ স্মার্ট স্ট্র্যাটেজি ভাই, এটা কিন্তু Exactly, শেখার। exactly. আমাদের যারা স্টুডেন্ট আছে, তোমরা যারা শুনছো, তোমরা যারা ইন্টারে পড়ো, তারা কিন্তু অনেক প্রশ্ন করো। তো আমরা ওর থেকে কিন্তু শিখতে পারি যে স্কুলের পড়ার ফাঁকে মানে কলেজের পড়ার ফাঁকে ফাঁকেও কিভাবে তুমি হচ্ছে শেখার ক্লাসের গ্যাপে পড়াটা কমপ্লিট করতে পারো। জেন আলফার একটা কমন কথা হচ্ছে যে ওদের মন বসে না পড়ার টেবিলে। সো যখন হচ্ছে তোমার পড়তে বসতে মন চাইতো না, তখন তুমি কি করতা? জি আমার যখন পড়তে বসতে মন চায় না তখন আর কি আমি কিছু রিফ্রেশিং ট্যাকটিক্স ফলো করি, মানে কিছু যেমন জোরে নিঃশ্বাস নেওয়া, নিঃশ্বাস ছাড়া, এছাড়াও বিভিন্ন ধরনের স্ট্রেচিং করা, এগুলো প্র্যাকটিস করি। আর মানে চেষ্টা করি সবসময় চেষ্টা করি যে নিজের ব্রেনটার পড়ার ভিতরে ফোকাস করতে, এভাবেই হয়ে যায় আর কি। আচ্ছা, সো এমনিতে একটু বলবা যে মানে কোনটাতে সবচেয়ে বেশি সময় নষ্ট হতো তোমার? মানে আমি যদি বলি যে তোমার জন্য যেটা সবচেয়ে বেশি সময় নষ্ট করার ফ্যাক্টর, সেটা কি ছিল? যে আমার জন্য সবচেয়ে বেশি সময় নষ্ট হতো সেটা হচ্ছে গিয়ে আমি ফুটবলের পাগলা ফ্যান, আমি সারাদিন ফুটবল খেলা দেখি। তো এই ফুটবলের দেখতে গিয়ে আমার অনেক বেশি সময় নষ্ট হইতো। ফুটবল দেখতে গিয়ে না ফুটবল খেলতে গিয়ে? না খেলতাম, অল্প খেলতাম বিকেলে, বাট সারাদিনের মধ্যে ফুটবলের খোঁজ খবর রাখা নিয়ে আর কি অনেক সময় চলে যেত। মানে অন্তর ভাই বলছে কোন টিমের সাপোর্টার আর কি। অন্তর ভাই নিজেও রিয়াল মাদ্রিদ, আমি কিন্তু ভাই বার্সেলোনা। আচ্ছা, so এটা আবার অন্যদিকে চলে যাবে, এখন আর কনভারসেশন আমরা নিচ্ছি না সেই দিকে। সো তুমি এমনিতে শিখর অনেকগুলো ফিচারই তো আছে, তো তোমার কাছে শিখর কোন ফিচারটা আসলে সবচেয়ে ইফেক্টিভ বলে মনে হতো তোমার জার্নিতে? আমার কাছে সবচেয়ে এফেক্টিভ লাগছে শিখর ফিচারগুলোর মধ্যে লাইভ এক্সাম আর হচ্ছে গিয়ে প্র্যাকটিস বুক। বিশেষ করে ইংলিশ আর ম্যাথের ক্ষেত্রে প্র্যাকটিস বুকটা আমাকে সবচেয়ে বেশি হেল্প করছে। আমার গ্রামারে কিছু প্রবলেম ছিল, তো প্র্যাকটিস বুকে যখন প্রায় 10 থেকে 15টার বেশি প্র্যাকটিস থাকে, তো গ্রামারগুলো করলে গ্রামারটা হয়ে যেত। আর গণিতেও সেম, মানে বারবার সৃজনশীল প্র্যাকটিস করলে আমার পড়াটা আদায় হয়ে যেত। আচ্ছা আচ্ছা, চমৎকার। সো আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করি, আবার একটু আরেকটা নেগেটিভ কথায় চলে যাই, যে তোমার কি মনে হয় যে ধরো তুমি এই ভালো ফলাফলের পরেও তোমার এই পড়াশোনার সবচেয়ে বড় ভুলটা কি ছিল? মানে ধরো তুমি হয়তো বা এই ভুলটা করছো, যেটা তোমার মনে হয় যে তুমি যদি এই ভুলটা না করতা পড়ার টাইমে বা প্রিপারেশনের টাইমে, তাহলে আরো ভালো হয়, সো সেটা কি ছিল?
জি, আমি চেষ্টা করতাম যে দিনের ভিতরে আমার আগের দিনের পড়াটা শেষ করে ফেলতে, বাট বেশিরভাগ মানে মাঝে মধ্যে হয়তো কি যে এবারে শেষ করতে পারতাম না, জি পড়া জমে যেত, আর এই জমে যাওয়াটাই লাস্টের দিক দিয়ে গিয়ে আমার জন্য প্রচুর প্রেশার হয়ে যেত। পরীক্ষার আগের টাইমে অনেক বেশি পড়া লাগতো একসাথে, রাত্রে 1টা 1:30 পর্যন্ত আমার পড়তে হইতো, তো ওইটা আর কি একটা ভুল ছিল। আর শিখো অ্যাপের কোন ফিচার বা কোন বিষয়টাতে তোমার মনে হয় যে তোমার একটা পরামর্শ আছে যে এই জায়গাটা যদি একটু এরকম না হয়ে ওরকম হতো তাহলে হয়তো বা তোমার জন্য আরো ভালো হতো বা সবার জন্যই ভালো হতো? শিখোর এমন কোনো কিছু নিয়ে কি কোনো মন্তব্য আছে? না, আমি যতটুকু দেখি শিখন আমার মনে হয় শিখন স্বয়ংসম্পূর্ণ, এটার মধ্যে মানে আর অ্যাড করলে তো অনেক কিছু করা যাবে, কিন্তু যতটুকু দরকার একটা স্টুডেন্টের সবই আছে, আর এর থেকে বেশি কোনো দরকার নাই বা কোনো কাছে কোনো অল্প স্বল্প কিছু নেই, সবই পরিপূর্ণভাবে আছে। আচ্ছা, যাক, চমৎকার। আমানের একটা বিষয়, হ্যাঁ রায়হান, আমি একটা বিষয় মানে দেখলাম যে আমান শুধু ভালো স্টুডেন্টই না, সে বেশ বাকপটুও বটে, সে খুব সুন্দর করে কথাও বলে। তো আমানের কাছে রায়হানের প্রশ্নে ফিরে যাবার আগে আমি একটু আন্টিকে মঞ্চে স্ক্রিনে ডেকে নিব, কারণ প্রথমেই যেটা বলেছিলাম আমাদের আগের শিক্ষার্থীর সময়ও আমাদের যে কোনো শিক্ষার্থীর এই সাফল্যের পেছনে নিঃসন্দেহে সবচেয়ে বড় ভূমিকা পালন করে তার প্যারেন্টস। সো আমি একটু আন্টিকে ডেকে নিব, আন্টি যদি একটু স্ক্রিনে চলে আসতেন। আন্টি, সো আন্টি, আপনার কাছে প্রথমে একটা প্রশ্ন করব, সেটা হলো যে আপনি তো আমানের মা, আমান অনেক ভালো ফলাফল করেছে, তো আমাদের এই ব্যাক টু স্কুলের লাইফটা আসলে শুধু স্টুডেন্টরা না, অনেক প্যারেন্টসও দেখছেন। তো আপনি একজন মানে ভালো স্টুডেন্টের মা হিসেবে অন্য প্যারেন্টদের উদ্দেশ্যে যে কোনো কিছু আপনি যদি একটা পয়েন্ট বলতেন, সেটা শুধু ওর পড়াশোনা সম্পর্কিতই হতে হবে এমন কথা নয়, সেটা হচ্ছে অন্য যে কোনো কিছু হতে পারে পড়াশোনা ছাড়াও। অ্যাকচুয়ালি এই বয়সে মানে প্যারেন্টসরা কিন্তু বাচ্চাদের অনেক টেনশনে থাকে। সো Exactly. অনেকেই কিন্তু টেনশন আছে যে আমার ছেলেটা অনলাইনে পড়বে কিনা বা অনলাইনে পড়াশোনা হচ্ছে কিনা। সো আপনার ছেলে তো অনলাইনে পড়ে মাশাআল্লাহ খুব ভালো ফলাফল করেছে। সো আপনার কি মনে হয় বা আপনি আপনার যে গার্ডিয়ান আমাদের যারা আছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আমার মনে হয় অভিভাবকরা যদি স্টুডেন্টের সাথে সম্পর্কটা খুব ইজি করে নেয়, বাচ্চারা যখন তার সব কিছু সহজে বলতে পারবে, করতে পারবে, তাহলে বাচ্চার পড়ালেখার দিকে ফোকাসটা একটু বেশি দিতে পারবে। যেটা আমারা ওদের ভাই বোনেরা সবাই আমার কাছে এসে ওদের সব বিষয় বলে, স্কুল থেকে নিয়ে মানে যে যেখানে যে লাইনে পড়ে এসে বলে। মা বাবারা এই ক্ষেত্রে যদি বাচ্চাদেরকে একটু ইজি করে দেয়, আর ওদেরকে যদি সপ্তাহে, যেহেতু আমরা শহরে থাকি যারা, সপ্তাহে 2 দিন একটু খেলতে দেয়, ওদের মাইন্ডটা ফ্রেশ থাকে, তাহলে পড়ালেখায় ওদের মনোযোগ থাকবে। চমৎকার একটা কথা। আসলে মনে হয় যে এই গ্যাপটা যখন হয়ে যায়, ওটার কারণেই মানে শুধু একাডেমিক লাইফে না, আরো নানা রকম ক্ষতিও হয়ে যেতে পারে একটা শিক্ষার্থীর জীবনে। সো আমাদের কাছে একটা শেষ প্রশ্ন করে আমরা হচ্ছে চলে যাব আমাদের পরের ক্লাসে। আমান, যেটা এর আগের শিক্ষার্থীকেও করেছিলাম, যদি তোমাকে একটা সুযোগ দেওয়া হয় আমাদের শিক্ষা ব্যবস্থায় কোনো একটা আমূল পরিবর্তন বা কোনো একটা মাইনর চেঞ্জ করার জন্য, তুমি কি করতা? আমি যদি শিক্ষা ব্যবস্থা আরো কিছু চেঞ্জ আনা যেত, তো আমার মনে হয় যে আরো বেশ কিছু, বাংলাদেশের এখন অনেক প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে ফুল এলাকায়, বিশাল একটা এলাকায় একটা স্কুল, আর ঢাকা শহরে প্রত্যেকটা গলিতে 2টা 3টা করে স্কুল। তো ওইসব এলাকায় আরো যদি বেশি স্কুল বিল্ড করা যেত, তাহলে শিক্ষাটা যদি আরো বেশি ছড়ায় পড়তো, তাহলে মানুষ দিন দিন উন্নত হতো, কারণ শিক্ষিত মানুষই উন্নত চিন্তা করতে পারে। তো আমার মনে হয় যে শিক্ষা ব্যবস্থায় যদি আমরা আরো উন্নত হতে চাই, তাহলে আমাদের আরো বেশি স্কুল দরকার, আরো পড়াশোনাটা আরো ছড়া দেওয়া দরকার। চমৎকার। আমরা আশা করি আমানের মতো স্টুডেন্টদের হাত ধরেই আমার কিন্তু একটা অনেক প্রশ্ন অনেক ছিল বড় ভাই। বড় পরিবর্তন আসবে। অবশ্যই সেটা অবশ্যই। হচ্ছে আমার কাছে আমার প্রশ্ন হলো যে এই যে শিক্ষা তুমি ব্যবহার করছো, তুমি তোমার সহপাঠী যারা তোমার এইজের আছে, যেহেতু তুমি প্রত্যন্ত অঞ্চলে এই শিক্ষাটাকে ছড়াই দিতে চাও, সেক্ষেত্রে তুমি কি সাজেস্ট করবে যে শিক্ষক কি তুমি তোমার সহপাঠীদের রিকমেন্ড করবা কিনা? জি, আমি আমার অনেক ফ্রেন্ডস আমার মাধ্যমে শিক্ষাতে ভর্তি হয়েছে, তো আমি এমনিতেই রিকমেন্ড করি। আর যারা প্রত্যন্ত অঞ্চলে আছে তাদের তো আরো বেশি রিকমেন্ড করার কথা, কারণ ওদের এখানে ভালো মতো স্কুলই নেই, সেখানে শিক্ষার মতো যেখানে ভাইয়ারা এত ভালো করে পড়ায়, এরকম একটা ভালো যদি ওরা সার্ভিস পায়, তাহলে অনেক ভালো হবে ওদের জন্য বিষয়টা। থ্যাংক ইউ। সো হ্যাঁ, থ্যাংক ইউ আমান, থ্যাংক ইউ আন্টি। সো আমরা একটু আসন গ্রহণ করি, আমরা পরের ক্লাসটাতে চলে যাব। আর আবারও অনেক ধন্যবাদ এবং এত ভালো রেজাল্ট করার জন্য, এবং সারা জীবন এই জয়ের যাত্রা অব্যাহত থাকুক। থ্যাংক ইউ। আমিও বিদায় নিচ্ছি ক্লাস 7 এর সাথে সাথে। হ্যাঁ হ্যাঁ, শিওর 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 রায়হান, ও কিন্তু ক্লাস 7 না এখন, আর ও ক্লাস 8, এক্স ক্লাস 7। আচ্ছা, সো আমার মনে হয় যে প্রথমে নাইম ভাই ছিল বুয়েট, তারপরে আমাদের রায়হান আসলো ঢাবি। সো একটু মেডিকেল কোটাটা একটু পূরণ করা দরকার। সো আমাদের সাথে ঢাকা মেডিকেল কলেজের প্রাপ্য চলে আসছে। আর এবারে আমি ডাকবো আবার একজন নিউ ক্লাস 9, ওদের কিন্তু ভুলেও ক্লাস 8 বলবি না, ওরে ও কিন্তু 5 দিন হয়ে গেছে ক্লাস 9 উঠে গেছে। সো আমাদের সাথে চলে আসছে আফফান। আফফান, একটু চলে আসো। সো আফফান, কি অবস্থা তোমার, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তুমি কোন স্কুলে ছিলা, কি আমাদেরকে যদি একটু পরিচয়টা দিতা তোমার?
আমি যেটা পুরান ঢাকার বংশাল এলাকায় অবস্থিত মিল্লাত হাই স্কুলে পড়ি। ক্লাস 8-এ উত্তীর্ণ হয়ে প্রথম স্থান অধিকার করেছি। এখন বর্তমানে ক্লাস 9-এ সায়েন্স বিভাগ পড়ছি। যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সো আফান, তোমাকে যদি আমি একটা খুব কমন প্রশ্ন করি, যেমন অনেক স্টুডেন্টই এই প্রশ্নটা আমাদেরকে করে যে ধরো ধরো তুমি যখন নিজেই পড়তা, তুমি কি একা পড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতা নাকি গ্রুপ স্টাডি বা দেখা যায় কয়েকজন মিলে পড়া? একা পড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি। আচ্ছা, মানে তোমার জন্য মনে হয় এটাই বেশি ইফেক্টিভ। এটাই বেশি ইফেক্টিভ, কেননা আমি কোনো ডিস্টার্ব বোধ করি না। অনেক সময় গ্রুপ স্টাডিতে অনেকে ডিস্টার্ব করে, অনেকে অনেক ভালো হয়, আবার অনেক ডিস্টার্বও হয়। আচ্ছা, সো আফান, মানে ধরো এখন যাই বলো, এখন এই টিকটক, ইউটিউব, ফেসবুক, মানে স্মার্টফোনের এমন একটা অবস্থা, এটা আসলে খুব কঠিন এই বিষয়ে আসলে, মানে এগুলোকে বাদ দিয়ে মনোযোগ রাখা, কনসেন্ট্রেশন রাখা। তো তুমি কিভাবে এইটা ট্যাকেল দিতা? আমি শিখো অ্যাপে ক্লাস করি, যেহেতু আমি তো ইউটিউবে যাওয়ার প্রশ্নই ওঠে না। আচ্ছা, যারা ইউটিউবে ক্লাস করে বা ফেসবুকে, তারা তো সহজে ডিস্ট্রাকশন হয়ে যেতে পারে। কিন্তু শিখো অ্যাপে মেন্টরদের রিলস আছে, মেন্টরদের শিক্ষামূলক রিলস আছে। তা তো অনেকে যদি এই অভ্যাসটা একদম কমিয়ে আনতে চায়, তাহলে তারা সহজে ওই রিলসগুলো দেখতে পারে। এক পর্যায়ে তারা কিছু শিখতেও পারবে, কিছু শিখতেও পারবে, অনেক কিছু ছড়ায়ও দিতে পারবে। তারা এই রিলসটা দেখে দেখে আস্তে আস্তে এই অভ্যাস পরিবর্তন করতে পারে। আচ্ছা, তার মানে বুঝলাম যে প্রাপ্য ও হচ্ছে শিখো অ্যাপের যে ফিচারগুলো, এগুলো নিয়ে কিন্তু আমরা অনেক বলি, তারপরে দেখা যায় যে অনেকে শিখো অ্যাপটাকে আমরা শুধু জাস্ট আর 8-10টা জুম ক্লাস বা মিট ক্লাসের মতো মনে করি, কিন্তু শিখো অ্যাপের মাঝে আসলে এত বেশি ফিচার্স রয়েছে। সো এটাও আমি বলবো যে অন্তত কোনো এক সময় 1-2 ঘন্টা হাতে নিয়ে শিখো অ্যাপ পুরোটা নেড়ে চেড়ে দেখা উচিত প্রত্যেকটা শিক্ষার্থীর। এখানে ভাই অনেকেই কিন্তু অনেক ফিচারের ব্যাপারে আসলে জানেই না। ওরা প্র্যাকটিস বুক কোথায় বা বিভিন্ন জিনিস কোথায় এটা জানেই না, জাস্ট ঢুকে ক্লাসটা করে। আপনি যেটা বললেন জাস্ট লাইভ ক্লাস, জাস্ট লাইক একটা মানে ফেসবুক লাইভ ক্লাসের মতো। ফেসবুক লাইভ ক্লাস। তবে এখানেও হলো আমাদের কিছু মানে সীমাবদ্ধতা ছিল। তো এই যে তোমাদের ওরিয়েন্টেশনের পরের অংশেই কিন্তু আমরা দেখবো যে আমরা পুরো অ্যাপটা কিন্তু এত নতুন ভাবে সাজাইছি যে সব কিছু সহজ হয়ে যাবে এখন। সো ওইটাতে আমরা যাবো, বাট আপাতত আবার একটু আমি আফানের কাছে জিজ্ঞেস করি, আফান, যখন তুমি কোনো একটা কঠিন টপিক পাইতা, ঠিক আছে, সেটা সায়েন্সের সাবজেক্ট হোক বা কমন সাবজেক্ট হোক, তো ওইটা তুমি কিভাবে ক্র্যাক করতা যখন তুমি কোনো একটা কঠিন টপিক ধরো পাইলা? যে কোনো কঠিন টপিকে আমি অ্যানিমেটেড লেসন্স গুলো আগে দেখতাম। আচ্ছা, আমাদের ওই টপিকটা আমার মাথায় ভালো করে মানে বুঝতে পারতেছি না, আমি ওই অ্যানিমেটেড লেসন্সটা আগে দেখি, তারপর আমি ওই টপিকটা যখন রিডিং পড়ি, তখন টপিকটা আমার মাথায় সহজেই মানে এটা ঘুরপাক খাইতে থাকে যে এটার পর এটা হয়েছে, এই প্রক্রিয়ার পর এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে। আচ্ছা, এই ক্ষেত্রে অ্যানিমেটেড লেসন্সটা অনেক বেশি হেল্পফুল। আচ্ছা, মানে ফার্স্টে হচ্ছে তুমি শিখো অ্যাপ থেকে ইনস্ট্রাকশন নিয়ে দেন তুমি সেলফ স্টাডিতে যাইতা। কিন্তু আমার না হয় অনেক ভালো শিক্ষার্থী এবং আফান হচ্ছে ঠিকঠাক পড়তো কনসিস্টেন্সি নিয়ে, কিন্তু আমাদের শিখোর অনেক শিক্ষার্থীরা আছে যারা ঠিক পরীক্ষার আগের রাতেই পড়ে। তো তোমার কাছে এটা জানতে চাইতাম যে পরীক্ষার শেষ মানে আগের শেষ 7টা দিন বা শেষ সময়টা তুমি কিভাবে নিজেকে মানে গুছিয়ে নিতা, যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়? আমি তো সম্ভবত বেশিরভাগ সময় স্বাভাবিকভাবে বছরের শুরু থেকে পড়া শুরু করি। আর পরীক্ষার শেষ 7টা দিন বা শেষ 1 মাস বা শেষ আগের দিন শুধু আমি রিভাইসের কাজে লাগাই। রিভাইস কাজে লাগে, কোনো চিত্র থাকলে বায়োলজি চিত্র এগুলো আঁকি, এগুলো কোনটা কোন বিষয় চিহ্নিত করি, এগুলো মানে প্র্যাকটিস করতে থাকি পরীক্ষার আগে। মানে পরীক্ষার আগে এত চাপ নেওয়ার করি না। আচ্ছা, 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 চমৎকার। তো এরপরেও যদি আমি আরেকটা জিনিস জানতে চাই যে ধরো তুমি সবকিছু ঠিকঠাক প্রস্তুতি নিলা এতদিন ধরে, এরপরেও কি মনে হয় যে কোনোটা যে তোমার পড়াশোনার মধ্যে একটা শর্টকামিংস ছিল বা কোনো একটা জায়গায় ভুল ছিল যেটা সংশোধনের একটা সুযোগ ছিল, যে তোমাকে যদি এখন আবার অতীতে যাওয়ার সুযোগ দেওয়া হইতো তাহলে তুমি হয়তো এটা ফিক্স করে আসতা? সেটা কি পড়াশোনা সম্পর্কিত? সেটা আমি আরো বেশি ক্লাস করলে ভালো হইতো। মানে আমি জমানো ক্লাসগুলি করলে ভালো হইতো। বারবার যে টপিকটা আমি বুঝিনি ওই টপিকটা যদি আবার দেখি, তাহলে এটা আবার বেশি হেল্পফুল। বা কোনো গণিত একটা ম্যাথের একটা অঙ্ক বুঝলাম না, ওই ম্যাথটা যায় আমি করলাম আবার। আচ্ছা, নিজে চেষ্টা করে আগে দেখে নিলাম, তারপর নিজে চেষ্টা করলাম। আচ্ছা, তো আফফানের উত্তরগুলো যেহেতু ঘুরে ফিরে শিখো অ্যাপই ফিরে যাচ্ছে, সো আমার প্রশ্ন হচ্ছে যে শিখো অ্যাপের কোন ফিচারটা তোমার কাছে সবচেয়ে ভালো লাগে, এটা ফার্স্টে বলবা। তারপরে শিখো অ্যাপের কোনো ফিচারে যদি তোমার কোনো পরামর্শ থাকে যে ওইখানে ভাইয়া এই উন্নতিটা করা যায়, তো এইটা যদি একটু বলো যে কোনটা সবচেয়ে ভালো লাগে আর কোনটাতে একটু উন্নতি করার জায়গা আছে। শিখো অ্যাপের আনলিমিটেড কুইজ, এটা সবচেয়ে বড়
দেয় একটা অপরচুনিটি। মানে এটা তোমার সবচেয়ে ভালো লাগে? জি, এটা সবচেয়ে ভালো লাগে। আমি যতবার ইচ্ছা যতবার ইচ্ছা আমি অতবার দিতে পারি, এটা কোনো সীমাবদ্ধতা নেই। আমি একবার পারলাম 8 পাইলাম, মানে 10-এ 8 পেলাম, আরেকবার দিলাম 9-এ 8 পেলাম, 10-এ 8 9 পেলাম, তারপর 10-এ 10 পেলাম, তাহলে আমার একটা আনন্দ হয় যে আমি 10-এ 10 পেয়েছি। আবার লিডার বোর্ডও আছে যে কত নাম্বার হইলাম আমি, এরকম। আর এই শিখো অ্যাপের যেটা একটা জিনিস আমার কাছে একটু লাগে যে কমেন্ট সেকশনটা অনেক সময় আমরা একটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন করি, যেটা আমি ভাই এটা বুঝি নেই, অনেক সময় এই প্রশ্নটা হয় না, রিপিট হয় না, বা অন্য কারণে স্ক্যাম করার কারণে হয় না, এই প্রশ্নটা মানে রিপিট হয় না। স্প্যাম করে যে একই মেসেজ 10 বার পাঠায়, জি। সো এটার কারণে। আচ্ছা, হ্যাঁ, তো এইটা আসলে আফফান আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আমরা বেশ কিছুদিন ধরেই যে আমরা এই সমস্যাটা যাতে সমাধান করতে পারি। তো যেহেতু আমরা আফফানের সাথে অনেকটা শেষের দিকে চলে এসেছি, আমি একটু আঙ্কেলকে ডেকে নিব, কারণ আঙ্কেল যদি আমাদের সামনে একটু চলে আসে তাহলে খুব ভালো হয় স্ক্রিনে। কারণ আফফানের সাফল্যের পেছনে নিঃসন্দেহে যেই দুটো মানুষের সবচেয়ে বড় ভূমিকা, তারা হচ্ছেন ওর আব্বু এবং ওর আম্মু। তো আমি শুধু একটা প্রশ্নই করব আঙ্কেলের কাছে, সেটা হচ্ছে যে হতাশাটা এখনকার শিক্ষার্থীদের কাছে কেন যেন খুব কমন। ওদের বয়সটা খুব কম, কিন্তু এরপরেও এটা আমরা জেন জি থেকে দেখি, জেন আলফাতে তো আরও বেশি দেখি, যে আমাদের স্টুডেন্টদের মধ্যেও মানে নানা রকম আমাদের খারাপ লাগে অনেক সময়, কিন্তু এরপরেও আমার মনে হয় যে সেখানে আসলে প্যারেন্টসের অনেক বড় একটা ভূমিকা থাকতে পারে। তো আপনি যখন আপনার সন্তানকে হতাশ অবস্থায় দেখেন, বা যদি মনে হয় সে হতাশাগ্রস্ত, আপনি একজন বাবা হিসেবে কিভাবে এটা ডিল করেন? এটা আমি ওকে সবসময় বলে যে পরীক্ষার আগে নার্ভাস হওয়া যাবে না। আর নার্ভাস যদি হও, তুমি যেহেতু কন্টিনিউ লেখাপড়া করছো, তুমি পরীক্ষার আগে নার্ভাস হলে পরীক্ষার কেন্দ্রে যাই কি লিখবা? তোমার সুন্দরভাবে যাবা, বিসমিল্লাহ বলে প্রশ্নপত্রটা নিবা, সুন্দরভাবে যা পারবা তাই দিবা, তোমার এত চাপ নেওয়ার কিছু নাই। আমি ওকে কখনোই প্রেশার দিই না, আর ওর পিছে বেশি কষ্ট করে ওর আম্মু। আমি তো সময় পাই না আসলে। আচ্ছা আঙ্কেল, আমি যদি একটা প্রশ্ন করি, সেটা হলো শিখো অ্যাপের ব্যাপারে আপনি প্রথম কিভাবে জানলেন, বা প্রথমে আপনার কি মনে হয়েছিল, বা তারপরে সেখান থেকে আপনি তোর পড়াশোনাটা দেখছেন পাশে থেকে, সো আপনার কি মনে হয় যে কতটুকু হেল্প করতে পারছে ওকে? ও তো বললো, সো আপনার মুখ থেকে এটা শুনতে চাই। ও 7 থেকে যখন 8-এ উঠলো, ও ম্যাথে একটু দুর্বল ছিল, আমিও একটু দুর্বল ছিলাম ম্যাথে। পরে আমাকে বললো যে আব্বু আমার ক্লাস টিচার রেখে দাও বাসায়। আমি বললাম না, তোমার আম্মু পর্দা করে, বাসায় কোনো টিচার রাখা যাবে না, এখন তুমি যেভাবে পড়ো নাহলে দরকার নাই। পরে ওই মানে বিভিন্ন অনলাইন ঘাটাঘাটি করছে। পরে আমার ম্যানেজার ছিল, ও বললো যে ভাই শিখো নামে একটা অ্যাপ আছে, ওই অ্যাপটায় আফফান পড়লে ছাত্র ভালো পারবে। তারপরে ওকে বললাম, ওইটা আপনাদের ফ্রি ক্লাস থাকে মনে হয়, হ্যাঁ, কিছু ফ্রি ক্লাস মেবি ওই ক্লাস 3টা ক্লাস না 4টা ওইটা করছে, করার পর আমারে বললো। আমি ওই ম্যানেজারে দিয়েই আর কি ওরে ভর্তি করাই দিছি, আমি আর সময় পাইনি, যাক পরের দিনই ভর্তি করে দিছি আর কি। যাক, মানে আলহামদুলিল্লাহ। আর থ্যাঙ্কস টু ওই ম্যানেজার ভাই যে হচ্ছে শিখোর সাথে আফফানকে পরিচয় করায় দিছে। সো থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ আফফান। সো তোমার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা শিখোর পক্ষ থেকে, যাতে তোমার এই জয়ের যাত্রা শুধু ক্লাস 9 পর্যন্ত না, সারা জীবন অব্যাহত থাকুক, তুমি অনেক অনেক বড় হও। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ আঙ্কেল। সো আমরা একটু আবার আসন গ্রহণ করে ফেলি। আর আমার মনে হয় যে সৌরভ ভাই, যদি আপনি আমাকে শুনতে পান তাহলে আপনি একটু চলে আসেন। সৌরভ ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? অবশ্যই। আচ্ছা, সো আমরা এখন কাকে ডাকতেছি? 7 গেল, 8 গেল, 9 গেল, রইল বাকি 10। সো আমাদের কাছে এখন শুধু একজনই বাকি আছে, আমাদের ক্লাস 10-এর ওয়ান এন্ড অনলি 261 দিন ক্লাস করা শিহাব হোসাইন। চলে আসো শিহাব, শিহাব। তুমি একটু চলে আসো। আচ্ছা আব্দুল্লাহ, হ্যাঁ। আমি একটু বলি যে আমরা তো হচ্ছে ক্লাসের ফার্স্ট স্টুডেন্টদের নিয়ে আসছি, তো ওদের আসলে এই ফার্স্ট হওয়ার ব্যাকগ্রাউন্ডে ওদের যে কষ্টটা আছে, স্যাক্রিফাইসটা আছে, এই স্টোরিটা সবাই শুনতেছি। আসলে এটা কেন শোনা দরকার? অ্যাকচুয়ালি একটা বই আছে যে 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল, স্টিফেন আর কোভির। হ্যাঁ, তো পৃথিবীর যারা খুব সফল মানুষ বা যারা খুব কন্ট্রিবিউট করতে পারে, তাদের কিন্তু সবার কিন্তু একটা কমন বৈশিষ্ট্য থাকে। একইভাবে যারা ক্লাসে ভালো রেজাল্ট করতেছে, সবারই দেখবে যে কোনো না কোনো একটা সিমিলারিটিস আছে। হ্যাঁ, ওদের কিছু গল্পের common সাথে কিন্তু বৈশিষ্ট্য আমি আছে। আমার নিজেরও কিছু সিমিলারিটিস খুঁজে পাচ্ছি। তো আসলে এটা যদি শোনা হয়, এটা কিন্তু একটা এক্সপিরিয়েন্স। তো আমার মনে হয় যে এটা একটা অভিজ্ঞতা যে ভালো স্টুডেন্ট আসলে কি করে। নিঃসন্দেহে ওরা তো এলিয়েন কিছু না, অনেকে কিন্তু ভাবে এলিয়েন,
তাই না? হ্যাঁ, তাহলে শুরু করা যায়। মানে আমার মনে হয় যে ভাই আপনি যেটা বলছিলেন শিহাবের কাছে প্রশ্ন করার আগে এই মানে এই ক্যারেক্টারিস্টিক্স গুলোই আসলে একটা ভালো শিক্ষার্থী আর একটা সাধারণ শিক্ষার্থীকে মানে differentiate হ্যাঁ যে ডিফারেন্সিয়েটটা সেখানেই হয়ে যায় আর কি। তো শিহাব, পড়াশোনা নিয়ে তো অনেক কথাবার্তা হচ্ছে, তো আমি তোমাকে প্রথমে পড়াশোনার বাইরে একটা প্রশ্ন করছি, পড়াশোনার বাইরে তোমার সবচেয়ে প্রিয় কাজ কি? আমি মূলত ডিবেট করি পড়াশোনার বাহিরে, আমার ডিবেটটা খুবই পছন্দ। আচ্ছা খেলাধুলা করো? হ্যাঁ, খেলাধুলা তো অবশ্যই, খেলাধুলা। কি কি খেলো? আচ্ছা, আমার কাছে ওকে দেখে মনে হচ্ছে ও কিন্তু একটু আগেও যখন কথা বলছিল সে খুব ইয়ে ছিল, এখন আমার কাছে মনে হচ্ছে অনেক নার্ভাস হয়ে যাচ্ছে। তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো কি খেলো আমি একটু শুনি। হ্যাঁ, মোস্ট অফ দ্য টাইম আমি ক্রিকেট খেলি। ক্রিকেট খেলো? তোমার মনে হয় না যে ক্রিকেট খেলা খেলতে তোমার পড়ালেখার ক্ষতি হচ্ছে বা সময় নষ্ট হচ্ছে? না, অবশ্যই না, এবং আমি বলবো খেলাধুলা হচ্ছে পড়াশোনারই একটা অংশ। খেলাধুলার সাথে কিরকম অংশ? খেলাধুলা করলে কি লেখাপড়ায় ভালো হওয়ার কোনো চান্স আছে? কনসেন্ট্রেটটা বেশি করা যায়। কনসেন্ট্রেশন বেশি কাজ করে। তুমি এই বয়সে এটা বুঝলা কিভাবে? এই যে শিখর অভিজ্ঞ মেন্টরস থেকে। না, এটা কিন্তু খুবই ট্রু। হ্যাঁ, আমরা ভাবি যে খেলাধুলা মনে হয় টাইম ওয়েস্টেজ হচ্ছে, বাট এটা কিন্তু দরকার শুধুমাত্র ফিজিক্যাল ফিটনেসের জন্যই না, এটা কিন্তু কনসেন্ট্রেশন পাওয়ারও বাড়ায়। অবশ্যই। তো সারাদিন বই নিয়ে বসে থাকা কিন্তু কখনোই একটা ভালো স্টুডেন্টের কাজ না। কখনোই ভালো সে কিন্তু একটা কাজ না। সবকিছুই করে, কনস্ট্রাকটিভ সবকিছু করে। তো আমি দেখলাম যে অন্যরা অনেকেই খেলাধুলাও করে। হ্যাঁ, মানে যারা এবং আসছে। এখানে আরেকটা কথা সৌরভ ভাই বলতে হয়, ওর এই খেলাধুলার কথা শুনে মনে পড়লো, সেটা হচ্ছে যে একটা বিখ্যাত একটা কোর্সের কথা আমি অনেক সময় স্টুডেন্টদেরকে বলি, লার্নিং হাউ টু লার্ন, বারবারা ওকলির, যেটা একটা খুবই বিখ্যাত কোর্স পৃথিবীতে, যে কিভাবে শিখতে হয় এটা নিয়ে। সো এই কোর্সটাতে বারবারা ওকলি একজন এমআইটির প্রফেসরকে আনেন, এবং যিনি সেখানে মানব মস্তিষ্ককে সচল রাখার জন্য পৃথিবীতে এখনো ফিজিক্যাল এক্সারসাইজের চেয়ে ভালো কিছু আবিষ্কার হয়নি। বলছে এটাই হচ্ছে বেস্ট ড্রাগস, এর চেয়ে ভালো কোনো ওষুধ এখনো আবিষ্কৃত হয়নি। তো এটা আমাদের আসলে খালি মানে কি বলবো যে বিনোদনের জন্য না, এটা আমাদের যে কোনো প্রোডাক্টিভ কাজের জন্য অনেক বেশি ভূমিকা পালন করে। সো আমি যদি তোমার কাছে শিহাব একটু মানে বলি যে রেজাল্ট নিয়ে কে বেশি প্রেসার দেয়, আব্বু আম্মু আত্মীয় স্বজন নাকি পাশের বাসার ওই আন্টি? আন্টি? না, রেজাল্ট নিয়ে আমাকে সত্যি কথা বলে কেউ প্রেশার দেয় না। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু খুবই যাক, সে নিজ গরজেই হচ্ছে। হ্যাঁ, সবাই ধরেই নেয় নাকি না? হ্যাঁ, সবাই ধরে নেয়। এটা তো আবার আরেক বড় মানসিক প্রেসার, মানে হচ্ছে যে সবাই যেহেতু ভালো প্রেশার ধরে নিলেই প্রেশার, হ্যাঁ আর প্রেশার না নিলে প্রেশার না। এক্স্যাক্টলি। তো এমনিতে হচ্ছে শিহাব, এটা কখনো মানে মনে হয়েছে যে ধরো যে তুমি পারবা না, আমি পারবো না, এটা মনে হইলে ধরো সেই টাইমে তুমি কি করো, বা তুমি কিভাবে ওই অংশটাকে অতিক্রম করো? না, এরকম আমার পরীক্ষার সময় মূলত কখনো হয়নি, এরকম কোনো সময়ই আমার মনে হয়নি, কারণ আমি প্রথম থেকে ডিসিপ্লিন হইতে পড়াশোনা করি, তো এই কারণে আমার কখনো এগুলো মনে হয়নি। আচ্ছা, সো যারা তাহলে এখনো ভালো রেজাল্ট করতে পারছে না, তাদের জন্য যদি তুমি কোনো একটা বাস্তব একটা পরামর্শ দাও। আমি যদি বলি, তাদের তিনটি কথা বলবো মেইনলি। প্রথমত, তাদের একটি ডেইলি গোলস তৈরি করতে বলবো আমি, এটা খুবই উপকার করবে তাদের জন্য। হ্যাঁ, কারণ লাইফে একটা মিশন থাকা বা এইম থাকা প্রয়োজন, এরকম ভাবে আমাদের ডেইলি লাইফে এইম থাকা প্রয়োজন, না হলে আমরা বিভিন্নভাবে ডিস্ট্রাক্টেড হয়ে যেতে পারি। তুমি এখানে এবং কি কি করো তোমার ডেইলি গোলের জন্য? আমি মূলত পড়াশোনার জন্য এই ডেইলি গোলটা তৈরি করি। আমি ডেইলি ঠিক করে নিই 3 থেকে 4টা চ্যাপ্টার পড়বো, এরকম এই সাবজেক্টের, এরকম তৈরি করে নিই সর্বদা। এবং দ্বিতীয় কথা বললে, আমি দ্বিতীয়ত করি হচ্ছে কনসিস্টেন্সি, এটা সব থেকে গুরুত্বপূর্ণ পড়াশোনার জন্য। অবশ্যই, জি, নিয়মিত এবং সময়ানুবর্তিতা, এটা এই তিনটা। একজন স্টুডেন্ট যদি এগুলো ডিসিপ্লিন ওয়েতে করতে পারে, তাহলে অবশ্যই সে ভালো করবে। চমৎকার। আমার মনে হয় এটা শুধু সৌরভ ভাই পড়াশোনার ক্ষেত্রে না, যে কোনো কিছুর কাজের ক্ষেত্রে জন্যই। যদি শুধু এই তিনটা জিনিস মেইনটেইন করে তাহলেই খেলা হয়ে যাবে। না, ওর আরেকটা কথা আমার খুবই টাচ করছে, যে ডেইলি গোল, যা আগামীকাল আমি কি করব এটা কিন্তু সেট করে ফেলা। হ্যাঁ, ওই মানে দিন শুরুর আগে এটা এত ইম্পর্টেন্ট। যেমন এখন খুবই হচ্ছে important। নিউ ইয়ার রেজলিউশনের মৌসুম চলছে চারিদিকে, ঠিক আছে? সবাই নিউ ইয়ার রেজলিউশন, সবাই যে বছরের শুরুতে মেহেদি লিখতেছে যে আমরা কি কি করব এই বছরে, কিন্তু আলটিমেটলি বছরটা শেষ হয়ে যায় কিন্তু কোনো অ্যাচিভমেন্টই ফুলফিল হয় না। বেশিরভাগই হয় না। তো এরকম ইয়ারলি যখন প্ল্যান করি, ইয়ারলি প্ল্যানগুলো কিন্তু খুব একটা এক্সিকিউট করা পসিবল হয় না, কারো পক্ষেই হয় না। যখন এটা যে ডেইলি ডেইলি হয়, যত তুমি মাইক্রো সেগমেন্টে এটাকে ডিভাইড করতে পারতেছো, তত এটার কিন্তু ইফেক্টিভনেসটা বাড়তেছে আর কি। আচ্ছা, তো এই সাফল্যের জন্য তুমি সবচেয়ে মানে বড় ক্রেডিটটা কাকে দিতে চাও, তোমার নিজের পরে? অবশ্যই সর্বপ্রথম তো অবশ্যই সৃষ্টিকর্তার কাছে, এবং দ্বিতীয়ত আমি যাব আমার আব্বু আম্মু এবং শিক্ষকদের কাছে। তারা
আচ্ছা, সো আমরা একটু পরে আন্টিকে ডেকে নিব স্ক্রিনে, যেহেতু এই সাফল্যের পেছনে নিঃসন্দেহে সবচেয়ে বড় ভূমিকা প্যারেন্টসই পালন করে থাকে। তবে আরও একটা জিনিস বলতে হয় যে আমরা না একসাথে সব কিছু, যেটা আমি দেখতে পাই আমার শিক্ষার্থীদের মধ্যে, সৌরভ ভাই, এটা আমি কাউকে মানে কি বলবো, যেটা আমি তাদের ভালোর জন্যই বলছি, যে আমরা কোনো কিছুই ছাড়তে চাই না। মানে আমি সবই করব, আমি একই সাথে হচ্ছে ধরলাম যে সারাদিন ফেসবুকও চালাবো, শর্টসও দেখবো, রিলসও দেখবো, আবার আমি ফার্স্ট হব, মানে এরকম একটা আমাদের মধ্যে থাকে আর কি। তো তোমার এই জার্নিতে তুমি কোন জিনিসটা আসলে ধরো ত্যাগ করছো বা ছাড়ছো, তোমার কাছে মনে হয় যে এটা আমি- Sacrifice. মানে স্যাক্রিফাইসটা কি করছো? স্যাক্রিফাইস বলতে অনেক কিছুই তো করা হয়েছে, বন্ধুদের আড্ডা থেকে নিয়ে অনেক কিছুই তো করা হয়েছে। স্যাক্রিফাইস অনেক খেলা, পরীক্ষার আগে খেলাও অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে, আর অনেক কিছু স্যাক্রিফাইস করেই তো পড়াশোনা করতে হবে। পরীক্ষার পরে ভ্যাকেশন পাইছো, এখন তো খেলার গ্যাপটা ফিল আপ করে দিছে। হ্যাঁ, ওই সময় সেটাই মানে আমরা বলবো না যে এটা একদম ছেড়ে দিতে, বাট ব্যালেন্স করে আর কি সবকিছু করা। তো শিখর, একটা ফিচার যদি একটু তুমি বলতা, যে ফিচারটা তোমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, শিখর কোন ফিচারটা তোমার সবচেয়ে ভালো লাগে? আমি এখানে দুইটা ফিচার্স এর কথা বলবো যেগুলো আমার সব থেকে বেস্ট মনে হয়েছে। আচ্ছা অ্যাট ফার্স্ট অ্যানিমেটেড ভিডিও, সেটা কনসেপ্ট লার্নিং এ অনেক সাহায্য করেছে আমাকে। আচ্ছা এবং দ্বিতীয়ত প্র্যাকটিস কুইজ, আচ্ছা, বার্ষিক পরীক্ষার কুইজের জন্য। অ্যানিমেটেড ভিডিও। হ্যাঁ, এই দুটো। আচ্ছা, এই দুইটা। আর এমনিতে শিখর কোনো ফিচার নিয়ে কোনো কথা আছে যে যে শিহাব, এটা যদি ধরো একটু এরকম হলে ভালো হতো এই ফিচারটা, বা একটু কোনো ফিচার নিয়ে যদি তোমার কোনো কথা থেকে থাকে? আমি একটা কথা বলবো, বর্তমানে আমরা এইচডাব্লিউ সাবমিট করি ফেসবুকে, এটা যদি আমরা কোনোভাবে অ্যাপে করতে পারি তাহলে আমার মতে এইচডাব্লিউ সংখ্যাটা অনেক বেড়ে যাবে। হ্যাঁ, আমরা হচ্ছে এটা নিয়ে আসলে অনেকদিন ধরে এনাম ভাই এবং আমরা সবাই কাজ করে অনেক যাচ্ছি, স্টুডেন্ট কিন্তু এটা যে- জানে, এবং হ্যাঁ, অনেক স্টুডেন্ট এটা আমাদের কাজও জানে, চলতেছে। এবং আমরা নিজেরাও আসলে এটা চেষ্টা করতেছি অতি দ্রুত এটা যাতে অ্যাপে ইন্টিগ্রেটেড অ্যাপেই করে চলে ফেলা যায়। তো আমরা যেহেতু শিহাবকে নিয়ে অনেকটা শেষের দিকে চলে এসেছি, সৌরভ আন্টিকে ভাই, ডেকে নিই। আমি একটু আন্টিকে ডেকে নিব। আন্টি যদি একটু কাইন্ডলি স্ক্রিনে চলে আসতেন, কারণ আসলে না বললেই নয়, আবারও বলতে হয় যে যদি শিহাবের সাফল্যের পেছনে সবার আগে মানে ব্যক্তির পরে যদি ভূমিকা কারো থাকে, সেটা হচ্ছে তার পিতামাতার। তো আন্টির কাছে আমি প্রশ্নে যাবার আগে শিহাবের কাছে শেষ দুটো প্রশ্ন করব। তো তুমি এই এত কিছু বুঝলাম, সব কিছু ঠিকঠাক ছিল, এর মধ্যেও ভুল কি ছিল, যে এই বিষয়টা তুমি যদি একটু বদলাইতে পারতা, বা যদি পড়াশোনায় কোনো না কোনো একটা শর্টকামিংস ছিল বা কিছু একটা কাজ ভুল ছিল, সেটা কি ছিল? ভুল আমি বলবো আমার সময়ানুবর্তিতায় অনেক ভুল রয়েছে। আমি যেমন মাঝে মাঝে লেটে ঘুম থেকে উঠে যাই, এরকম যদি মর্নিং থেকে কাজ শুরু করা যায় তাহলে সেটা অনেক ইফেক্টিভ হবে, যেহেতু মর্নিংয়ে আমাদের মাইন্ড সব থেকে ফ্রেশ থাকে। রাইট। আচ্ছা, সো আমি এখানে সৌরভ ভাইটাও একটু অ্যাড করব যে আমরা হচ্ছে পারফেকশনিস্ট হব না, কিন্তু এই যে ও যে চেষ্টাটা করছে এটাই হচ্ছে মানে বড় ব্যাপার আর কি। আমাদের পুরো জীবনটাই তো আসলে মেডিকেলে যে বলতেই হয়, আর কিছু না। আমি যে শুরুতে বইটার নাম বললাম 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল, এখানে কিন্তু প্রত্যেক সফল ব্যক্তির পিছনে কিন্তু কিছু কমন বৈশিষ্ট্য আছে। কমন বৈশিষ্ট্য, তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে আর্লি রাইজিং, হ্যাঁ, সকালে ভোরে ঘুম থেকে ওঠা। মানে একদম ভোরে গিয়ে অন্ধকার থাকতে সব ঘুম থেকে উঠে যাওয়া খুবই কমন। আর শেষ যে প্রশ্নটা তোমাকে করব সেটা হচ্ছে যে অন্য শিক্ষার্থীদেরও করেছি, তোমরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। তো বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থার একটা পরিবর্তন যদি তোমার করার সুযোগ থাকতো, তাহলে তুমি কি করতা সেটা? আমি প্র্যাকটিক্যাল জিনিসটা আরো বাড়িয়ে দিতাম, কারণ একজন শিক্ষার্থী যখন প্র্যাকটিক্যালে আর কি সরাসরি যে কাজটা করবে সেটা তার খুব সহজেই মনে থাকবে, এবং মনোযোগ থেকে নিয়ে সকল কিছু তার ওইটার মধ্যে থাকবে, এবং বেশি হেল্প করবে জানতে সেটা। আচ্ছা, তার মানে হচ্ছে প্র্যাকটিক্যাল, মানে আমাদের যদি হচ্ছে মানে শুধু এই বইয়ের মধ্যে না থেকে জিনিসগুলো যদি প্র্যাকটিক্যালি আরো করা হয় তাহলে আরো অনেক বেশি ভালো হয়। আমাদের স্কুলে ভালো করতে গেলে না, আবার থিওরিতেও ভালো করতে হয়। সো এখন থিওরি প্র্যাকটিক্যাল দুইটার মধ্যে কিন্তু আমাদের ব্যালেন্স করতে হয়। তো এই জন্য কিন্তু আমরা শিখর এখন কেমিস্ট্রি ক্লাসগুলোতে আমরা কিন্তু এই যে লাইভ ক্লাসেই প্র্যাকটিক্যাল ইনস্ট্রুমেন্টস এনে কিন্তু দেখাচ্ছি যে কোনটার সাথে কোনটা বিক্রিয়া করলে কি তৈরি হচ্ছে। মানে এক্স্যাক্টলি, মানে শুধু আসলে আমি কেমিস্ট্রি বলবো না, আবার বায়োলজিতেও কিন্তু আমাদের ওই যে কঙ্কাল টঙ্কাল এনে কিন্তু দেখাচ্ছে। আবার ইমন ভাইকে দেখা যাচ্ছে যে মানে লাইভে। আচ্ছা, তো আমি আন্টির কাছে একটা প্রশ্নে চলে যাই, সেটা হচ্ছে আন্টি, আলহামদুলিল্লাহ শিহাব অনেক ভালো রেজাল্ট করেছে, আপনাদের এখানে অনেক ভূমিকা আছে, কিন্তু আমরা একটু বাস্তবতাতেও চলে যাব। আমাদের এমন অনেক শিক্ষার্থীর বাবা মা আছেন যারা সত্যিই তাদের সন্তানের পারফরমেন্স নিয়ে, রেজাল্ট নিয়ে বেশ হতাশ। তাদের ব্যাপারে যদি আপনি কিছু বলেন। আমি আল্লাহ পাকের কাছে অশেষ রহমত যে আমার ছেলে এত ভালো রেজাল্ট করছে, এই জন্য তার কাছে অনেক শুক্রিয়া। তার পাশাপাশি শিহাব যেটা বলল যে প্র্যাকটিস, সব সন্তানের উপরেই মা বাবার একটা আশা থাকে যে ভালো রেজাল্ট করার, কিন্তু দেখা গেছে
তা হয়ে ওঠে না, অনেক সন্তানই এরকম রেজাল্ট করতে পারে না। তো আমার ছেলে করছে, এটা ওরও অনেক অবদান আছে, আমরা তো আছি। এবং আপনাদের শিখর যে একটা চেষ্টা, ওটা ওর অনেক হেল্প করছে, শিখর অনেক অবদান আছে। আমি চাই যারা শিখতে এখনো এই অ্যাপটা দেখে নাই, তারা যাতে একবার হলো আপনাদের এই ওয়েবসাইটটা ঢুকে দেখে, আমি এটাই চাই। মেহেদি, শিখো কিন্তু শুধু ক্লাস না, এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ ফিচার্স। অবশ্যই অ্যাপ বেসড। হ্যাঁ, প্লিজ চলে আসো না। হ্যাঁ, আসসালামু আলাইকুম আন্টি। সেটা হচ্ছে আমরা যখন মোবাইলে পড়াশোনা করি তখন আব্বু আমার একটা কমন কনসার্ন থাকে যে ওকে আসলে পড়তেছে কিনা, সবসময় টেনশনে থাকে। সো আপনি কিভাবে অ্যাসিউরড হন যে শিখতে আছে মানে মোবাইল নিয়ে আছে, ও পড়াশোনাই করতেছে? শিখো অ্যাপটা কিভাবে আপনাকে তদারকি করতে সাহায্য করে? জি, এটা আমি তো সর্বক্ষণ ঘরেই থাকি, আমি কিছুক্ষণ পর পর ওকে দেখি ও কি করছে না করছে। আমি এটা তো বললামই যে আমি গার্জিয়ান হিসাবে বছরে না হোক মাসে বা 15 দিনে একবার হলো যাতে আপনারা আমাদের গার্ডিয়ানদের সাথে কথা বলবেন, আপনারা এটা অভিভাবকদের ডাকাইবেন, আমরা আর কি এটাই আমি তো বলছিলাম গার্ডিয়ান সেমিনার যেটা আর কি, গার্ডিয়ান এটা সেমিনার। আমাদের মাথায় আছে। ওর রিপোর্ট কার্ড কিন্তু আমাদের রেগুলার দেওয়া হয় যে ক্লাস করছে কিনা, অ্যাটেন্ডেন্স কত %। আর শিহাবের জন্য একটা প্রশ্ন লাস্ট, তোমার এম ইন লাইফ কি? হ্যাঁ, বর্তমানে আমার এইম ইন লাইফ হচ্ছে, বর্তমানে চেঞ্জ হবে এটা? বর্তমানে ইনশাল্লাহ চেঞ্জ হবে না আশা করি, ডক্টর হওয়ার। আচ্ছা, এটার পেছনে কারণ কি? আন্টি মোটিভেট করতেছে নাকি তোমার ইচ্ছা আছে? আমার আম্মুরও মূলত ইচ্ছা ডক্টর হওয়া এবং আমার পার্সোনালি ইচ্ছা ডক্টর হওয়ার। সো তুমি ক্লাস 10-এ আছো, আমরা 9 থেকে যখন 10-এ উঠি একটু বড় হয়ে যাই এবং সাথে সাথে রেসপন্সিবিলিটি আসে, ক্যারিয়ার নিয়ে একটু চিন্তা ভাবনা বেশি আসে। সো তোমার কি ভয় লাগে যে আমি কোথায় যেতে পারবো বা কি করতে পারবো না করতে পারবো? ভয় হলে তো আর জয় করা যাবে না ভাইয়া, কখনোই যে কোনো কিছু থেকে ভয় পাওয়া যাবে না। তুমি ফিয়ারলেস ফাইটার, রাইট? অবশ্যই। আচ্ছা, সো যারা ক্লাস 10-এ আছে এবং ডাক্তার হতে চায়, ওদের জন্য তোমার ব্যাচমেট, ওদের জন্য দুইটা উপদেশ বা উপদেশ না শেয়ার করে যে তোমার কনসেপ্টটা কি, ওরা কি করবে? আমি বলবো একাডেমিক লাইফ থেকেই তাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, না হলে অ্যাডমিশনে গিয়ে তো অবশ্যই আটকে যাবে, তখন কিন্তু বেশি সময় পাওয়া যাবে না। তাই একাডেমিক থেকে যদি আমরা ট্রাই করতে থাকি তাহলে অবশ্যই ইনশাল্লাহ হয়ে যাবে। মানে কনসেপ্ট ক্লিয়ার থাকবে, মাইন্ডসেটটা ঠিক রাখতে হবে। থ্যাংক ইউ শিহাব। সো থ্যাংক ইউ তানজিম, থ্যাংক ইউ সৌরভ ভাই, আর থ্যাংক ইউ হচ্ছে আমাদের শিহাব এবং আন্টিকে। সো শিহাবের জন্য আমাদের পক্ষ থেকে অনেক দোয়া এবং শুভকামনা। শিহাব শুধু আজকে ক্লাস 9 থেকে 10-এ নয়, ওর পুরো জীবন জুড়েই, মানে আমি ওর জীবন জুড়েই আমি বলছি যে ও প্রথম হোক, অনেক ভালো মানুষ হোক এবং অনেক বড় মানুষ হোক। তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আবারও শুভকামনা জানিয়ে আমি শিহাবকে এবং আন্টিকে বলবো আমরা একটু আসনে চলে যাই। আর আমরা তো আসলে অনেক অনেক ইন্টারভিউ নিলাম, অনেক কথা শুনলাম, স্টুডেন্টদের কাছ থেকে অনেক ভালো লাগলো। তো চলো এবারে আমরা কিছু চমৎকার ভিডিও দেখে আসি, চলেন। ওকে সৌরভ ভাই। আর আব্দুল্লাহ, আমি একটা আহ্বান জানাতে চাই, সেটা হচ্ছে যে এই 4জন স্টুডেন্টের যে ইয়েগুলো শুনলা তোমরা, ব্যাকগ্রাউন্ড স্টোরিটা শুনলা, এর মধ্যে কোনো সিমিলারিটিস কি তোমরা খুঁজে পাইছো যে 4 জনের সাথেই যাচ্ছে বা 3 জনের সাথেই যাচ্ছে? যে কমন আইটেম যদি খুঁজে পাও যে এটা ও করে ও করে, যেই কমন বৈশিষ্ট্যগুলো পাইছো, চাইলে কিন্তু এই ভিডিওর কমেন্টে তোমরা লিখতে পারো। তোমরা লিখো এবং সেটাতে আমরা আবার ফিরে আসবো জাস্ট ভিডিওটার পরে। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর। যারা এখনো এআই দিয়ে ছাদের ছবিটা চাঁদে নিয়ে যেতে মহাব্যস্ত, তাদের জন্যই প্র্যাকটিক্যাল এআই। রিয়েল নাকি এআই ভিডিও, পার্থক্য বুঝো না? যারা এখনো ভাবছো এআই শুধু মিম বানানো, গ্রামার চেক আর ফান, তাদের জন্যই শিখর প্র্যাকটিক্যাল এআই সিরিজ। অলরেডি শুরু হয়ে গিয়েছে এআই বিপ্লব, লাইফকে ইজি করতে, কাজকে ফাস্ট করতে। বিশ্বজুড়ে সবাই শিখছে এআই, তাহলে তুমি পিছিয়ে থাকবে কেন? নতুন বছরে তোমাকে সবার থেকে এগিয়ে রাখতে শিখর প্র্যাকটিক্যাল এআই সিরিজে আমি তোমাকে শিখাবো এআই এর A to Z। এআই এর প্রম্পট লেখা থেকে শুরু করে এআই দিয়ে ইমেজ, অডিও, ভিডিও এবং মিউজিক বানানো তো আছেই, সাথে এআই দিয়ে কোডিং, ডিবাগিং, ওয়েবসাইট বানানো থেকে শুরু করে প্রেজেন্টেশন স্লাইড পর্যন্ত সবকিছুই তুমি শিখবে এই সিরিজে। ফাইনালি একটা প্রজেক্টের মাধ্যমে তোমার এই শেখাটাকে ঝালাই করে নিয়ে ফিউচারের জন্য রেডি হতে আজই চলে আসো শিখর দুনিয়ায়। প্র্যাকটিক্যাল এআই সিরিজটি সম্পূর্ণ ফ্রিতে পেতে এখনই কল করো 16780 নম্বরে। I am GPA 5 নাকি I got GPA 5? I have received GPA 5। মনে আছে একবার যে এমন একটা ভিডিও ভাইরাল হলো, GPA 5 পাওয়ার পরও এইটুকু ইংরেজি বলতে না পারাটা কিন্তু লজ্জার বিষয়। এরকম কেন হয় জানো? আমরা ইংরেজিকে একটা ভাষা হিসেবে না শিখে গ্রামার, কম্পোজিশন, ভোকাবুলারি
এরকম জটিল করে শিখি পরীক্ষায় A+ পাওয়ার জন্য, অথচ পুরো পৃথিবী ইংরেজি শিখে বেসিক কমিউনিকেশনের জন্য। তাই চলো এবার বার্ষিক পরীক্ষার ছুটিতে একদম মজায় মজায় চিল মোডে স্পোকেন ইংলিশে আমরা প্রো হয়ে যাব। ফ্রেন্ডদের সাথে আড্ডায় কিংবা বেড়াতে গেলে, রেস্টুরেন্টে গেলে, বিভিন্ন জায়গায় তুমি কিভাবে ইংরেজিতে কথা বলবা একদম ধাপে ধাপে খুব সহজ করে আমরা কিন্তু স্পোকেন ইংলিশ কোর্সের সাথে শিখে ফেলব। এখন থেকে আত্মবিশ্বাসের সাথে ইংরেজি বলতে, প্রেজেন্টেশনে কাঁপিয়ে দিতে কিংবা পুরো পৃথিবীর সাথে কমিউনিকেট করতে চাইলে ইংলিশে আজই চলে আসো শিখর দুনিয়া। আজই ব্যাক টু স্কুল ক্যাম্পেইনের ক্লাস 6 থেকে ক্লাস 10 এর কোর্সে ভর্তি হয়ে ব্যাগ ভর্তি ভালোবাসার সাথে স্পোকেন ইংলিশের সিরিজটি সম্পূর্ণ ফ্রিতে পেতে এখনই কল করো 16780 এই নাম্বারে। জিনিয়াস, ব্রিলিয়ান্ট, ট্যালেন্টেড বা গড গিফটেড সবাই বলে, কিন্তু আমরা বলি সাফল্য আসে স্বপ্ন দেখা আর তা পূরণের চেষ্টায় লেগে থাকায়। কারণ প্রত্যেকের সাফল্যের পেছনেই আছে বিশ্বজয়ের স্বপ্ন, চ্যালেঞ্জ নেয়ার সাহস আর হার না মানার গল্প। তাই চলো এবার নতুন বছরে শুরু করি নতুন যাত্রা, স্বপ্নটাকে আরো বড় করে দেখি, নতুন উদ্যমে চ্যালেঞ্জ নিই আর প্রতি মুহূর্তে ছাড়িয়ে যাই নিজেকে। তোমার লক্ষ্যে পৌঁছাবারই জার্নিটা সহজ করতে শিখর ব্যাগ ভর্তি ভালোবাসা নিয়ে সব সময় পাশে আছি আমরা। শিখর ব্যাগ ভর্তি ভালোবাসা সবার আগে পেতে কল করো 16780 নম্বরে। সবাই ডিজিটাল সার্টিফিকেট পাচ্ছে। আমরা বলছিলাম আজকের ওরিয়েন্টেশনের প্রথম থেকেই যে অন্যান্য দিনের ওরিয়েন্টেশনের চেয়ে আজকের ওরিয়েন্টেশনটা ভিন্ন, কারণ আজকের ওরিয়েন্টেশনটাতে আমরা অফিসিয়ালি আমাদের কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দিচ্ছি এবং এই সংবর্ধনা দেবার মধ্য দিয়ে এটা লঞ্চ হয়ে যাচ্ছে। এনাম ভাই, আমরা নাইলে ঢাকা বোর্ডের মানে ঢাকার অনেক স্টুডেন্টকে পেলাম যাদেরকে আমরা সামনাসামনি আজকে সংবর্ধনা দিতে পারছি, কিন্তু প্রথমে কিন্তু একবার বলেছিলাম, বাট এরপরে যদি একটু বলে দিতেন, আমাদের তো অনেক শিক্ষার্থী আছে একদম মহাখালী থেকে মহেশখালী, টেকনাফ থেকে তেতুলিয়া, সো ওরা কি পাবে, ওদের কি? তো আবার বলছি যে এত শিক্ষার্থীর মাঝে থেকে আমরা যখন বার্ষিক পরীক্ষার রেজাল্টটা কালেক্ট করলাম, আমরা দেখলাম যে প্রায় আমাদের কাছে পড়ে প্রায় 1900 মতো স্টুডেন্ট আজকে পর্যন্ত ডাটা, যে 1900 স্টুডেন্ট নিজ নিজ স্কুলে ফার্স্ট হয়েছে। এটা পরে আমরা চিন্তা করলাম যে একটা স্কুলের থেকেও তো আমরা আসলে সবচেয়ে বেশি মানে ফার্স্ট বয় ফার্স্ট গার্ল আমাদের এখানে, এটা ভাই একটা অনেক মানে কি বলবো যে অনেক এলাকার চেয়ে বেশি আর কি, একটা স্কুল না শুধু। এবং আমরা চিন্তা করলাম যে এই যে যারা ফার্স্ট হয়েছে 1900 স্টুডেন্ট এবং প্রায় 900 মতো স্টুডেন্ট আমাদের সেকেন্ড এবং 600 মতো স্টুডেন্ট থার্ড হয়েছে নিজ নিজ স্কুলে, আমরা চিন্তা করলাম যে এরা আসলে যে পরিশ্রমটা করেছে, নিজের মেধার যোগ্যতার যে প্রমাণটা দিয়েছে, সেটাকে যদি আমরা সম্মানিত না করি তাহলে হয়তোবা এই কচি কচি বাচ্চাগুলো ভবিষ্যতে সফলতাকে হয়তোবা ওইভাবে মূল্যায়ন করবে না। অবশ্যই। তো এই যে ছোট ছোট সফলতা, এগুলোকে আমরা যদি এখন থেকে মূল্যায়ন করতে শিখি এবং শিখাই, তাহলে কিন্তু ওরা ভবিষ্যতে নিজে যেমন সফল হবে ব্যক্তি জীবনে, ঠিক একইভাবে পারিবারিক এবং সামাজিকভাবেও কিন্তু সফলতাটাকে ওরা ওইভাবে মূল্যায়ন করবে। নিঃসন্দেহে। তো এনাম ভাই, যেহেতু আজকে আমাদের সাথে 4 জন কৃতি শিক্ষার্থী আছে 7 থেকে 10, যারা এবছর জাস্ট 6 দিন আগে ওরা নতুন ক্লাসে উঠেছে, সো আমি কি তাহলে একে একে কি আমরা একটু ডাকতে পারি? হ্যাঁ, ক্লাস 6 থেকে চলেন আমরা স্টার্ট করি। হ্যাঁ, আমরা ওদেরকে আসলে এখন যারা ফার্স্ট হয়েছে তাদেরকে আমরা ক্রেস্ট দিব এবং আমাদের যে সম্মানিত অভিভাবকের সাথে এসেছেন কষ্ট করে, ওনাদের জন্য আমাদের পক্ষ থেকে গিফট থাকছে। তবে এই ক্রেস্ট যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এবং আমাদের অ্যাপে নিজের রেজাল্টটা শেয়ার করেছো, তোমরা কিন্তু সবাই পেয়ে যাবা। এবং যারা এখনো আমাদেরকে রেজাল্টটা শেয়ার করো নাই, তারা কিন্তু আজকেই অ্যাপ আপডেট করে রেজাল্ট কিন্তু অবশ্যই শেয়ার করবা। আমরা আর অল্প কিছুদিন রেজাল্ট কালেক্ট করার পর আমরা কিন্তু চূড়ান্ত তালিকাটা রেডি করে সবার কাছে এই ক্রেস্ট পৌঁছায় দিব। তোমার ঠিকানায় পৌঁছে যাবে তোমার ক্রেস্ট। তো একদম শুরুতেই আমি ডাকছি ওজায়েরকে, এবং ওজায়েরের সঙ্গে অবশ্যই ওজায়েরের আম্মুকে। আন্টি এবং ওজায়ের আমাদের সঙ্গে যদি একটু চলে আসতেন। আন্টি, আপনার জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। হ্যাঁ, আমরা একটু ক্লোজ হয়ে যাই। Thank you, Uzair. Congratulations.
সো আমার মনে হয় যে এনাম ভাই, আমি একটু আমাদের এমন একটা ইনস্ট্রাক্টরকে ডাকতে হয়, মেন্টরকে, যে হচ্ছে আমাদের ব্যাক টু স্কুলের খুব সবার খুব খুব প্রিয় রায়হান। সো রায়হান, না রায়হান তোর ক্রেজ নাই, তুই ক্রেজ দিবি আর কি। সো চলে আয়। সো আমাদের সাথে আছে হচ্ছে ক্লাস 8-এর আমান। তো আমান যদি একটু চলে আসে তাহলে খুব ভালো হয়। আমান, তুমি চলে আসো তোমার প্যারেন্টসের সাথে। আমরা একটু করতালি দিই আমানের জন্য। যদি আমি বারবার আমানকে 8 বলে ফেলছি, কারণ আমানকে ক্লাস 8 আমরা পড়িয়েছিলাম, বাট আমার এখন আর 8 নাই, আমার এখন 9। আমরা একটু ক্লোজ হয়ে যাই সবাই, হ্যাঁ রায়হান একটু আমানের দিকে, হ্যাঁ আরেকটু পিছান। হ্যাঁ, তাহলে ছবিটা আরো সুন্দর আসবে। আব্দুল ভাই আরেকটু থ্যাংক ইউ আমান। আমান আমাদের সঙ্গে 239 দিন অ্যাপে অ্যাক্টিভ ছিল। থ্যাংক ইউ আমান, এবং থ্যাংক ইউ আন্টি। সো এবারে আমরা আমানের পরে ডেকে নিব আমাদের সদ্য 8 থেকে 9-এ ওঠা আফফানকে, এবং আফফানের সঙ্গে আফফানের আব্বুও রয়েছেন। সো আমরা আঙ্কেলকেও একটু বলবো আমাদের সাথে চলে আসতে। নাইম ভাই একটু যদি চলে আসেন না, নাইম ভাই, ইমন ভাই, কারণ ম্যাথ নিয়ে এত কথা বললো, যদি আপনারা একটু মঞ্চে না আসেন তাহলে কেমনে হলো? হ্যাঁ, এটা হচ্ছে আঙ্কেলের জন্য, আর এটা হচ্ছে আমাদের আমানের জন্য, সরি আফফানের জন্য। আমরা একটু ক্লোজ হয়ে যাই সবাই ছবির জন্য। বজায় রাখতে হবে। 133 দিন আমাদের সঙ্গে ক্লাস করেছে আফফান, মানে এট আ স্ট্রেচ। সো আফফানের জন্য আবার অনেক অনেক শুভকামনা। 133 দিন অনেক অনেক, এটা অনেক, আরো বাড়াতে হবে, আরো বাড়াতে হবে। ভাই তাহলে কিন্তু এটা অনেক, রেশিও হিসাব করলে এটা অনেক অনেক অনেক, এটা অনেক। এই যে গিফট, এই যে ক্রেস্ট, এই ক্রেস্ট আরো কারা পেতে চাই পরের বছর, আমরা কমেন্টে অবশ্যই জানাবে। এবং এনাম ভাই কিন্তু শুরুতেই বলে দিছে এটা আমাদের শুরু। আমরা এবার খুব ছোট্ট পরিসরে এটা করছি, বাট পরবর্তীতে কিন্তু আমরা আরো বড় পরিসরে করা আমাদের প্ল্যান আছে। সো যারা তোমরা আমাদের সাথে আমাদের হাত থেকে এই ক্রেস্টটা নিতে চাও, একটু কমেন্টে দ্রুত জানিয়ে দাও আমাদেরকে। ইনশাআল্লাহ। আমি একটা ছোট্ট জিনিস ফাঁস করে দেই, সেটা হচ্ছে এনাম ভাই যেটা জানিয়েছেন, সেটা হচ্ছে এই যে 2026, এটা কিন্তু পুরো মানে গিফটের বন্যা বয়ে যাবে এবার। এই 2026-এ প্রত্যেক কোয়ার্টার ফাইনাল পরীক্ষা, এবং সেখান থেকেও আমাদের প্রত্যেকে যারা ভালো রেজাল্ট করবে তাদের জন্য গিফট যেতে থাকবে, সারপ্রাইজ গিফট। এটা তো তুমি সিক্রেট ফাঁস করে দিলা, এটা এনাম ভাইয়ের তো একটা সিক্রেট ছিল, কারণ এটা আসলে উচিত, তা না হলে ওরা সিরিয়াস কিভাবে হবে, গিফট পাইতে হবে, তো যুদ্ধে নেমে পড়ো সবাই। সো 26 সাল আমরা বলতে পারি সারপ্রাইজ গিফটের সাল। ইয়েস। এবং এই সারপ্রাইজ গিফট কিন্তু আজকে এই লাইভ যারা দেখছো তোমাদের জন্য আছে। তোমাদের মধ্যে যারা সবচেয়ে বেশি সংখ্যকবার এই লাইভটা শেয়ার করবা নিজ নিজ প্রোফাইল এবং বিভিন্ন গ্রুপে, তাদেরকে মধ্য থেকে আমরা কিন্তু লাকি কয়েকজনকে একটা স্পেশাল উপহার পাঠাবো ইনশাআল্লাহ। তোমরা এখনই এই লাইভটা শেয়ার করে দাও নিজ নিজ প্রোফাইল থেকে, তাহলে কিন্তু তুমি সেই স্পেশাল যে গিফটের কথা বলা হলো সেটা কিন্তু তুমিও পেতে পারো। থ্যাংক ইউ আফফান, থ্যাংক ইউ, অনেক 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 শুভকামনা। সো এবারে আমরা আমাদের যেই ক্লাস 10 এর শিহাবকে ডাকার আগে অন্তর এবং তৌহিদকে ডাকি। শিহাব বলছিল যে সে ডাক্তার হতে চায়। সো আমরা তাহলে আমাদের দুই ডাক্তার সাহেবই চলে আসুক ওর পুরস্কার ওকে বুঝিয়ে দেবার জন্য। সো শিহাব, তুমি যদি একটু আন্টিকে সহ চলে আসতা স্ক্রিনে, আমরা একটু হাততালি দিই শিহাবের জন্য নাকি? আর একটু ক্লোজ হই আমরা, হ্যাঁ, ছবির জন্য। থ্যাংক ইউ শিহাব, আজকে যেমন করতে হবে সেটাই। আর তোমার যে ওর একটা কথা ভালো লাগলো, বললো যে ভয় পেলে জয় কিভাবে করবো। আর ছোটবেলায় কি আমরা গোল নিয়ে একটু ফ্লাকচুয়েট করি না, যে ও ভয় দেখাইছে আমি ডাক্তার হলে মনে হয় অনেক কষ্ট, বাট ওর মধ্যে এই জিনিসটা নাই। ও বলছে আউটসাইড নয়েজ যায় আসুক না কেন, যত কষ্টই হোক না কেন, ওর লক্ষ্য অটুট থাকবে।
ইজ এ গ্রেট সাইন। এরকম রেজিলিয়েন্স কিন্তু দেখা যায় না ক্লাস 10 এর বাচ্চাদের Exactly, এত অল ছোট দ্য বেস্ট। অবস্থা। তোমার এই রেজিলিয়েন্স, এই মনোভাব সবসময় বজায় থাকুক। আর আন্টিকেও ধন্যবাদ, ওর যথেষ্ট টেক কেয়ার করতেছেন এবং আপনি অনেক প্যাশন বোঝা যাচ্ছে, আন্টি অনেক ওকে নিয়ে স্বপ্ন দেখে। আর তোমার এটা একটা দায়িত্ব, বড় দায়িত্ব আন্টির স্বপ্নকে পূরণ করা। ঠিক আছে, করবো তো তৌহিদ? ইনশাল্লাহ। কোনো উপদেশ ওর জন্য তৌহিদ ভাইকে তো জানো? অবশ্যই। হ্যাঁ ইনশাল্লাহ। ওর সাথে এখন নেক্সট টার্গেট কি তোমার তাহলে? এসএসসি এক্সামই তো, এসএসসি তে কত পাওয়ার ইচ্ছা? ও কি নিবিড়কে ছাড়াই যেতে পারবা ইনশাল্লাহ? ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকো, তোমার জন্য অনেক অনেক দোয়া থাকলো। আর আমাদের শিহাব হচ্ছে যেমন, এইবার বলবো যে আমাদের যেই দুইজন মেন্টরের কাছ থেকে ও উপহার নিল, সো তারা যেমন মেডিকেলে প্লেস করেছে তাদের সময়, তো আমরা দোয়া করি যে শিহাব ইনশাআল্লাহ ওর যেটা স্বপ্ন সেটা অবশ্যই পূরণ করবে। সো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং কংগ্রাচুলেশনস শিহাব এবং আন্টি। সো এনাম ভাই, এখন তো আমরা আমাদের পুরস্কারের পার্টটা শেষ করলাম, এবারে কি আমরা আমাদের পরের পার্টে চলে যাব? তবে আমি একটু বলি যে পুরস্কার পার্ট কিন্তু শেষ হয় নাই, মাত্র শুরু হলো। আচ্ছা, এই বছর তোমরা যারা নিজ নিজ স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছো, আমাদের পেইড স্টুডেন্টরা, তোমরা যদি শিখো অ্যাপে গিয়ে ফর্মটা ফিল আপ করে দাও এবং তোমাদের রেজাল্ট কার্ডের ছবিটা আমাদেরকে পাঠিয়ে দাও, তাহলে তুমিও কিন্তু পেতে পারো এরকম একটা অসাধারণ সুন্দর ক্রেস্ট। সো সবাই শিখো অ্যাপটা আপডেট করে ফেলো এবং নিজ নিজ স্কুল থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছো সেই রেজাল্ট কার্ডের ছবি দিয়ে, ডেলিভারি অ্যাড্রেস দিয়ে ফর্মটা সঠিকভাবে ফিল আপ করলেই এই ক্রেস্ট পৌঁছে যাবে তোমার বাসার ঠিকানায়। তবে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়নি বা ফোর্থ হয়েছে, ফিফথ হয়েছে, তোমাদেরও কিন্তু নিরাশ হওয়ার কোনো এখানে চান্স নেই, কোনো সুযোগ নেই। তোমরাও যদি ফর্মটা ফিল আপ করে দাও এবং তোমাদের রেজাল্ট আমাদেরকে জানিয়ে দাও, তোমরাও পেতে পারো ডিজিটাল সার্টিফিকেট। এবং আমি কিন্তু দেখলাম যে শিখবো জিতবো গ্রুপে কিন্তু অনেকেই এই ডিজিটাল সার্টিফিকেট কিন্তু আজকে শেয়ার করছে, অনেকে শেয়ার করেছে। এবং এনাম ভাই, আমরা একটু সবার কাছ থেকে স্টোরিগুলোও শিখবো জিতবোতে শুনতে চাই, কারণ যেই স্টুডেন্টটা ফিফথ থেকে এবার থার্ড হয়েছে বা থার্ড থেকে ফার্স্ট হয়েছে, তার চেয়েও আমি মনে করি যে যেই স্টুডেন্টটা এবার 40তম ছিল আগের বছর, এবার সে ষষ্ঠ হয়েছে বা পঞ্চম হয়েছে, তার বিজয় গাথাটা আরো অনেক বড়। তো আমরা একটু সবার গল্পগুলো শুনতে চাই। অলরেডি শিখবো জিতবো গ্রুপটা আমরা দেখতে পাচ্ছি, ওটা অনেক অনেক পোস্ট এসেছে ওখানে স্টুডেন্টদের কাছ থেকে। আর যারা ক্রেস্ট পাবা তাদের তো ঠিকানায় পৌঁছেই যাবে। আর যারা এনাম ভাই যাদের কথা বলছিল, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড নয় পরে, তো তাদের জন্যও কোনো চিন্তা নাই, তোমাদের যে ডিজিটাল সার্টিফিকেটটা আছে তোমরা সেটা শেয়ার করো, আর আমরা তোমাদের গল্পটা শুনতে চাই। সো আমরা এখন চলে যাচ্ছি আমাদের সেই বাকি মেন্টরদের কাছে, যারা তোমাদেরকে ব্যাক টু স্কুলে সকল ফিচার নিয়ে কথা বলবে এবং এই প্রোগ্রামে তোমরা কিভাবে কি পাচ্ছ, কোন জিনিসটা তুমি ব্যবহার করলে তুমিও হতে পারো ওদের মতো নিজ নিজ স্কুলে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড, সেই জিনিসটা নিয়ে আমরা এখন বিস্তারিত কথা বলবো। সো আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাকি মেন্টরদের কাছে। হ্যালো প্রিয় শিষ্যরা, তোমরা এতক্ষণ দেখলে আমাদের ব্যাক টু স্কুলের একদম অসাধারণ কিছু পর্ব হয়ে গেল। এখন আমরা আমাদের যে পর্বে আছি, এখানে তোমরা যারা দেখছো তোমাদেরকে বলবো লাইভটা একটু শেয়ার করে দাও বন্ধুদের মাঝে। আমরা একসঙ্গে তোমাদের সঙ্গে যে সামনের বছর 2026 সালে যে প্ল্যান করেছি তোমাদের জন্য আমরা কিভাবে পড়াবো, তোমাদের এক্সাম আমরা কিভাবে নিব, তোমাদের প্র্যাকটিস বুক সহ তোমাদের কি কি জিনিস থাকছে, এই সব প্ল্যান পরিকল্পনা কিন্তু আমরা করে রেখেছি। সো এখানে আমাদের বাংলা টিম, ইংলিশ টিম, ম্যাথ টিম, বিজিএস টিম, বিজ্ঞান টিম, সব টিম মিলে আমরা কিন্তু একে একে তোমাদেরকে বলবো যে আসলে কিভাবে আমাদের প্ল্যানগুলো সাজানো হয়েছে, আমাদের কোয়ার্টারে কি আছে, আমরা শিখো থেকে তোমাদেরকে কি কি দিচ্ছি এবং অ্যাপে নতুন কি ফিচার অ্যাড হয়েছে, এই সব কিছু কিন্তু আমরা একটা একটা করে তোমাদেরকে বলে দিব। সো তোমরা যারা যারা দেখছো একটু শেয়ার করে দাও। ভাই, আমাদের যারা সর্বোচ্চ শেয়ার করবো তাদের জন্য কি আসলে কিছু আছে কিনা আপনি বলেন তো? অবশ্যই সর্বোচ্চ শেয়ারকারীদের জন্য সারপ্রাইজ গিফট থাকছে। সো শেয়ার অলরেডি দেখছি কিন্তু অনেক শেয়ার হয়ে গেছে, আমি তো মনে হয় 20-30টা শেয়ার করে ফেলছি ভাই, 833টা। সো যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, তাড়াতাড়ি শেয়ার করো, গিফট লুফে নাও। আচ্ছা, আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা কে কোন জায়গা থেকে বলছো। স্যার, এটা কিন্তু আমরা দেখতে পারি যে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সব জায়গার স্টুডেন্ট কিন্তু আমাদের আছে। এবং তোমরা একটু শেয়ার করে দাও এবং বন্ধু বান্ধবদের মেনশনও দিতে চাও। এবং আমরা জানি দেখি যে সব মানুষ যদি সবাই যদি ভালো একটা কাজ সবাই মিলে শেয়ার করে, এবং এটা কিন্তু সব কি বেশি হয় না ভাই, ভালো কাজ সবাই মিলে করলে? ভালো কাজ করার তো একটা সোয়াব আছেই, কিন্তু সবাই মিলে করলে আরেকটু বেশি সোয়াব। কারণ কি, একসাথে অনেকগুলো সোয়াব পাওয়া যায়। একলা করলে তো একটা পাইলা, কিন্তু 10 জন মিলে করলে তো 10টা পাইলা ভাই, অনেক বেশি সোয়াব পাওয়া যায়। এবং একজনে দেখা দেখে আরেকজন করে, এটা কিন্তু অনেক ভালো কাজ। শেয়ার আমি অনেকবার বলি ওদেরকে। এতক্ষণ আমরা গিফট দিয়ে আসলাম, গিফটের অনুষ্ঠানগুলো দেখলাম, এখন আমরা অ্যাকচুয়ালি দেখতে চাচ্ছি আমাদের
এই প্রোগ্রামগুলো একটা নতুন বছর শেষ হয়ে গেল, নতুন বছরে নতুন ক্লাস, নতুন সবকিছু। সো এই এনভায়রনমেন্টে তুমি কিভাবে নিজেকে খাপ খাওয়ায় নিবা, এবং আমরা তোমাদেরকে কিভাবে হেল্প করব, তোমাদের যে স্বপ্ন আছে সেই স্বপ্নকে ছুঁয়ে দেখতে চাইলে কিভাবে আমাদের থেকে তুমি হেল্প পেতে পারো, ভাই, আরেকটা সেই বিষয় জিনিসগুলো আরেকটা আমাদের বিষয় কিন্তু আমরা দেখছি যে গত বছরে অর্থাৎ 2025 সালে আমাদের একাডেমিকে যারা ছিল তাদের মধ্য থেকে যারা অসাধারণ দুর্দান্ত ফলাফল করেছে, তাদের মধ্যে ক্লাস 6, 7, 8, 9 তাদের মুখে কিন্তু তোমরা শুনেছো যে আসলে কিভাবে শিখো আসলে সব জায়গা থেকে ইউনিক, শিখো কিভাবে তাদের যে ফার্স্ট হওয়ার ক্ষেত্রে সহায়তা করেছে। দাদা আপনি যদি দেখেন যে আমাদের প্রায় এখন পর্যন্ত আমাদের প্রায় 2000 শিক্ষার্থী ক্লাসে ফার্স্ট হয়েছে এবং আমাদের কাছে পড়ে গত বছরের স্টুডেন্ট যারা ছিল তাদের মধ্যে থেকে প্রায় 2000 স্টুডেন্ট বিভিন্ন স্কুলে ফার্স্ট হয়েছে। সো আপনাকে আমি একটা প্রশ্ন করি যে যারা দেখতেছে তারা যে দেখতেছে তাদের মধ্য থেকেও কিন্তু অনেকে ফার্স্ট সেকেন্ড হইতে পারে। সো এই যে 2026-এ আমরা তাদের জন্য অনেক স্পেশাল জিনিস রাখছি, সারপ্রাইজ জিনিস এখন বলা যাবে না। সো আপনি দুই একটা কি লিক করে দিতে চান নাকি না? এনাম ভাই আশেপাশে নাই। আমি আসলে অনেক কিছুই লিক করতে পারি, তবে এই মুহূর্তে সব লিক করতে চাচ্ছি না। শুধু একটা কথাই বলি যে আমরা একটা সংখ্যা দিচ্ছি যে এবছর আমাদের এত পরিমাণ স্টুডেন্ট ফার্স্ট হচ্ছে, এত পরিমাণ সেকেন্ড হচ্ছে, কিন্তু একটা কথা বলা প্রয়োজন মিস্টার রায়হান, সেটা হচ্ছে যে স্টুডেন্টের রোল ছিল 50 বা যে স্টুডেন্টের রোল ছিল 40, শিখোতে 1 বছর পরে তার রোল টপ 10-এর মধ্যে আসছে, এরকম অনেক ডেটা আমার কাছে চলে আসছে। এক্স্যাক্টলি দাদা। তো আমি এই তথ্যটাই দিতে চাচ্ছি যে রোল টপ 10 এটা বিষয় না, আমরা চেষ্টা করছি তোমাদের জন্য এবং তোমরাও সেই চেষ্টাটা করেছো, সেই জন্য কিন্তু এবছর আমরা একটা অভূতপূর্ব রেজাল্ট কিন্তু দেখতে পেয়েছি স্কুল লেভেলের প্রত্যেকটা জায়গায়। আর একটা কথা একটু বলি, দেখো এখন তোমরা যারা স্কুল লেভেলে আছো, কিছুদিন পরে কলেজ লেভেলে যাবে, তারপরে বিশ্ববিদ্যালয় লেভেল, কিন্তু সত্যি কথা বলতে স্কুল লেভেলের যে পড়াশোনা এটাই হচ্ছে তোমার সারা জীবনের ফাউন্ডেশন। সো এই সময়টা সর্বোচ্চ কার্যকরীভাবে প্রয়োগ করার জন্য, কাজে লাগানোর জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি তোমার পূর্ণাঙ্গ মনোযোগ যেমন থাকা প্রয়োজন, আর তোমার এই মনোযোগটাকে আর একটু গতিশীল করার জন্য শিখো তোমার জন্য সুন্দর করে সারা বছরের পড়াশোনাটাকে ডিজাইন করে ফেলেছে। তোমরা সবাই জানো আমরা কোয়ার্টার বেসিস করে করে তোমাদের ফুল সিলেবাসটাকে আমরা ভাগ করেছি, এবং সবচেয়ে অবাক করার বিষয় নাইম, আমরা যে কোনো স্কুলে কিন্তু দেখি যে সাধারণত বছরে একটা বা দুইটা পরীক্ষা হয়, এখন কিন্তু এবছর থেকে শিখোতে প্রতি কোয়ার্টার শেষে কিন্তু পরীক্ষা থাকছে। এটা আমরা দেখাবো, এবং প্রতি কোয়ার্টার শেষে শুধু পরীক্ষা না, সিকিউ পরীক্ষা দিতে পারবা তুমি অ্যাপের মাধ্যমে। এটা আসলে একটা অসাধারণ কিন্তু একটা বিষয়। সো আমি যে কথাটা দাদা এখানে আমি একটু বলতে চাই, আমি স্কুল লাইফে যখন ছিলাম তখন আমার কাছে মনে হইতো, মানে কোন একটা পরীক্ষা যখন হইতো না, আমার কাছে মনে হতো আমি যেই নাম্বারই পাই না কেন, আমার মনে হতো খাতাটা আমি কখন দেখবো, আমার অবস্থাটা কি, বা নাম্বার আমি কত পাইলাম, এবং খাতা দেখতেও কিন্তু খুব ভালো লাগতো। সো মনে হইতো তখন যত পরীক্ষা দিব, খাতা দেখবো, তত মনের মধ্যে আলাদা ফিলিংস। সো ওই সুযোগটা কিন্তু ওরা হাতছাড়া করতে, মানে এখন আর অপশন নাই। সেটা তো একটা ব্যাপার আছে, কিন্তু মনের মধ্যেও যে একটা আশা থাকে, আমি এই যে পড়লাম, আমার পড়াটা ঠিক আছে কিনা, অবশ্যই এটা কিন্তু আলটিমেটলি আমরা বুঝতে তো আমরা একটু সময় চেয়ে নিচ্ছি, আমাদের আসলে যে ফিচার গুলো আছে বা কি কি প্রোগ্রাম আমরা রেখেছি, তো সেগুলো নিয়ে একটু ডিটেলসে কথা বলবো। সো এই মুহূর্তে আমার সাথে তোমরা যারা সবাই আছো অনেকেই কিন্তু কমেন্ট করে জানিয়েছো যে তোমরা কে কোন জায়গা থেকে বলছো। তো সেক্ষেত্রে আমি দেখছি পুরা নরসিংদী থেকে, ব্রাউনবাড়িয়া, ফেনী থেকে, চট্টগ্রাম, হ্যাঁ মহেশখালী থেকে, মহাখালী, সব জায়গায় আছে। তো আমরা যদি দেখি আমাদের ব্যাক টু স্কুলের ওরিয়েন্টেশন লাইভের আজকে আমাদের দেখো এখানে আমাদের আগের যে ফিচার সেটা কিন্তু থাকছে না। আগের ফিচারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমাদের আগের ফিচারে এই জিনিসটা ছিল যে তোমরা অনেক সময় বলতা ভাইয়া আমি তো আমার প্র্যাকটিস বুক কোথায়, আমি তো প্র্যাকটিস বুক খুঁজে পাচ্ছি না, আমার যে ক্লাস নোট আমি খুঁজে পাচ্ছি না। এরকম সমস্যায় কারা পড়েছে একটু কমেন্ট করে জানাতো যে ভাই আমি প্র্যাকটিস বুক খুঁজে পাচ্ছি না, আমি ক্লাস নোট খুঁজে পাচ্ছি না। আমি অনেক কমেন্টস দেখতাম এরকম যে চাচু ক্লাস করলাম, পরের দিনে কিছু খুঁজে পাচ্ছি না, আমি প্র্যাকটিস করব কোন বই থেকে, আমার ক্লাস নোট কোথায়, আমি অ্যানোটেড পিডিএফ খুঁজে পাচ্ছি না, এরকম অনেক কমেন্টস। তো তোমাদের যে ভাইয়ের অনেকেই বলছে, সঠিকই বলছে, অনেক স্টুডেন্ট যারা হচ্ছে এরকম সমস্যায় ছিল তাদের জন্য শেখো থেকে আমরা এই বছর যে সিস্টেমটা আনছি সেটা হচ্ছে তুমি যেখানেই যেখান থেকে তুমি হচ্ছে ক্লিক করো, দেখো এখানে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে তোমার হচ্ছে আমাদের প্র্যাকটিস বুক বা অ্যানোটেড জিনিসগুলো থাকতো, চ্যাপ্টারের শেষে আমাদের হচ্ছে প্র্যাকটিস বুকটা থাকতো। তো এখানে তুমি লেকচার স্লাইডের এখানে ক্লাস রিসোর্সে ক্লিক করলে তুমি কিন্তু পুরো ক্লাসের রিসোর্স পেয়ে যাবা। আবার তুমি যদি এখানে আমরা যদি দেখি আমাদের এইখানে আবার যদি তুমি চ্যাপ্টার রিসোর্স এটার মধ্যে ক্লিক করো তুমি প্র্যাকটিস বুক পেয়ে যাবে। অর্থাৎ আমাদের শিখো অ্যাপের ইন্টারফেসটা টোটালি চেঞ্জ। এই যে সমস্যাটা যে আমি আমার ম্যাটেরিয়ালস খুঁজে পাচ্ছি না, এটা কিন্তু আমরা সলভ করে ফেলেছি। সো তোমাদের সামনের যে জায়গা থেকে এটা কিন্তু তোমরা ফেস করবে না।
কি বলেন ভাই? আমরা তো এক্স্যাক্টলি মানে তোমাদের জন্য আরেকটু ইজি করে দিলাম। ইজি করে দিলাম। ক্লাস করার পরে তোমাকে অ্যাকচুয়ালি কোথাও কোনো খোঁজার দরকার নেই, জাস্ট অ্যাপে ঢুকবা, অ্যাপে ঢুকেই দেখবা তোমার সামনে চলে যে আসছে। কোনো জায়গায় ক্লিক করলে ভাই ও চলে যেতে পারবে। ওকে, সো তারপরে আমরা যদি দেখি, ওকে, সো তারপরে দেখো আমাদের ক্লাসের টাইপগুলো কি কি আছে। আমাদের তোমরা সবচেয়ে বেশি যেটা জানো যে ইন্টারেক্টিভ লাইভ ক্লাস। ভাই আপনি যদি দেখেন আমাদের ইন্টারেক্টিভ লাইভ ক্লাসগুলোতে পোলাপান কিন্তু দেদারসে কমেন্ট করে যে ভাই অনেক কমন, আমরা কিন্তু এখানে তাদের 90% কনসেপ্ট কিন্তু আমরা এখানেই সলভ করে দিই। এক্স্যাক্টলি তাছাড়া কোনো কনসেপ্ট ধরেন আপনি একটা ম্যাথ ক্লাসে শেষ করতে পারলেন না, সো এরকম তো আপনি অনেকবার রেকর্ডেডও দিয়েছেন, সো রেকর্ডেড ক্লাসও কিন্তু তোমাদের জন্য থাকছে। আমরা রেকর্ডেড ক্লাস খুবই কম দেওয়ার ট্রাই করি, আমরা ট্রাই করি লাইভ ক্লাসে তোমার প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। তোমার যা আছে ওই চ্যাপ্টারে যতগুলো পড়ালেখা আছে সেই জিনিসগুলো লাইভ ক্লাস দেওয়ার ট্রাই করে থাকি। বাট তারপরেও যদি সেই লাইভ ক্লাসটা তুমি রেকর্ড আকারে পাচ্ছ, যদি হয়ে থাকে এরকম কোনো একদিন তোমার ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, আমরা অলওয়েজ তোমাদেরকে ইন্সপায়ার করি লাইভ ক্লাস মিস করো না। বাট বলা তো যায় না, বিভিন্ন সিচুয়েশনে মানুষের জীবনে ক্রিয়েট হয়, হতেই পারে দুই একদিন তোমার ক্লাস মিস হয়ে গেছে, কোনো সমস্যা নাই, তুমি লাইভ ক্লাসটা পরের দিনে বা পরে ওই রেকর্ড ক্লাসটা দেখে নিতে পারবা। এই সুযোগ কিন্তু তুমি অফলাইনে পাবে না, অফলাইনে পাওয়া যায়, অনলাইন বলেই পসিবল। এবং এটার জন্য কিন্তু তোমাকে ফেসবুকে ঢোকার দরকার নাই, ফেসবুকে লাইভ না, তুমি আমার অ্যাপের মধ্যে তোমার রেকর্ডেড ক্লাস পেয়ে যাবা। তারপরে ভাই দেখেন এই ক্লাসের মধ্যে আমরা ক্লাসটা যেভাবে ডিজাইন করেছি, প্রথমে লেকচার ক্লাস কনসেপ্টগুলো ব্যাখ্যা করা, তারপর হচ্ছে সিকিউ সলভিং, অর্থাৎ তোমাদের প্রশ্ন থাকে ভাইয়া ক্লাসে তো সব পারি সব বুঝি কিন্তু পরীক্ষায় কমন পড়ে না, তো পরীক্ষায় এই যে সিকিউ সলভ কিন্তু আমরা করিয়ে দিচ্ছি। এবং এমসিকিউ ভাই ওইটাই ওরা বলে যে আমাদেরকে চাচু আপনি পড়ায় ফেললেন পুরো একটা লেকচার, কিন্তু এখান থেকে প্রশ্ন কিভাবে আসবে, কিভাবে আমি অ্যান্সার করব, কিভাবে করব, আমরা কিন্তু এরকম আমরা টেনশনে থাকি। সো এটার জন্য আমরা তোমাদের যেটা করব, তুমি লেকচার ক্লাস করবা, করার পর তোমার সিকিউ এক্সামগুলো আমরা তোমাদের নিব, সিকিউ এক্সামগুলো নিব আরেকটু পরে আসতেছে সেটাতে। বাট ওই সিকিউ সলভিং ক্লাস, কিভাবে ওই চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলো আমাদের আসতে পারে পরীক্ষাতে, কিভাবে এমসিকিউ আসতে পারে, সেই জন্য কিন্তু আমরা প্রত্যেকটা চ্যাপ্টার সেটা স্পেশাল একটা ক্লাস দেওয়া হয়, সিকিউ এর জন্য একটা এমসিকিউ এর জন্য। অর্থাৎ পরীক্ষার হলে তুমি এই যে আমাদের এতগুলো শিক্ষার্থী ভালো বললো, এটার পেছনে রহস্য হচ্ছে আমরা সিকিউ এমসিকিউ সলভ করিয়ে দিচ্ছি। সিকিউ এর জন্য আলাদা ক্লাস করাচ্ছি, এমসিকিউ এর জন্য আলাদা ক্লাস। ভাই লাইভ ক্লাসে আমি যদি একটা স্টুডেন্ট হিসেবে এই ধরনের প্রশ্ন অনেকবার পাই যে লাইভ ক্লাসে ভাই আমি কিভাবে কি করব, আমি কি লাইভ ক্লাসে মানে আমি শিখুর ফিচারগুলোর সাথে কিভাবে পরিচিত হব। প্রথমেই আমাদের যে লাইভ ক্লাস প্লাস হচ্ছে অ্যানোটেড পিডিএফ স্লাইড, যেটা হচ্ছে লাইভ ক্লাসের তো আমরা পাচ্ছি, সাথে তারা অ্যানোটেড পিডিএফ স্লাইড গুলোও পাচ্ছে। এটা কিন্তু খুবই উপকারী। তোমরা অনেকেই মনে করে থাকো যে চাচ্ছু আমি ক্লাস করছি, আমি ক্লাস করতে করতে আমি ক্লাসের দিকে মনোযোগ দিব নাকি লিখবো, কোনটা করব, আমি কি ক্লাস নোট উঠাবো নাকি আমি মনোযোগ দিব। সো এই ধরনের প্রবলেমে কিন্তু ওরা পড়ে থাকে, এটা কিন্তু আমাদের এখানে নাই। তুমি যখন ক্লাস করতেছো ভাই আমি কি বলি ভাই একটু সরেন, আপনি এটা পাইছেন সরেন, স্ক্রিনশট নিব, এরকম আমরা প্রতিনিয়ত ভাই তোমাদের স্ক্রিনশট নেওয়ার কোনো দরকার নাই, এখানে আমাদের নোটটা আমরা দিয়ে দিব। তুমি লাইভ ক্লাস করবা, সে সময় তুমি শুধু বুঝবা, যতটুকু লিখতে পারো লিখো, যদি না লিখতে পারো কোনো সমস্যা নেই। ক্লাসের শেষে তুমি অ্যানোটেড পিডিএফটা পেয়ে যাচ্ছ, এবং অ্যানোটেড পিডিএফ এ পুরা আমি যা যা লিখছি স্লাইডে সব তুমি পেয়ে যাচ্ছ। সেখানে আমি দাঁড়িয়ে থাকবো না, কিন্তু এই যে আমি যে সামনে দাঁড়িয়ে আছি স্ক্রিনশট নিতে পারছো না, এটাও থাকবে না, আমাকে ছাড়াই শুধু এরকম যারা প্রশ্ন করো ভাই আপনি সরেন স্ক্রিনশট নিব, তাদের সমস্যার সমাধান। সৌরভ ভাই অ্যাড করি এখানে, এটা আমি বরাবরই বলি। ভাই আমাকে সরাই দিতে আসলে না না, কেউ সরার দরকার নেই, আমরা সবাই থাকি। এই টপিকটাতে আমি সবসময় ক্লাসে বলি যে লাইভ ক্লাসে তুমি জাস্ট ফোকাসটা লাইভ ক্লাসে তো, কারণ অনেকেই আছে যারা হচ্ছে ক্লাস চলাকালীন সময় নোট তৈরিতে অনেক টাইম লাগে, এবং নোট তুলতে যে দেখা যায় যে ক্লাসের কোনো গুরুত্বপূর্ণ কথা মিস করলো। মানে গুরুত্বপূর্ণ কথা মিস করলে হয় যেটা অনেক সময় কিন্তু টপিকটা বুঝতে একটু অসুবিধা হয়ে যাবে, একটা ধোঁয়াশা থেকে যায়। সো যেহেতু এটা আমার কিন্তু অফলাইন ক্লাস না, অফলাইন ক্লাসে টিচার যখন বুঝায় ওটা সাথে সাথে না তুললে কিন্তু পরে আর মনে থাকবে না। সো কি নোটগুলো কিন্তু সাথে সাথে তুলে রাখতে হয়, একটা প্রেশার থাকে। বাট যেহেতু এটা অনলাইন ক্লাস, এখানে কোনো প্রেশার নেই, একদম রিল্যাক্স মোডে এটা কিন্তু সে পরবর্তীতে আবার দেখতে পারবে। আর একটা ক্লাস কিন্তু একবারের জন্য না, এটা একটা অপরচুনিটি যে তুমি একটা ক্লাস করতেছো, লাইভও করতে পারতেছো, কিন্তু তুমি একবারই যে একটা ক্লাস করবা তা কেন হবে। তুমি একটা ক্লাস বুঝলা, এরপরে যখন তুমি সেকেন্ড টাইম আরেকবার ওই ক্লাসটা শুনবা, দেখবা যে অনেক কিছু যেটা প্রথমবার হয়তো মনে ছিল না, বা প্রথমবার শোনার পরে বুঝছো মাথা থেকে বের হয়ে গেছে, সেকেন্ড টাইম যখন আবার শুনবা ওটা কিন্তু হিট করবে। দাদা আমি কিন্তু আপনাকে একটু থামিয়ে দিতে চাই, আমি একবার দাদার ক্লাসে আমি হচ্ছে একবার একটা ভিডিও দেখলাম এরকম যে তোমরা যারা খাতা কলম নিয়ে রেডি হয়েছে সবাই খাতা কলম অফ করে ফেলো। সব সময় ক্লাসের মধ্যে, কারণ আমাদের খাতা কলমের দরকার নাই প্রথম এই যে তোমাদের আমরা হচ্ছে এখানে অ্যানোটেড পিডিএফ আমি এই প্রেসারটা নিব, এই লাইভ ক্লাসে ফুল কনসেন্ট্রেশন আমার শুধু ক্লাসেই থাকবে, আমার ফুল কনসেন্ট্রেশন কিন্তু দরকার না। ওকে, তারপরে অ্যানিমেটেড ভিডিওস, আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসের মানে বেশিরভাগ ক্লাসেরই অ্যানিমেটেড ভিডিও, যেটা তুমি হচ্ছে কার্টুনের মতো করে তুমি দেখতে পারবা, যে জিনিসটা আমরা যে দেখি যে এই কার্টুনের জিনিসগুলো কিন্তু আমাদের খুব সহজে মনে থাকে। তারপর টেক্সট বুক, আমাদের টেক্সট বুকের যে অনুশীলনীগুলো আছে দাদা, আপনি যদি দেখেন টেক্সট বুকের অনুশীলনী থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, সেগুলো কিন্তু তোমরা সলভ পেয়ে যাবে। তারপর প্র্যাকটিস বুক, দাদা এইটা নিয়ে আপনি একটু বলেন তো, প্র্যাকটিস বুকটা কেন ইউনিক, শিখো কেন বেস্ট প্র্যাকটিস বুকের দিক থেকে? অ্যাকচুয়ালি আমাদের কিন্তু পরীক্ষার সময় শর্ট কোশ্চেন আসে, এমসিকিউ আসে, সিকিউ আসে,
আসে। সো বইয়ের মধ্যে কিন্তু এত এমসিকিউ এত সিকিউ থাকে না না। থাকে না। হ্যাঁ, তো বইয়ে হয়তো কিছু থাকে, এরপরে কিন্তু প্র্যাকটিস করার জন্য আমার রিসোর্স দরকার হয়। আমি অঙ্ক করতে বললাম, কোথা বাট থেকে এক করবো? অঙ্কই কি বারবার করবে? হ্যাঁ। সো কোথা থেকে করবে? ভ্যারাইটিস টাইপের ম্যাথ কিন্তু তাকে করতে হবে। সো এখানে প্র্যাকটিস বুকটা এমন ভাবে ডিজাইন করা, এখানে যেই ক্লাসের জন্য যতটুকু দরকার ওই টপিকগুলোর উপরেই পর্যাপ্ত কোশ্চেন্স আছে, শর্ট কোশ্চেন ফরম্যাট, এমসিকিউ ফরম্যাট, সিকিউ ফরম্যাট। তো ওইখান থেকে যখন প্র্যাকটিস করে পুরো প্র্যাকটিস বুকটা যদি শেষ করে কেউ যদি করতে পারে, তাহলে তারা আর কিচ্ছু লাগবে না, আর কোনো বই কিনতে হবে না। আরেকটা বিষয় ভাই, এই যে বারবার বলি যে আমরা হচ্ছে প্রত্যেকবার অনেক পড়াশোনা করি, কিন্তু পরীক্ষা দিব কোথায়? তো আমাদের কিন্তু একটা নতুন ফিচার হচ্ছে প্র্যাকটিস এমসিকিউ টেস্ট। যত খুশি তত তুমি হচ্ছে পরীক্ষা দিবা, পরীক্ষার সাগরে ভেসে যাওয়া। তোমার অনেক সময় দেখবে না, অনেকে ভাই সুন্দর সুন্দর কার্ড শেয়ার করে যে নিখুঁত নিখুঁত মেধাবী বা এরকম সুন্দর সুন্দর গ্র্যান্ড মাস্টার, মানে ইন্সপিরেশন, মানে খুবই সুন্দর এই জিনিসগুলা। তো আশা করি তোমরা এই শিখুর সঙ্গে তোমাদের জার্নিটা হবে আনন্দময়। সো আমরা যদি দেখি, তারপরে আমরা ডেকে নিচ্ছি ফিউচার বুকের জন্য। সো ফিউচার বুকের জন্য আমাদের ইমন ভাই, তারপরে তৌহিদ শাওন এবং ইমন ভাইকে ডেকে নিচ্ছি ফিউচার বুকের জন্য। থ্যাংক ইউ রায়হান ভাই, আপনাকেও থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো তোমাদের জন্য আগামী প্রজন্মের টেক্সট বুক। সো আমরা ভাই যখন হচ্ছে স্কুলে ছিলাম তখন আমাদের বই অনেক কিছু লেখা থাকতো, কিন্তু সব রচনা আকারে লেখা থাকতো, সব হচ্ছে আমরা সো পড়তে অনেক কষ্ট হতো। সো এইটা কি হচ্ছে কি ইজি করার জন্য শিখর পক্ষ থেকে বাংলাদেশে প্রথম নিয়ে আসা হয়েছে কি ফিউচার বুক। ঠিক আছে, সো এই যে তোমরা হচ্ছে যারা ভর্তি হয়ে গেছো ফুল কোর্সে, তোমরা এই ফিউচার বুকটা পেয়ে যাবা। যারা এখনো ভর্তি হও নাই তারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হচ্ছে ভর্তি হয়ে যাও। ঠিক আছে, সো আচ্ছা ভাই, সো এই ফিউচার বুকে কি কি থাকবে চয়ন আমরা একটু একটু করে দেখি। তার আগে একটু ওদেরকে আমি বলে দিই, ফিউচার বুক যে তোমরা পাবা, তোমরা যারা মানে ভর্তি হয়েছো বলতে যারা ফুল কোর্সে এনরোলড আছো, তাদের কাছে ফিউচার বুকটা অ্যাজ এ গিফট চলে যাবে। আর যারা ফুল কোর্সে এনরোল হও নাই তারা হচ্ছে শিখো সব বা অন্য কোথাও থেকে কালেক্ট করতে হবে। বাট যারা ফুল কোর্সে এনরোল হয়ে গেছো তাদের জন্য এটা গিফট হিসেবে চলে যাব, একদম ফ্রি অফ কস্ট। এবং তারা সবাই দুইটা করে বই পাবা, একটা হচ্ছে ওই যে ম্যাথ থাকবে, তথ্য প্রযুক্তি বিজ্ঞান সেকশন থাকবে একটা, আর বাংলা ইংলিশ তথ্য প্রযুক্তি নিয়ে আলাদা, মানে দুইটা বই পাবা তোমরা সবাই। ঠিক আছে, ওকে। আর এটা ফিউচার বুকের নামটা কেন ফিউচার বুক, এটার মানে সার্থকতা, নামের সার্থকতাটা একটু পরে তোমাদেরকে ব্যাখ্যা করছি, তোমরা নিজেরাই আসলে এটা অনুধাবন করতে পারবা। তার আগে বলি আমরা এই ফিউচার বুকটা আমরা কিভাবে পড়বো, এটা যদি তৌহিদ একটু বলি, যে ওরা আসলে ফিউচার বুকটা তো শুনলো ফিউচার বুক, তাহলে আমরা পরে লেকিন নরমাল বইয়ের মতো পড়লেই হবে? না 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 ভাই, এইটা পড়ার কিছু নিয়ম আছে। এই বই হচ্ছে নরমালি দেখা যায় যে হচ্ছে একজন বই কিনে ওর থেকে ওর ফ্রেন্ড নিয়ে যায়, নিয়ে গিয়ে পড়ে, কিন্তু আমাদের ফিউচার বুকে কিন্তু এরকম কিছু করতে পারবে না। কেন করতে পারবে না ওইটাও আমরা একটু পরেই দেখতেছি। সো ভাই চলেন আমরা প্রথম ফিচারটির দিকে একটু তাকাই। তো ফিউচার বুক, ধরো তুমি এই যে এখানে হচ্ছে কয়েকটা চ্যাপ্টার আছে। সো ধরো এই যে তুমি বাংলা প্রথম পত্র নীল নদ পিরামিডের দেশ, এইখানে যখন তুমি যে কোনো সাবজেক্টে যখন তুমি হচ্ছে প্রথম ইয়েতে আসবা, তখনই হচ্ছে এরকম একটা চ্যাপ্টার সামারি পেয়ে যাবা। ঠিক আছে, এই যে দেখো উপরে চ্যাপ্টার সামারি। সুন্দর, তোমার ওখানেও দেখা যাচ্ছে, এটা তো সুন্দর দেখতে। আচ্ছা, এরপরে তুমি পেয়ে যাবা হচ্ছে এক্সপ্লোর। ঠিক আছে, এক্সপ্লোরে হচ্ছে ওই অধ্যায়ের হচ্ছে যেমন বাংলার ক্ষেত্রে লেখক পরিচিতি, শব্দার্থ, টিকা। আমি এখানে একটু অ্যাড করতে চাই। ওরা আসলে এই যে চ্যাপ্টার সামারিতে কি পাবে, ওই চ্যাপ্টার পুরো জিস্ট। আমি যদি বলে থাকি একটা 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 গদ্যের কথা, সাপোজ ওরা একটা, আমি গল্পের নাম বললাম বিলাসী গল্প, এই বিলাসী গল্পের মধ্যে অ্যাকচুয়ালি কি হয়েছে, কেমনে সাপটা কামড় দিল, কেমনে মৃত্যুঞ্জয় মারা গেল, মানে এই টাইপের একটা জিনিস পুরো জিস্ট পেয়ে যাবে। পুরো চ্যাপ্টারের জিস্টটা থাকবে সামারির মধ্যে। ওকে, তারপরে আসে আমরা এক্সপ্লোরের মধ্যে কি কি থাকবে। তোমাদের কোশ্চেন আসে না জ্ঞানমূলক কোশ্চেনগুলো, অনুধাবনমূলক কোশ্চেনগুলো, যে বেসিক সূত্র, ম্যাথে যে সূত্র যেগুলো প্রয়োজন হয়, ইনফরমেশনগুলো যেগুলো থাকে, যেগুলো ভিজুয়ালাইজ করতে আমরা এরপরে পাবো। এক্সপ্লোরের মধ্যে এই জিনিসগুলো আলটিমেটলি ওইখানে একটু করে চিত্র সহকারে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, উদাহরণ সহ ব্যাখ্যা। আমি যদি তারপরেরটাতে একটু চলে যাই, তারপর হচ্ছে আমাদের রিফ্লেক্ট সেকশন। এক্স্যাক্টলি, এটা খুব সুন্দর সেকশন। রিফ্লেক্ট সেকশনে কি হবে, সো দেখেন ভাই ওদের হচ্ছে প্রচুর এমসিকিউ আসে, সিকিউ আসে, সিকিউতে 1 মার্ক 2 মার্ক জ্ঞানমূলক অনুধাবনমূলক কোশ্চেন আসে। সো আমাদের প্র্যাকটিস বুকে কিন্তু প্রচুর দেওয়া আছে এই কোশ্চেনগুলা, তার কিছু অংশ হচ্ছে আমরা ওদের বইটাতে হচ্ছে দিয়ে দিব। ঠিক আছে, সো তোমরা এখান থেকেও পড়তে পারবে। এরপরে তোমরা কিন্তু কোথায় যেতে হবে, অ্যাপের প্র্যাকটিস বুকে অবশ্যই যেতে হবে। এটাই আমি বলতে চাচ্ছিলাম যে তুমি যদি চিন্তা করে থাকো যে আমি কি আসলে শুধু ফিউচার বুক পড়লে আমার কি হয়ে যাবে, চাচ্ছি কেন আসলে ফিউচার বুক, আমি কেন এটা ফিউচার বুক, ফিউচার বুকে তোমাকে জিস্ট জিনিসগুলো দিয়ে দেওয়া হচ্ছে পরীক্ষার আগের দিনে দেখার জন্য। বাট সাপোজ ধরো আমি তোমাকে বললাম যে একটা চ্যাপ্টারের মধ্যে ধরো 500টা এমসিকিউ আছে, তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো তুমি এটার মধ্যে পেয়ে যাবা, বাট বাকিগুলা
ধরো 500টার মধ্যে আমি এখানে 10টা দিলাম বা 20টা দিলাম, বাকিটা কোথায় যেতে হবে? বাকিটা তোমাকে আমাদের অ্যাপে গিয়ে যে আমাদের সমৃদ্ধ প্র্যাকটিস বুক, সেখান থেকে তোমাকে সলভ করে নিতে হবে। এবং আমাদের প্র্যাকটিস বুকটা কিন্তু আসলেই সমৃদ্ধ। অবশ্যই সমৃদ্ধ। আর এখানে আসলে এটা এটা এই কারণে ফিউচার বুক যে তুমি যে অ্যাপে যাবো বলবো ভাই বই পড়বো, আবার কিভাবে অ্যাপে আছে, কোথায় কিভাবে খুঁজে বের করবে, এগুলো তোমাকে কিছুই করতে হবে না। তুমি যখন এই যে দেখতে পাচ্ছ এখানে যখন এটা পড়ে শেষ করেছো, শেষ করার পর এখানে একটা দেখো কিউআর কোড স্ক্যানের একটা জায়গা আছে, একটু সামনে নিয়ে দেখতে পাবা। ওটা আমাদের মনে হয় স্লাইডেও আছে। হ্যাঁ, আমাদের স্লাইডেও আছে। এই যে এখানে এখানে দেখতে পাবা, এই যে এই যে এখানেই রয়েছে। এই যে আমরা একটা রিফ্লেক্স সেকশনে যাব, যখন আমি যদি সুন্দর করে একটু দেখাইতে চাই, রিফ্লেক্স সেকশনে যাওয়ার পরে আমরা এখন এই যে এই প্রবলেমগুলো করলাম, এখানে অনেকগুলো প্রবলেম থাকবে, এমসিকিউ সিকিউ টাইপের কিছু প্রবলেম থাকবে। থাকার পরে মনে হলো যে না, এই চ্যাপ্টার সম্পর্কে আমার আরো জানতে হবে, তখন আমরা কি করব? তখন জাস্ট তোমার ফোন থেকে জাস্ট এই কিউআর কোডটা তুমি স্ক্যান করবে। এই যে কিউআর কোড, এটা আমাদের বইয়ের উপরে কিন্তু দেওয়া আছে, এখানে যেভাবে দেখতে পাচ্ছ একটা পেজের, ওইভাবেই তোমার বইয়ে দেওয়া আছে। জাস্ট ওই কিউআর কোডটা তুমি স্ক্যান করলে সাথে সাথে তোমাকে আমাদের প্র্যাকটিস বুকে নিয়ে যাবে, ওই চ্যাপ্টারের প্র্যাকটিস বুকে। এখন কি এটা সবাই পারবে? না, অবশ্যই সবাই পারবে না, কারণ তাহলে এটা এটা যে কারা কোনো পারবে? কিউআর কোড স্ক্যানার দিয়ে স্ক্যান করলেই হচ্ছে না। যাদের কাছে এই প্র্যাকটিস বুকের এক্সেস আছে, ফিউচার Exactly. বুকের এক্সেস আছে, তাদের অ্যাপে অলরেডি একটা আপডেট চলে যাবে। Exactly. সেই অ্যাপেই তুমি একটা কিউআর কোড স্ক্যানের সেকশন পাবে। অ্যাক্সেসটা কাদের আছে? যারা যারা আমাদের সাথে ফুল কোর্সে যুক্ত। ফুল কোর্সে যুক্ত আছে। এক্স্যাক্টলি। সো তারা যখন ওই স্ক্যানার দিয়ে স্ক্যান করবে, অটোমেটিক্যালি সে সেখানে চলে আমি যাবে। যদি সামারি করে বলতে চাই, তুমি যদি আমাদের ফুল কোর্সটা কিনে থাকো, তাহলে তোমার অ্যাক্সেস থাকবে, যে মোবাইল দিয়ে অ্যাক্সেস থাকবে, সেই মোবাইলটা যদি তুমি এটার উপরে স্ক্যান করো, তোমাকে জাস্ট এই চ্যাপ্টারের প্র্যাকটিস বুকে সরাসরি নিয়ে যাবে। তোমার একটু অ্যাপ থেকে স্ক্যান, অ্যাপ থেকে, সেটা যে মোবাইল থেকেই তুমি লগইন করো না কেন, মানে অ্যাপে ঢুকে স্ক্যান করতে হবে। এক্স্যাক্টলি। এই আর কি। ওকে, সো নেক্সট আমি যদি আর একটু দেখি ফিউচার Chapter বুকের challenge? চ্যাপ্টার চ্যালেঞ্জ, এটা কিন্তু অ্যামেজিং একটা জিনিস। এটা সম্পর্কে আমি একটু বুঝায় বলি। সেটা হচ্ছে চ্যাপ্টার চ্যালেঞ্জ বলতে তোমার বইয়ে তুমি এই যে দেখো প্রত্যেক চ্যাপ্টার শেষে তুমি কিছু কোশ্চেন পাবা, এটা বইয়েই থাকবে তোমার কোশ্চেন গুলো। তাহলে এই কোশ্চেনের পরীক্ষাগুলো তুমি কি এখানে দিয়ে দিবা যে এখানে দাগায় দাগায় আমি সলভ করে ফেলবো? না, এটা করা যাবে না। এইটা এই কারণেই ফিউচার বুক, কজ তোমার অ্যাপ এন্ড বই এই দুইটাকে একসাথে কানেক্ট করছে আমাদের ফিউচার বুক, অ্যালাইন করা অ্যালাইন হয়েছে। করা হয়েছে। সো এই যখন দেখছো তুমি এই চ্যাপ্টার চ্যালেঞ্জটা আসছে, তুমি আবার কিউআর কোড দিয়ে এখানে স্ক্যান করবা, তুমি অ্যাপে চলে যাবা, তোমার এইখানের লাইভ এক্সাম চালু হয়ে যাবে এই এক্স্যাক্টলি। কোশ্চেনের উপরে তোমার অ্যাপে। অ্যাপে লাইভ এক্সাম চালু হয়ে যাবে। তুমি পরীক্ষাটা অ্যাপে দিবা, কোশ্চেনটা এখানে দেখতেছো, পরীক্ষাটা তুমি অ্যাপে দিছো। অ্যাপে দেওয়ার পরে সাথে সাথে তুমি নাম্বার পেয়ে যাবা যে তোমার কোনটা সঠিক হয়েছে, কোনটা ভুল হয়েছে, তোমার সঠিক উত্তরটা কি, তার ব্যাখ্যা কি, এবং তোমার রেজাল্টটা কি। এখান থেকে কেউ র্যাঙ্কটা দেখতে পারবে ওর? অবশ্যই লিডার বোর্ডে সেই তার মানে র্যাঙ্কটা তুমি দেখতে কিন্তু পারবে। বুঝতে পারতেছো যে এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, আমি যদি এইখানে 15টা কোশ্চেনের কথাই বলি, ধরো এই 15টা কোশ্চেনে তোমাদের স্টুডেন্টদের 5000 জন পরীক্ষা দিয়েছে। 5000 জনের মধ্যে তোমার পজিশন কততম সেটাও তুমি দেখে ফেলতে পারবা। না, এটা এটা একটু কথা আছে ভাই। এইটা হচ্ছে একটা স্টুডেন্ট চাইলে যতবার ইচ্ছা ততবার পরীক্ষা দিতে পারে। সো সে চাইলে কিন্তু 15টার উপরে আয়ত্ত করে নিতে পারবে আসলে। ঠিক আছে, 15টা যেটা ভুল হইছে সে আবার পরীক্ষা দিল, সে কিন্তু ওটার উপর ভালো একটা আয়ত্ত করে এরকম নিতে। অপরচুনিটি কি আমাদের সময় যদি আমরা পাইতাম, মানে আমাদের কাছে মনে হচ্ছে না যে এটা ফিউচারিস্টিক? হ্যাঁ, সত্যি অবশ্যই। কথা, That's আমরা why this যারা is future book. আমরা যারা ব্যাকডেটেড মানুষজন, তোমরা তো আপডেটেড, আমরা যারা ব্যাকডেটেড তোমার আগের যুগের মানুষ আমরা বলতে পারো। সো আমাদের কাছে মনে হচ্ছে জিনিসগুলো কেমন, হায় কোশ্চেন দেখতেছি আমি, এখানে স্ক্যান করতেছি, মোবাইলে যা পরীক্ষা আবার দিচ্ছি, রেজাল্ট চলে আসছে সাথে আবার সাথে। রেজাল্ট চলে আসছে, আমার পজিশন আমি দেখতে পাচ্ছি, বাংলাদেশের মধ্যে আমি কততম। হ্যাঁ। মানে আমি না পড়ার সময় একটা মনে হইতো, আচ্ছা আমি তো আমার উপজেলায় পড়তেছি, আমি তো আমার স্কুলের মধ্যে ফার্স্ট, আমি তো আমার উপজেলার মধ্যে ফার্স্ট। আচ্ছা ওই উপজেলার স্টুডেন্ট না জানে আমার থেকে কত বেশি পড়ে, কত বেশি পড়ে। ঢাকার একটা স্কুলের স্টুডেন্ট আমার থেকে না জানি কত বেশি পড়ে, ও না জানি কিভাবে পড়ছে, আমি একটা চ্যাপ্টার একভাবে পড়ছি, ও না জানি কিভাবে পড়ছে। তো আমার পড়াটা কি আসলে ঠিক হচ্ছে? আমি যা পড়ছি এই বোঝাটা কি আমি এটাই কি আসলে পারফেক্ট? এটা কিন্তু আমরা আসলে আমাদের সময় যেটা হইতো, এটা আমাদের মনের মধ্যে অতৃপ্তি থেকে যেত। এখন কিন্তু এই সুযোগটা নাই। তুমি যেখানেই থাকো না কেন বাংলাদেশের, তুমি নিজেকে তোমার ক্লাসের বাংলাদেশের মধ্যে যত স্টুডেন্ট আছে, তোমার ক্লাসে তুমি যদি 7 হয়ে থাকো, তাহলে বাংলাদেশের যতজন স্টুডেন্ট ক্লাস 7 পড়ে তার মধ্যে তোমার পজিশন কততম, সেটা কিন্তু তুমি দেখার সুযোগ আমাদের কাছে থাকলে পাচ্ছ, আমাদের অ্যাপ ইউজ করলে পাচ্ছ, আমাদের অ্যাপে এই সুযোগটা রাখা হয়েছে। ওকে, সো আরেকটু বলি, তুমি যখন এক্সামটা দিয়ে শেষ করছো, তোমার কিন্তু কাজ শেষ না। অ্যাপ থেকে তুমি তোমার রেজাল্টটা পাবা, ওই রেজাল্টটা তোমার এই জায়গাতে লিখবা, দেখো তোমার নাম, স্কুল, এই যে প্রাপ্ত নম্বর 15তে তুমি কত পেয়েছো। ঠিক আছে, এটা কিন্তু একটা অ্যামেজিং জিনিস আছে। এরপরের স্লাইডটা আরো মজার। এই যে এটা তুমি লিখেছো, এখানে কিন্তু তোমার এই চ্যাপ্টারের স্কোর তুমি এখানে লিখবা। হ্যাঁ, এবং সেখানে গ্রেড, র্যাঙ্ক, এই তোমার কার্ডটা, রিপোর্ট কার্ডটা তুমি অ্যাপেই পাবা। সেটা দেখে দেখে বইয়ের এই পেজে তুমি এটা পূরণ করে ফেলবা। এই যে দেখো পরবর্তী পেজেই তুমি এটা পাবা।
এরকমই পেজে দেওয়া এই আছে, যে। রিপোর্ট কার্ড এটার মতো করে এখানে হ্যাঁ, দিয়ে দেওয়া সো আছে। এই নাম্বারগুলো তুমি অ্যাপ দেখে দেখে এখানে তুলে ফেলবা। ভাই এটা তুলে লাভ কি? এটা তুলে অবশ্যই লাভ আছে। যারা গার্ডিয়ান রয়েছেন, ক্লাসটা এই আমাদের ভিডিও দেখছেন, তাদেরকে বলছি, সে যখন প্রত্যেক চ্যাপ্টারের এই স্কোর বোর্ডটা, রিপোর্ট কার্ডটা পূরণ করবে, আপনি চেষ্টা করবেন প্রতিদিন অথবা সপ্তাহে একদিন সময় করে বইটা উল্টে দেখতে যে তার কোন চ্যাপ্টারের প্রোগ্রেস কতটুকু। এবং এটা দেখলে কিন্তু আপনি আসলে বুঝে যাবেন যে আপনার আপনার ছেলে বা আপনার মেয়ের কি কন্ডিশন, তার পড়ালেখার অবস্থা কি। সে আসলে যে চ্যাপ্টারগুলো আমাদের সাথে পড়ছে, আমাদের সাথে পড়ে এই বই থেকে পরীক্ষাগুলো দিচ্ছে, তারা কিন্তু বই থেকে দেখতে পারবেন। আপনি কিন্তু আপনার ছেলে বা আপনার মেয়ের কন্ডিশন কেমন এটা কিন্তু আমাদের অ্যাপেও দেখতে পারবেন। সে কত ঘন্টা ক্লাস করছে, সে কত মার্কস পাচ্ছে, সে এক্সাম কত ঘন্টা দিল, কত ঘন্টা লাইভ ক্লাস করলো, সব দেখতে পারবেন অ্যাপ থেকেও। বাট আপনি এখান থেকে বই থেকে দেখলে খুব শর্ট আকারেও কিন্তু আপনি একটা ফিডব্যাক পেয়ে এবং যেতে পারেন। এটা কিন্তু স্টুডেন্টদেরকেও হেল্প করবে। যখন সে Student-দেরকে help রিভাইজ করবে। করতে আসবে, সে কিন্তু এই চ্যাপ্টারের তার রিপোর্ট কার্ডটা দেখলে তার মাথায় আইডিয়া চলে আসবে, আচ্ছা এই চ্যাপ্টার আমি একটু কম পেয়েছিলাম, কোথায় যেন ভুল হয়েছিল, কোথায় যেন ভুল কি যেন হয়েছিল। বাদ রয়ে গেছে, আমাকে আরেকটু পড়তে হবে। আমাকে আরেকটু পড়তে হবে। আবার যদি ভালো নাম্বার পাই তাহলে বুঝবে ও আচ্ছা এই চ্যাপ্টার আমি পড়ে Exactly. ফেলছি, এবং একবার দেখে আমাদের যাই। আমাদের রিপোর্ট কার্ডে কিন্তু ওদের জন্য একটা ফিডব্যাকও দেওয়া থাকবে, তোমার এই Exactly. রেজাল্টের জন্য তুমি আরো ডেভেলপ করতে যদি চাও, সেখানে আসলে তোমাকে কি কি করতে হবে, So, Exactly. আর কি কি দরকার, এই জন্য এটা হচ্ছে ফিউচার বুক। ফিউচার বুক যে সব। একটা বই শুধু এটা বই না, অনেক বড় একটা দিগন্ত ওপেন হয়ে অল যাবে। ইন ওয়ান, এটাই। অল ইন ওয়ান। আমি শুধু ফিউচার বুককে বলছি না, আমাদের যে অ্যাপটা শিখো অ্যাপ, এটা অল ইন ওয়ান। তুমি অ্যাপের মধ্যে গেলে কি পাবা না, জাস্ট একদিন ঢুকে দেখো না। যারা যারা ইউজ করছো তাদেরকে তো বলছি, যারা ইউজ করছো না তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, আমাদের ওয়েবসাইট থেকে বা আমরা প্লে স্টোর থেকে জাস্ট আমাদের অ্যাপটা দেখি না, অ্যাপটা ইনস্টল করে দেখি অ্যাপের মধ্যে আসলে কি কি আছে। ওকে ওকে, তো এরপরে আর ফিউচার টিফিন ব্রেক আছে, ব্রেক নিয়ে আমরা এটা খুবই সুন্দর। একটু এখানে ডেকে অনেক নিচ্ছি। ধরনের ধাঁধা আছে, প্রাপ্য কে আর হচ্ছে রনি ভাইকে একটু ছেড়ে দেই। ধাঁধা, পাজল, এখানে অনেক টাইপের জিনিসপত্র আছে। আমি জানি রনি ভাই এবং প্রাপ্য এগুলো খুব পছন্দ করে, তো তারা এসে তোমাদেরকে এগুলো নিয়ে কথা বলবে। আচ্ছা, তোমাদের তো অনেক কিছুই বলা হলো। তো আমরা এখন এই যে তোমার ফিউচার বুকের আরেকটা ফিচার, সেটা হলো যে তোমার টিফিন ব্রেক। এখন টিফিন ব্রেক জিনিসটা কি? টিফিন ব্রেকটা হলো যে আমাদের যে ফিউচার বুকটা আছে, আমাদের ফিউচার বুকটা দুইটা খণ্ড আছে, হ্যাঁ, দুইটা খণ্ড, ধরো পার্ট 1 পার্ট 2। এখন একটা খণ্ডতে তোমার যে বাংলা, ইংলিশ এই জিনিসগুলো, আর একটা হলো সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে, আর একটা পার্টে এটা। এখন প্রত্যেকটা খণ্ডের মধ্যে আবার যে সাবজেক্টগুলো আছে, ধরো বাংলা, তারপরে ইংরেজি, তারপর ম্যাথ, হ্যাঁ, ধরো সাবজেক্টগুলো। এখন একটা সাবজেক্ট শেষ হওয়ার পরে তুমি যখন আরেকটা সাবজেক্ট শুরু করবে, বাংলা শেষ, এখন যে ইংলিশ শুরু করবে, এই যে মাঝখানে যে ব্রেক, এই ব্রেকটা তোমাকে যেন মোনোটোনাস না লাগে, তোমার যেন বিরক্ত না লাগে, এই জন্য এর মাঝখানে আমরা বিভিন্ন রকমের ধাঁধা, তারপরে মিলকরণ, মোস্ট কোড, তারপর ওয়ার্ড পাজেল, এই জিনিসগুলো দিয়ে সাজিয়েছি যেন তোমার বিরক্ত না লাগে। এবং তুমি এই ধাঁধাগুলো যখন করবে এবং মিলকরণ যখন করবে, দেখবে তুমি আলাদা একটু আনন্দ পাবে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে এগুলো করতে গিয়ে তোমার যে বুদ্ধিমত্তার যে বিকাশ, সেটাও কিন্তু হবে। আমরা মনে করি যে ধাঁধা, হ্যাঁ, মানে নর্মাল সেন্সে আমরা কি মনে করি যে ধাঁধা এটা তো একটা নর্মাল জিনিস, এটা কি এমন যায় আসে ধাঁধা বা মিলকরণ এগুলোতে। প্রাপ্য, তোমার কি মনে হয় যে ধাঁধা বা মিলকরণ এগুলোতে কি আমাদের বুদ্ধিমত্তার বিকাশ হয় কিনা? তোমার কি আলটিমেটলি মনে হয়? যখন হলো অ্যাডমিশনের পরীক্ষা দিতে যাই বা উপরের ক্লাসে যাই, আপনি দেখবেন যে ধাঁধাই তো কাইন্ড অফ এমসিকিউ গুলো, তাই না? রাইট, রাইট, যে রহস্যটা লুকায় আছে, অপশন দেখে বের করা লাগে। রাইট। মিলকরণ এটা তো ডিরেক্ট ইংলিশ প্রশ্নে দিয়েই দেয় যে রাইট। হলো সিমিলার গুলো বের করো, মিলকরণ হুম, করা হুম। লাগে। তারপরে মোর্স কোড, যদিও এটা পরীক্ষায় ডিরেক্ট আসে না, কিন্তু আচ্ছা, এই মোর্স যে কোড জিনিসটা কি? মোর্স কোড জিনিসটা এটা হলো অনেকে যে হয়তো হ্যাঁ, বুঝতে ওই পারছে না যে যে নতুন একটা টার্ম। বিভিন্ন হলো সংকেত দিয়ে সাউন্ড বা হলো কোনো ডট দিয়ে, মানে কোড টাইপের একটা জিনিস, যেটা হলো আপনার হ্যাঁ অঙ্গভঙ্গি না, আসলে মোর্স কোড অঙ্গভঙ্গি না, সাইন ল্যাঙ্গুয়েজ হলো অঙ্গভঙ্গি। আচ্ছা, সো এইটা হলো দিয়ে অনেক গোপন তথ্য পাঠানো যায়, এ বি সি ডি থেকে শুরু করে সবগুলোর জন্য বিভিন্ন হলো কোড থাকে আলাদা আলাদা। সো ওইটা দিয়ে অনেকে অনেক গোপন তথ্য তোমরা হলো তোমার ফ্রেন্ডদের কাছে লিখতে পারো। ক্লাসের মধ্যে একটা চিরকুট পাঠাইছো স্যারের কাছে, হ্যাঁ ধরা খেয়ে যেতে পারো, তখন তুমি মোর্স কোড জানা থাকলে তুমি তোমার ও, নিজের তথ্যটা আচ্ছা, পাঠাইতে বিষয়টা কি পারো। এরকম? আমি হুমায়ুন আহমেদের বইয়ে ওই যে হিমুরাতে কয়েকটি হ্যাঁ নীলপদ্ম, হ্যাঁ হ্যাঁ ওখানে হ্যাঁ হ্যাঁ হুমায়ুন আহমেদ একটা কোড লিখেছিল, সেটা হলো একটা পাখি, চারটা পাখি, তিনটা পাখি। তিনটা পাখি, ব্যাপারগুলো কি এরকম? অনেকটা এরকম, আচ্ছা, অনেকটা ঠিক আছে, এরকম। ওকে। Yeah. আচ্ছা, একটা আচ্ছা, পাখি, চারটা পাখি, তিনটা পাখি, হ্যাঁ, এটা হুমায়ুন আহমেদের একটা বই আছে বিখ্যাত, ওরা যে পারবে না হিমালয়, এখন। হ্যাঁ, তোমরা এখন পারবে না, বাট এরকম আর কি কোড, হ্যাঁ, এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে এরকম কিছু। হ্যাঁ, আচ্ছা, আর ওয়ার্ড ওয়ার্ড পাজল, পাজল তো নাম্বার তোমরা ম্যাচিং। জানোই, আর নাম্বার ম্যাচিং তো তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ, তো এরকম আর কি টিফিন ব্রেক, যেই ব্রেক অংশটা থাকবে, যে একটা সাবজেক্ট থেকে শুরু করে আরেকটা সাবজেক্টের মাঝখানে যে পয়েন্টে, এই পয়েন্টের মধ্যে তোমার এই জিনিসগুলো থাকবে। সো এটা তোমাকে আর একটু ধরো
আইকিউ ডেভেলপ আইকিউ করতে হেল্প ডেভেলপ করবে। করতেও হেল্প করবে, এবং তোমার যেন মনোটোনাস না লাগে, মানে তোমার বিরক্ত যেন না লাগে, একঘেয়েমি যেন না লাগে, সেটা দূর করবে। আচ্ছা, এরপরের ইয়েটা কি? এরপরে method? ভাই ফিউচার বুকের ভিতরে ফিউচার লিংক। সো বারবার একটা কথা বলা হলো যে ফিউচার বুক থেকে সরাসরি তুমি অ্যাপে চলে যাবা। সো সেই ক্ষেত্রে ব্যাপারটা এরকম না যে ফিউচার বুকটা টাচ স্ক্রিনের মতন হবে যে ক্লিক করলেই সেটা চলে যাবে। সো এতটাও ফিউচারিস্টিক আমরা হতে পারি নাই, তবে কতটুকু আমরা হতে পারছি, আমরা বইয়ের ভিতরে বিভিন্ন সেকশনে এক একটা অংশ শেষ হওয়ার পর সেখানে কিউআর কোড দিয়ে দিছি। তো এই কিউআর কোডগুলোকেই আমরা মূলত ফিউচার লিংক বলতেছি। তুমি যদি এই কিউআর কোডটা স্ক্যান করো, এবং কিভাবে স্ক্যান করবা সেটাও শিখিয়ে দিব, তুমি যদি স্ক্যান করো তোমাকে সরাসরি অ্যাপের ভিতরে নিয়ে চলে যাবে। তো তোমরা অনেক সময় প্যারা খাও যে এমসিকিউ কোন জায়গা থেকে যেন দেয়, চ্যালেঞ্জ চ্যাপ্টার চ্যালেঞ্জটা যেন কোন জায়গায়, রিপোর্ট কার্ডটা যেন কোন জায়গায়। আচ্ছা শিখো এআইটা খুঁজে পাচ্ছি না। অ্যাপের ভিতরে সবগুলো ফিচার আসলে প্র্যাকটিস করতে করতে আসে, বাট সবসময় শুরুর দিকে এটা মনে থাকে না। সো তুমি যেইগুলোই তুমি চাও না কেন, বা কোন ক্লাস, আমি একটা চ্যাপ্টারের ক্লাস খুঁজতেছি, ক্লাস খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছে। সো তোমার এই যে সমস্যাগুলো তোমার কিন্তু ফিউচার বুকের মাধ্যমে এটা দূর হতে পারে। কিভাবে দেখো, তুমি একটা চ্যাপ্টার পড়তেছো, ওই চ্যাপ্টারের শেষে একটা কিউআর কোড থাকবে। তুমি ওই কিউআর কোডটা স্ক্যান করলে তোমার কোনো ক্লিক করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, তুমি স্ক্যান করছো, তোমাকে সাথে সাথে ওই চ্যাপ্টারের ওই ক্লাসে নিয়ে চলে যাবে। কষ্ট কম, খুঁজতে হলো না। ওকে, গুছানো। তোমার ওই চ্যাপ্টারে তো লাস্টের দিকে চ্যাপ্টার চ্যালেঞ্জ এমসিকিউ দিবা, ওই যে এমসিকিউ দিতে হবে, বইয়ের থেকে খুলে অ্যাপের মধ্যে ক্লিক করতে হবে। তাহলে কি, ওই যে সরাসরি তোমাকে চ্যাপ্টার চ্যালেঞ্জে নিয়ে যাবে বইয়ের থেকে, তোমার আর খুঁজে বের করতে হবে না। তারপর রিপোর্ট কার্ড, রিপোর্ট কার্ডও তুমি স্ক্যান করলে সাথে সাথে তোমার রিপোর্ট কার্ড চলে আসবে। রিপোর্ট কার্ডটা তুমি অ্যাপ থেকে দেখে বইয়ের মধ্যে তুলে ফেলবা, কলম দিয়ে পেন্সিল দিয়ে তুলে ফেলবা। এবং লাস্টলি শিখো এআই, যেটা খুবই আন্ডার ইউজড একটা ফিচার, আমরা ইউজই করি না এটা বলতে গেলে। তো শিখো এআই কোথায় আছে এখন, যদি এখানে যারা অ্যাপ ইউজ করো বা করো না তাদেরকে জিজ্ঞেস করি, খুঁজেই পাবা না। ওকে, সো তোমাদের এই যে শিখো এআই এর জন্য একটা কিউআর কোড থাকবে চ্যাপ্টারের শেষে, তুমি এটা স্ক্যান করলে তোমার শিখো এআই এর কাছে নিয়ে যাবে। তো শিখো এআইতে গেলে তুমি রাত 2টা 3টা যখনই হোক না কেন, তখন তুমি মেসেজ দিলে ও রিপ্লাই দিবে, প্যারা খেও না, ঠিক আছে, সব কনফিউশন ক্লিয়ার করে দিবে। এন্ড যেটা বলতেছিলাম যে ভাইয়া সবই বুঝলাম, কিউআর কোড কি এরকম চাপ দিলেই কি চলে যাবে কিনা, না, একটু স্ক্যান করতে হবে। ওকে, সো স্ক্যানার তো ভাই, আমরা তো ক্যামেরার স্ক্যানার আছে, গুগল লেন্স দিয়ে স্ক্যান করা যায় বা সামথিং, আবার অনেক কিউআর কোড স্ক্যানার আলাদা অ্যাপ আছে। তো এত কিছু করা লাগবে না, প্যারা খেও না। শিখো অ্যাপের মধ্যে আপডেট চলে যাবে, আপডেট তো করতেছি আমরা। সো সেই আপডেটের মধ্যে এরকম অ্যাপের মধ্যেই এরকম একটা স্ক্যানার চলে আসবে। সেই স্ক্যানার দিয়ে তুমি জাস্ট এই জায়গায় বইটা থাকবে, এই জায়গায় আসল বইটা থাকবে তোমার ফিউচার বুক, সেটা এরকম করে ধরবা, তোমাকে যেখানে যেতে চাও সেখানে নিয়ে যাবে। যে এরকম একটা অপশন থাকবে, এটাতে ক্লিক করলে তোমার এরকম ক্যামেরা অন হয়ে যাবে, সেই ক্যামেরা দিয়ে তুমি করতে পারবা। এখন কথা হলো যে ভাইয়া, সবাই যদি এই আপডেট পায় তাহলে তো সবার কাছেই ফিউচার বুক আছে। তো এখানেই তো একটু আসল ট্রিকটা। সো আমরা অতটা আর কি তোমাকে পুরোটুকু দিয়ে দিচ্ছি না। যারা ফিউচার বুক পাচ্ছে খালি তাদের অ্যাপেই এই আপডেটটা যাবে। সো ফিউচার বুক আছে তোমার অ্যাপে, কিউআর কোড স্ক্যানার আছে। ফিউচার বুক নাই তোমার অ্যাপে হলো কিউআর কোড স্ক্যানার নাই। সো স্যাডলি তুমি হলো আর এই কিউআর কোড স্ক্যানার দিয়ে অন্য কিউআর কোড স্ক্যান করলেও কোনো লাভ নাই, ঠিক আছে, ফিউচার বুকের সাথে এটা খালি কাজ করবে। সো হোপফুলি বুঝছো যে কিভাবে কিউআর কোড ইউজ করে তুমি সহজেই এখন একটা ক্লাস খুঁজে বের করতে পারবা, পরীক্ষা খুঁজে বের করতে পারবা, শিখো এআই খুঁজে বের করতে পারবা। ওকে, সো যাই হোক, এখন তাহলে আমরা একটু আমাদের নতুন যে একটা রিসোর্সের লুক আসছে, খুব সহজেই খুঁজে বের করা যায়, সেইটা নিয়ে একটু কথা বলতে আসবে তোমাদের দুইজন প্রিয় ভাই, জনপ্রিয় শিশির ভাই, ঠিক আছে, আর মুবিন ভাই। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? অনেকক্ষণ ধরে তোমরা হয়তো জয়েন দিয়ে আছো, মানে ভাবতেছো কি একজন একজন করে আসতেছে, কি বলতেছে এগুলা, কি বলতেছে, এগুলো তোমাদের করে আমরা কথা বলেই যাচ্ছি, কিন্তু বলেই আমরা যাচ্ছি, শুনেই বলেই যাচ্ছে যাচ্ছি। শুনেই যাচ্ছে। হ্যাঁ, তো আসলে তোমাদের উপকারের জন্যই বলা, এবং আমাদের সব চিন্তা ভাবনা কিন্তু তোমাদেরকে নিয়ে। মানে তুমি বিশ্বাস করবা না, মানে এই যে এখন তোমাদেরকে নিয়ে কথা হচ্ছে, এবং এটা শেষ করেও আমরা তোমাদেরকে নিয়ে কথা বলবো। দেখা যাচ্ছে রাতে 2টা 3টার দিকেও যখন আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলি, তোমাদেরকে নিয়েই কথা হয়। মানে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত তোমাদেরকে নিয়ে কথা, ঘুম থেকে উঠেও তোমাদেরকে নিয়ে কথা, এবং গ্রুপের অ্যাক্টিভিটিস তো সবসময় থাকে। তো আমাদের চিন্তা ভাবনা সবকিছু মানে এই স্টুডেন্ট সেন্ট্রিক, তোমাদেরকে নিয়ে, শিক্ষার্থীদেরকে নিয়েই, এবং কিভাবে ডে বাই ডে তোমাদেরকে আরো বেটার সার্ভিস দেওয়া যায়, সেটা প্রযুক্তিগতভাবে হোক বা আমাদের
আমরা নতুন নতুন জিনিস জেনে তোমাদেরকে জানাই, এইভাবে হোক। প্রত্যেকভাবে আমরা চেষ্টা করি যে আগে যা ছিল তার থেকে আরো বেটার কিছু দেওয়ার। যেমন একটা খুবই কমন ইয়া ছিল ভাই, যে আমরা যখন বলতাম যে আসলে আমরা তো ক্লাসের মধ্যে দেখা যাচ্ছে ম্যাথ ক্লাসের কথা যদি বলি বা ফিজিক্স বা কেমিস্ট্রি বা বিজ্ঞান, এখানে দেখা যাচ্ছে যে প্র্যাকটিস প্রবলেম গুলো যখন করাই দেখা যাচ্ছে ক্লাসে তো আমরা 5টা 10টা বা 15টা 20টাই বা করাইলাম একটা সর্বোচ্চ। নির্দিষ্ট সময় যেহেতু হ্যাঁ, এর বেশি তার করারও তো এর সম্ভব না। বাইরের যে সৃজনশীল কোশ্চেন গুলা বা হচ্ছে আরো যে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো, এগুলো থাকে আমাদের প্র্যাকটিস বুকে। একদম। আমরা আমরা যখন যখন প্র্যাকটিস বুক খুঁজে পেতেই কিন্তু তাদের সবচেয়ে বড় আমরা সমস্যা হতো। যখন বলতাম যে বাকিগুলো তোমরা প্র্যাকটিস বুক থেকে দেখে নিতে পারো, ওরা বলতো হ্যাঁ প্র্যাকটিস বুক এটা এ আবার আবার কোথায় কি, পাওয়া যায়? কোত্থেকে পাওয়া যায়? ঠিক আছে, তো খুঁজে পাইতো না, কারণ এটা একটা অন্য একটা সেকশনে ছিল। অন্য একটা সেকশন But ছিল। এখন থেকে প্রত্যেকটা ক্লাসের নিচে একদম। ওরা সব পেয়ে যাবে, নট অনলি একদম। প্র্যাকটিস বুক। এটা হচ্ছে ভাই সাবজেক্টের রিসোর্স, এটা হচ্ছে চ্যাপ্টারের রিসোর্স। চ্যাপ্টারের রিসোর্স। প্র্যাকটিস বুক, একাডেমিক বুক, অ্যাডমিশন বুক, দাগানো বই, পাঠ্য বই, অনুশীলনী সমাধান, মাস্টার বুক, এক্সারসাইজ বুক, প্রশ্ন ব্যাংক, অনুশীলনী প্লাস ইন ফিউচারে মানে এটা আসবে যে দেখা যাচ্ছে অনুশীলনীর প্রবলেম গুলো আমরা সলভ করে এটা রেকর্ডেড আকারে থেকে যাবে তোমাদের একদম। জন্য। তারপরে হচ্ছে যারা ওই যে ইন্টারমিডিয়েটে যারা, তাদের জন্য এটা মেবি মেডি হ্যাক্স মেডিহ্যাক্স নাকি, একদম। এদের জন্য তো না, মেডি হ্যাক্স। সো এরকম আর কি অনেক তারপরে কিছু আছে। চেকমেট আছে, সলিউশন বুক আছে, তারপর এক্স্যাক্টলি। হচ্ছে পাস্ট পেপার আছে। একটা ব্যাপার ভেবে দেখো, কিন্তু তোমাদের যার যেটাই আছে তোমরা কিন্তু এইখানেই পেয়ে যাচ্ছ, এবং এই ব্যাপারটা অনেক বেশি অসাধারণ। কেন এই ব্যাপারটা অসাধারণ? যারা যারা বায়োলজি পড়তে অনেক ভয় পাও, তাদের জন্য কিন্তু বায়োলজির দাগানো বইটা খুবই সাহায্য করে। ঠিক আছে, জীববিজ্ঞানের ক্ষেত্রে আমরা দেখতে পাই প্রাণী বিজ্ঞান কিংবা উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে অনেক কঠিন কঠিন জিনিসপত্র থাকে, সে নামগুলো একেবারে দাগিয়ে দাগিয়ে বইতে পড়তে হয়। সেগুলোই কিন্তু তোমরা এই যে আমাদের দাগানো বুক, এই অপশনটাতে পেয়ে যাচ্ছ। এবং ধরো তোমার জন্য দাগানো বুক দরকার হচ্ছে না, তাহলে তোমার জন্য এটা থাকছে না, কিন্তু তোমার জন্য হয়তো প্র্যাকটিস বুকটা দরকার, তুমি তাহলে প্র্যাকটিস বুক অংশে সেটা পেয়ে যাচ্ছ। আর আগে কি হতো, আগে দেখা যেত একটা পিডিএফ সেকশন ছিল আমাদের, সেই পিডিএফ সেকশনে গিয়ে তোমাকে এটা খুঁজে বের করা লাগতো। এখন আর সেই কষ্টটাও করতে হবে না, প্রতিটা চ্যাপ্টারের সাথে সাথে এই পুরো জিনিসটা সাবজেক্ট রিসোর্স আকারে কিন্তু থাকছে। ঠিক আছে, সুতরাং ওখানেই তুমি সবকিছু একসাথে খুঁজে পাবো। আচ্ছা ভাই, ছোটবেলায় একটা কথা শুনতাম হচ্ছে গ্লোবাল ভিলেজ, যে কথাটা হচ্ছে কি যে বিশ্বগ্রাম, পুরো সবগুলো দেশ আমরা হাতের মুঠোয় পাবো, হাতের যেটা আমরা মুঠোয় চলে আসবো। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেয়েছি বা একদম। ফেসবুক বা আদার্স যে আমাদের মিডিয়াগুলো আছে তাদের মাধ্যমে পেয়েছি। এটা হচ্ছে কি ভাই, এক ধরনের বলা যেতে পারে বইয়ের একটা হ্যাঁ, একটা সোশ্যাল ভিলেজ হয়ে মানে যাচ্ছে। মানে এটা হচ্ছে একদম। বইয়ের একটা সোশ্যাল ভিলেজ হয়ে যাচ্ছে, মানে তুমি গ্লোবাল ভিলেজ হাতের মুঠোয় সবকিছু পেয়ে যাচ্ছ। মানে আগে যেটা একদমই হয়তো তাই। আমার বই এক বই ওইখানে, আরেক বই ওইখানে, এই নোট খাতা ওইখানে, ঠিক আছে, রুমের মধ্যে এক রুমে আরেক রুমে, খাটের নিচে খোঁজো, এই টেবিলের নিচে এমনকি খোঁজো। এইটা কিন্তু আমাদের ইন্টারমিডিয়েটে এসে আরো বেশি হয়। এক্স্যাক্টলি। যেমন ফিজিক্সের ক্ষেত্রে যদি আমি ধরি, আমি কার বই পড়বো? কেউ বলে তপন স্যারের বই পড়ো, কেউ ফিজিক্সে বলে ইসাক স্যারের বই পড়ো। না, আমি তো মাত্র দুজনের নাম জানি, আমি যেহেতু হিউম্যানিটিজ এর মানুষ, আরো অনেক টিচার আছে কিন্তু। এরপরে বায়োলজিতে জুলজির কোনটা পড়বো, বোটানির কোনটা পড়বো, অনেকগুলো স্যারের বই। এক্স্যাক্টলি। কেমিস্ট্রিতে অনেক অনেক স্যারের বই, কেউ বলতেছে হাজারি স্যারের বই পড়ো, কেউ বলতেছে সঞ্জীব কুমার স্যারের, গুহ স্যারের বই পড়ো। সো অনেক অনেক সমস্যা, এই সব সমস্যা কিন্তু আমাদের এই বইগুলো সলভ করে দিতে পারে। কারণ প্র্যাকটিস বুকগুলো বানানোই হয় বাজারের সকল বই ঘেটে ঘুটে একেবারে প্রিসাইজ যে তত্ত্বগুলো আছে সেগুলো নিয়ে। এর পরবর্তীতে তোমাদের একাডেমিক বুক, অ্যাডমিশন বুক, অর্থাৎ যারা যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবে তাদের জন্য এটা দরকার হবে। অর্থাৎ এখানে তোমরা সবকিছুই পেয়ে যাচ্ছ। আগে খুঁজে পেতে একটু সমস্যা হতো, সেই সমস্যাটাও এখন আর থাকছে না একদমই। আচ্ছা, সো মানে এত এত ফিচার্স, এবং মানে এগুলো অনেকে শুধু ভাবে যে শিখতে শুধু এনরোল করেছি ক্লাস করব, ঠিক আছে, বাট মানে ক্লাসের পাশাপাশি যদি তুমি এই সুযোগ সুবিধাগুলো না নিতে পারো তাহলে কিন্তু তোমার লস। ঠিক আছে, একদমই তাই, সো একদম আমরা তাই। এই জন্যই বারবার এগুলো দেখাচ্ছি যাতে তোমরা বেনিফিটেড হও। ওকে, সো হ্যাঁ, আমরা আমরা একটু একটু সামনের দিকে আগাই। সামনের দিকে যাই। এই যে প্র্যাকটিস বুক কিরকম থাকে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এই যে দেখো প্রত্যেকটা যেমন হচ্ছে এখানে কি জীববিজ্ঞানের পরিপাক ও পুষ্টি পুষ্টি ব্যবস্থা, ব্যবস্থা। হ্যাঁ সবই তো জীববিজ্ঞান, ঠিক আছে, আচ্ছা, জীববিজ্ঞান না এইখানে হয়তো একটা জিনিস দিয়ে সাজানো হয়েছে, কিন্তু আমরা যদি হুম, সাবজেক্ট গুলো দেখি, যেমন এটা ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য আছে, এটা ভার্সিটি এই ইউনিটের জন্য আছে, এইভাবে কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ এটা দেখে তোমরা খুব সহজে বুঝতে পারছো প্রতিটা অধ্যায় ধরে ধরে তোমাকে প্র্যাকটিস বুক দেওয়া হবে। ঠিক আছে, অর্থাৎ ধরো জীববিজ্ঞান বইতে অনেকগুলো অধ্যায় আছে, প্রতিটা প্রত্যেকটা অধ্যায়ের অধ্যায়। জন্য একটা একটা করে তুমি প্র্যাকটিস বুক পেয়ে যাবে। এবং অনেক সিকিউ থাকে, অনেক এমসিকিউ থাকে, এমসিকিউ থাকে, মানে তোমাদের বিগত বছরের প্রশ্ন থাকে। মানে আমরা যেটা করতাম, মানে দেখা যাচ্ছে যে আমরা যখন আগে একদম ছোটবেলায়, ঠিক আছে, পড়তাম, তখন দেখা যাচ্ছে যে আমাদেরকে
বিভিন্ন জায়গা থেকে ধরাই দিত যে সৃজনশীলের সিট, এই যে এমসিকিউ, এমসিকিউ এই যে অনুধাবনমূলক, এই যে জ্ঞানমূলক, জ্ঞানমূলক বাট একটা বইয়ের মধ্যে সবকিছু থাকছে এখানে। সবকিছু থাকছে। এবং যারা যারা মানবিকের শিক্ষার্থী আছো, মানবিকেরটা একটু বলে নেওয়া দরকার, তাদের মন খারাপ করার কোনো কারণ নেই। আমরা শুধুমাত্র রসায়ন বলছি, জীববিজ্ঞান বলছি, পদার্থ বলছি, ব্যাপারটা কিন্তু একদমই তা না। অর্থাৎ এর পাশাপাশি আমাদের মানবিকের যে বিষয়গুলো আছে, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি, ইসলামের ইতিহাস, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, তুমি যেটাই বলো না কেন, মানবিকে তুমি হয়তো 4টা সাবজেক্ট নিয়েছো, কিন্তু অন্যান্য যা সাবজেক্ট আছে একেবারে সবগুলো কিন্তু আমাদের শিক্ষতে পড়ানো হচ্ছে। এবার তুমি বলবা শুধুই কি পড়ানো হচ্ছে? তা না, কিন্তু পড়ানো হচ্ছে পাশাপাশি প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপরে আমাদের এই প্র্যাকটিস বুক থাকছে। এখানে শুধু জীববিজ্ঞান লেখা আছে বলে শুধু জীববিজ্ঞানী ভাবার কোনো দরকার নেই। ওকে, এখানে অর্থনীতি থেকে শুরু করে সব আছে। এরপর আর কি আছে? ও রিপোর্ট কার্ড, রিপোর্ট এই তো কার্ড, ভয়ের ঠিক আছে, জিনিসপত্র। মানে পড়াশোনা করলাম, সবকিছু করলাম, ঠিক আছে, তারপরে এখন বাসাতে তো একটা রেজাল্ট জানানোর ব্যাপার আছে, তাছাড়া তো তোমরা কেউ সিরিয়াস হবে না, ঠিক একদম আছে। সো এই জন্যই হচ্ছে রিপোর্ট কার্ড। এবং তুমি নট অনলি বাসায়, তুমি নিজেও তো জাজ করতে হবে নিজেকে, তুমি আসলে কোন জায়গায় আছো, নিজের অবস্থানটা কোথায়, তুমি নিজের প্রতি নিজেরা কতটুকু জাস্টিস করেছো, তুমি সবগুলো লাইভ ক্লাস ঠিক মতো করেছো কিনা, সবগুলো চ্যাপ্টার ঠিক মতো পড়েছো কিনা, এক্সাম গুলো ঠিক মতো দিয়েছো কিনা, কুইজ গুলো ঠিক মতো দিয়েছো কিনা, কোনটা মিস করেছো। সো এই জিনিসগুলো কিন্তু তোমার নিজের কাছেও জানতে হবে যে আমি একটা একদম জায়গায় এত কিছু পাচ্ছি, বাট আমি কত ভাবে ইউটিলাইজ করলাম, ঠিকভাবে করতে পেরেছি কিনা। এজন্যই নিজের রিপোর্ট কার্ডটা তোমাকে নিজে দেখতে হবে। এখানে দুইটা আমাদের ভাগ করা থাকবে, একটা হচ্ছে রেজাল্ট সামারি, একটা হচ্ছে লিডার বোর্ড। একদম সো রেজাল্ট সামারিতে গেলে এই যে দেখতেই পাচ্ছ যে প্রোগ্রেস রিপোর্ট, ঠিক আছে, যে এই যে মানে এখানে গত দেখো সপ্তাহে তোমার মানে ডে বাই ডে কতটুকু ইমপ্রুভমেন্ট হচ্ছে, মানে সব উইকলি। সো তুমি গত সপ্তাহে কত পেয়েছিলা, এই সপ্তাহে কত পেয়েছো, তার একটা দেখাবে যে তোমার হচ্ছে কত পার্সেন্ট ইমপ্রুভ হয়েছে, একদমই ঠিক তাই। আছে। যেমন হচ্ছে দেখো এখানে লেখা আছে দশম, দশম ঠিক আছে, এবং দশমের নিচে এখানে কিন্তু এই একটা তীর চিহ্ন দেওয়া আছে, এইভাবে লিখে দেওয়া আছে 2। অর্থাৎ তার একটু নিচের দিকে একটু মানে গত ক্ষতি সপ্তাহ হচ্ছে থেকে তার। তুমি 2 একটু ধাপ নিচে ডাউন নেমে হয়ে গেছো, যাচ্ছে। এবং ঠিক এই আছে। ব্যাপারটা কিন্তু আরো একটা ভাবার বড় কারণ আছে। তোমাদের স্কুলে কি হয় বা কলেজে কি হয়, পুরো ইয়ারটা শেষ হয় অথবা পরীক্ষাটা শেষ হয়, অর্ধবার্ষিক, তারপর তুমি হ্যাঁ। হচ্ছে এরকম একটা রিপোর্ট কার্ড পাও। কিন্তু এই রিপোর্ট কার্ডটা কিন্তু ডায়নামিক, অর্থাৎ এটা সব সময় থাকবে এবং তুমি যখনই পড়ছো শিখতে এটা ধীরে ধীরে পরিবর্তন হবে। পড়া কমিয়ে দিয়েছো, অবস্থান নামতে থাকবে, পড়া বাড়িয়ে দিয়েছো, অবস্থান উঠতে থাকবে, ঠিক আছে। এবং এখানে আরো একটা ব্যাপার আছে, দেখতে পাচ্ছ এই খুব যে ক্লাস চমৎকার, কতটুকু কমপ্লিট, কয়টার মধ্যে কয়টা, কয়টা ঠিক আছে, করেছো, কত পার্সেন্ট, চ্যাপ্টার, কোয়ার্টারের এক্সামের স্কোর কত স্কোর পার্সেন্ট, কতটা, ওভারঅল স্কোর যেটা। ওভারঅল স্কোর যেটা, এরপরে চ্যাপ্টার, প্রতিটা চ্যাপ্টারের মধ্যে তুমি জানো প্রতিটা ক্লাস শেষে শেষে কিন্তু পরীক্ষা হয়, ওটার ভিত্তিতে চ্যাপ্টার এক্সাম স্কোর তৈরি হবে। এরপর আমরা যদি এই ক্লাসেস একদম কয়টা, মিস 4টা, ক্লাসেস 4টা। ঠিক আছে। এখানে একটা বড় সড়ো ব্যাপার আছে। আগে কি হতো, আগে যেটা দেখা যেত, ধরো তুমি রসায়নের মধ্যে ঢুকছো, তাহলে রসায়নের কোন কোন ক্লাস মিস করেছো সেটা দেখতে পারতা, পদার্থতে ঢুকেছো, পদার্থর কোন কোন ক্লাস মিস করেছো ওটা দেখতে পারতা। কিন্তু একসাথে সব মিস ক্লাস দেখতে চাই, মানে ফিজিক্সের মিস করেছি 2টা, কেমিস্ট্রি মিস করেছি 2টা, সবগুলো একসাথে দেখতে চাই, কোথায় দেখবো? এখন সেটাই একসাথে তোমাকে দেখিয়ে দিচ্ছে, পুরোটা একসাথে নাম্বারগুলো তোমাকে দেখা যাবে দেখাবে। এখানে, ফিজিক্সে কত একদম, পার্সেন্ট। এমনকি মান দেখতে পারবা, কোনটাতে তোমার ভালো অবস্থা, কোনটাতে মাঝারি অবস্থা, কোনটাতে তোমার এই যে একটু গণিতে যে দুর্বলতা অবস্থাটা আছে। খারাপ সেটা তুমি দেখতে পারবা, যে তুমি দেখতেই এগুলা পারবা। পারো, তোমার গণিত বেশি বেশি পড়তে হবে আসলে, একদমই তাই। ঠিক আছে। এরপর এই পাশে যদি ঠিক আছে। চলে আসি, আর এখানে তো দেখতেই পাচ্ছ যে হচ্ছে পারফরম্যান্স ট্রেন্ড ট্রেন এখানে দেখানো একটা আছে। গ্রাফের মাধ্যমে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখানো হবে। সো আসলে এই জিনিসগুলো তোমরা যখন আমাদের কাছে মানে রেগুলার ক্লাসে শুরু করবা, আমরা রেগুলার দেখা দিতে থাকবো, তখন এগুলোর সাথে আসলে ইউজ টু হয়ে যাবা। একদমই তাই। সো এগুলোই আর কি, মানে এরপরে আমরা কি কি দেখবো দেখি। আমরা যদি আরেকটু সামনে যাই, ওকে, রিপোর্ট কার্ডে এই যে লিডার বোর্ড যেটা, হ্যাঁ লিডার বোর্ডে হচ্ছে এই যে দেখো পজিশন দিয়ে, মানে কে কততম পজিশন হয়েছে এটাও কিন্তু থাকবে, এবং এটা তুমি শেয়ার করতে পারবা একদমই আমাদের যে তাই। শিখবো জিতবো গ্রুপ আছে বা তোমার আইডিতে, হ্যাঁ, বা তোমার ফ্রেন্ডসদেরকে দেখাতে পারছো যে হ্যাঁ আমি প্রথম স্থান অধিকার করছি বা সেকেন্ড এবং হয়েছি। আরেকটা বড় ব্যাপার আছে কিন্তু এখানে যে আমরা দেখতে পাচ্ছি কিছু ছবি, মানে Wow. অ্যাভাটার টাইপ ছবি, এই অ্যাভাটার টাইপ ছবি কিন্তু থাকছে না। এখন এই অ্যাভাটার টাইপ ছবি থেকে আমরা কিন্তু একেবারে শিক্ষার্থীর নিজের মুখটাই থাকছে এখন আমাদের শিখর এই লিডার বোর্ডে, অর্থাৎ অনেক অনেক চমৎকার সব ফিচার নিয়ে এসেছে শিখো।
তোমরা সবাই দ্রুততার সাথে শিখর এই দুনিয়াতে জয়েন করে ফেলো। চলো আমরা আরেকটু আগাই। নিউ এডিশন মানে আরো অনেক কিছু আছে। নিউ এডিশন এটা তোমাদেরকে বলবে হচ্ছে আমাদের নিউ মানুষ দরকার, নতুন মানুষ নতুন দরকার। So, মানুষ আমরা দরকার। এখন চলে যাই। আমরা কিছু নতুন মানুষকে ডেকে নিচ্ছি, আমরা কে কে আমন্ত্রণ আসবে? জানাচ্ছি আমাদের বাংলার শিক্ষকদেরকে। ওয়াও, একজন হচ্ছে বাংলার, আরেকজন হচ্ছে হিরণ পৌরনীতির। ময়দা এবং সৈদুর ভাইয়া। জি দাদা। থ্যাংক ইউ মুবিন, থ্যাংক ইউ ভেরি Thank you মাচ। ভাই। অনেক কথা বলেছো এবং খুবই কার্যকরী কথা বলেছো। দাদা এবার আমরাও কিছু টিপস দিয়ে যাই। অবশ্যই অবশ্যই। ওকে দাদা, শুরু করুন দাদা। আমাদের তো এবার চলে এসেছে দেখি কোয়ার্টার ফাইনাল এক্সাম, কি কি থাকবে বলুন তো। কোয়ার্টার ফাইনাল এক্সাম এই বিষয়টা একটু বলি, এবং আমার কাছে শিখর অ্যাপে প্রত্যেকটা বিষয় সৈয়দুর অনেক ভালো লাগে। তবে আমরা সর্বশেষ যে সংযোজনটা করেছি এটা আমি মনে করি যে বাংলাদেশে একেবারে নতুন সংযোজন। অর্থাৎ সৈয়দুর তুমি খেয়াল করে দেখবে বাংলাদেশে যে কোনো স্কুল কলেজে, বিশেষ করে স্কুল লেভেলে যেটা হয়, বছরে 2টা বা 3টা পরীক্ষা হয় এবং হ্যাঁ, এবং ওইটা একটা সিলেবাস থাকে। আর বাংলাদেশে পরীক্ষা তো জানো, জাস্ট ওই ছোটখাটো কোনো মতো একটা শর্ট সিলেবাসটা থাকে, ওই সিলেবাসের উপর পরীক্ষা নেয়, বাস শেষ। এবং বিগত 2-3 বছর তো সেটা হচ্ছে না। গত বছর আমরা দেখলাম কি মূল্যায়ন টুল্যায়ন এটা সেটা নামে। এখন আমরা শিখর সারা বছরকে তোমরা জানো যে আমরা কোয়ার্টারে ভাগ করি, অর্থাৎ আমরা একটা একটা কোয়ার্টার 3 মাসের। তো এই গত বছর পর্যন্ত সত্যি কথা বলতে আমরা কিন্তু প্রতিটা কোয়ার্টার শেষে তোমাদেরকে একবারে সম্মিলিতভাবে মূল্যায়ন করতাম না। কিন্তু এবছর থেকে যেটা হবে ভাইয়ারা, একেবারেই প্রতিটা কোয়ার্টার শেষে কিন্তু তোমার একটা করে কোয়ার্টার ফাইনাল এক্সাম থাকছে। এবং এইখানে কিন্তু দাদা তাদের স্কুলে বা কলেজে পরীক্ষাটা যেমন 6 মাস পর পর হয়, হ্যাঁ, এই 6 মাসের মাঝখানে আমরা যখন 3 মাসে একটা পরীক্ষা নিব, সে কিন্তু যাচাই করে নিতে পারবে তার অবস্থাটা কেমন আছে। একেবারে ঠিক কথা। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সৈয়দ, এতদিন কিন্তু বাংলাদেশের বেশিরভাগ জায়গায় পরীক্ষাগুলো এমসিকিউ বেসড। শিখো তোমার জন্য এবছর এমসিকিউ এর পাশাপাশি সিকিউ আয়োজন করতেছে। তার মানে বিষয়টা একটু চিন্তা করে দেখো, তুমি একটা কোয়ার্টার শেষে তোমার আমরা যে সিলেবাসটা যে 3 মাস ধরে তোমাদেরকে যা যা পড়ালাম প্রত্যেকটা সাবজেক্টে সেটার উপরে কিন্তু সৃজনশীল পদ্ধতিতে আমরা পরীক্ষা নিচ্ছি, পাশাপাশি এমসিকিউ পরীক্ষা কিন্তু তোমার জন্য তো থাকছেই। তো আমার কাছে মনে হয় যে সারা বছরে তুমি যদি এইভাবে 4টা পরীক্ষা দিতে থাকো কোয়ার্টার শেষে, এবং আমাদের তো প্রতিটা ক্লাস শেষে তো লাইভ এক্সাম আছে এবং অন্যান্য যে ফিচারগুলো আছে, তুমি যদি এইভাবে সমন্বয় করে সম্মিলিতভাবে প্রস্তুতি নিতে থাকো, আমার কাছে মনে হয় এর থেকেও বেশি কিছু আসলে লাগে না। এবং যারা হচ্ছে এখানে ভালো করবে দাদা, তাদের জন্য তো একটা স্পেশাল গিফট থাকতেছেই। আমার কিন্তু সৈয়দ এটা জানা ছিল না, বলো কি? এইটা কিন্তু দাদা এটা তো থাকবেই, এবং এটাতে কি আছে এটা তো এখন বলা যাবে না। না, এটা আসলে বলা উচিত না। অর্থাৎ আমি একটা কোয়ার্টার শেষ করলাম, কথার কথা আমি ক্লাস 9-এ বা ক্লাস 10-এ পড়ি। সো কোয়ার্টার শেষে যে সম্মিলিতভাবে একেবারে সারা বাংলাদেশের মধ্যে তুমি পরীক্ষা দিয়েছো, টপ লেভেলে যারা থাকবে, এবং নিশ্চয়ই 1-2 জনকে দেওয়া হবে না, তার থেকেও বেশি সংখ্যক স্টুডেন্টকে দেওয়া হবে, এবং তাদেরকে কিন্তু আমরা গিফট দিব। সো গিফট কি দিব না ভাইয়া এটা বিষয় না, বিষয় হচ্ছে গিফট জিনিসটাই তো সম্মানের। তুমি কষ্ট করেছো, একটা কোয়ার্টারে ক্লাস করেছো, পরীক্ষা দিয়েছো, ভালো করেছো, আমরা সেটাকে সম্মান জানাচ্ছি। রাইট দাদা। ওকে, আমরা একটু পরবর্তীতে যাই। শিখো এআই কথাটা আসলেই তো আমাদেরকে বাংলাদেশে এআই এর অন্যতম জনক হিসেবে আমরা যাকে কল্পনা করি, যে কোনোদিন প্রশ্ন চলে আসবে, আচ্ছা আমি নাকি এআই দিয়ে বানানো? এই পুরো অনুষ্ঠানটাই কিন্তু এআই দিয়ে হচ্ছে। আমার মনে হয় যে বিশ্বাস করছিল না, রোমান যেখানে আছে, আমার মনে হয় আমরা এআই নিয়ে আর বেশি কিছু কথা না বলি। রোমান, তুমি একটু ওদেরকে সুন্দর করে বুঝাও যে আসলে এআইটা এই মুহূর্তে পৃথিবীতে আসলে কতটা কার্যকরী। অনেকে, যেমন আমি কিছুদিন আগে গ্রামের বাড়িতে গেলাম, মানে এখনো গার্জিয়ানরা মনে করে কি যে মনে হয় যে এই অনলাইনে এখানে এআই কি পড়াবে, কি শেখাবে, বা এআই এর মাধ্যমে আসলে কতটা ইফেক্টিভ ভূমিকা রাখতে পারবে পড়াশোনার ক্ষেত্রে, এটা আসলে গার্জিয়ানরা অনেকেই জানে না। এটা একটু আমাদেরকে পরিষ্কার করে দাও তো আসলে বিষয়টা কি। এমনটা ধরো যে তুমি আমার লেকচারটা পড়লে, এখন পড়া শেষ হলো, হঠাৎ করে তোমার মধ্যে একটা ডাউট তৈরি হলো যে না এটা এভাবে হয় কিনা, তখন তুমি কার কাছে জিজ্ঞেস করবে ওই টাইমটাতে? তোমার জন্য তখন যেটা সব থেকে বেশি কার্যকরী সেটা হলো এআই। যে কোনো এআই তুমি ব্যবহার করতেই পারো। তো এর জন্য আমি আসলে আমার আরেক কলিগকেও ডেকে নিই, মুবিনকে, সেও আমাকে এটার একটা উত্তর দিবে। তোমার কাছেও কি কখনো কখনো এটা মনে হয় কিনা? আচ্ছা, মুবিন আসবে। তো আমাদের কিন্তু এআইটা ব্যবহার করতে হবে এই কারণেই, নিজের এই যে হঠাৎ করে যে ডাউট হয়ে যাওয়া, বা এটা আসলে আমি আদৌ পারবো কিনা, তখন আমাদের যেটা লাগবে এআই। তো আমরা কিন্তু তোমাদের কথা চিন্তা করেই শিখো এআই কে ইন্ট্রোডিউস করেছি তোমাদের কাছে। এখন
এই যে এআইটা আমরা ব্যবহার করব, সেটা আসলে কিভাবে ব্যবহার করব? তুমি যদি আমাদের অ্যাপে চলে যাও, সেখানে কিন্তু একটা সেকশন রয়েছে যেটার নাম হলো শিখো এআই। তুমি শিখো এআইতে যাবে, তারপর তুমি যে কোনো একটি সাবজেক্ট সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমাকে প্রশ্ন করতে বলা হবে যে তুমি কি আসলে কি জানতে চাও তার থেকে। তুমি তো উত্তরটি খুব দ্রুত এবং সহজভাবে পেয়ে যাবে। তারপর তুমি যেটা চাচ্ছ, আচ্ছা আমি লিখার মাধ্যমে না, আমার কাছে একটা ছবি ছিল, সেই ছবি থেকে আমি ডাউট জিজ্ঞেস করতে চাই এআইকে, সেই অপশনটিও কিন্তু আমাদের শিখো এআইতে রয়েছে। এবং আরো দারুণ দারুণ ফিচারগুলো কি জানো? অন্যান্য এআই থেকে এই এআই, আমাদের শিখো এআই কেন অনন্য? অনন্য হওয়ার কারণ আমরা আমাদের যে এনসিটিভির কারিকুলাম রয়েছে, সেই কারিকুলাম অনুযায়ী তুমি উত্তর পাবে। তার মানে তুমি পরীক্ষার হলে কি উত্তরটি লিখবে এবং বেশি গ্রহণযোগ্য হবে, সেটা তোমার এআই বা শিখো এআই তোমাকে জানিয়ে দিবে। ওকে, অনেকের কমেন্ট পাচ্ছি, তো শিখো এআইকে কিন্তু অবশ্যই তোমার ব্যবহার করতে হবে। এখন তুমি যদি এখনই আমাদের সাথে ভর্তি হয়ে যাও বা আমাদের সাথে জয়েন করো, তাহলে তুমি যেটি পাবে সেটি হলো সাথে সাথেই 1 মাসের জন্য তুমি এটি ইউজ করতে পারবে। এরপর তোমার যদি মনে হয় এটি আমি বারবার ইউজ করতে চাই, তাহলে তুমি এটি আলাদাভাবে নিতে পারো। তার মানে তোমার ডেইলি লাইফে এটা তুমি বারবার ব্যবহার করতে পারবে। যখনই সমস্যা ফেস করবে, সাথে সাথে এআই কে জিজ্ঞেস করো। এটি অনেকটা তোমার প্রাইভেট টিউটরের মতো। তো আমরা আশা করি সবাই এআই ব্যবহার করবে এবং তোমার ডেইলি লাইফের যে কোনো জিজ্ঞাসা তুমি এআই এর মাধ্যমে সমাধান করে ফেলতে পারবে। এরপরে যেই অংশটি রয়েছে কোয়ার্টার শেষে করণীয়, তার জন্য আমি একটু মুবিনকেও ডেকে নেই, আর মুবিনের সাথেও আমি একটু থাকি। অবশ্যই আমরা কোয়ার্টার শেষে কি কি করব সেগুলো একটু জেনে নেওয়া দরকার। কি কি আছে প্রমাণ একটু যদি আমাদের আমাদেরকে শেয়ার প্রথমে করো। কিন্তু আছে যে জমে থাকা ক্লাস ও পরীক্ষাগুলো শেষ না করা। আচ্ছা তুমি একটু বলো তোমার পার্সপেক্টিভ কি, মানে কি করা উচিত, ওদের সমাধানটা যদি দেই। আচ্ছা, প্রথমত আমরা দেখতে পাই প্রায় হচ্ছে আচ্ছা চমৎকার। এই যে আমরা এআই নিয়ে কথা বলছিলাম, তো তার কারণে সমাধান হয়ে গেছে। সমাধান এটাও সমাধান। এআই দিয়ে বানানো AI কিন্তু দিয়ে দেখা বানানো। দরকার। আচ্ছা, যেটা বলছিলাম আমাদের অনেকেরই কিন্তু অনেক ক্লাস জমে থাকে, ঠিক আছে? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে তানভীর জিজ্ঞেস করছে তোমরা ব্যাগ ভর্তি ভালোবাসা পেয়েছো কিনা। একদমই তাই, আমাদের ব্যাক টু স্কুল প্রোগ্রামে যারা যারা যোগদান করেছে তাদের কাছে কিন্তু ব্যাগ ভর্তি ভালোবাসা পৌঁছে যাচ্ছে। অর্থাৎ চমৎকার একটা ব্যাগ, এর পাশাপাশি বেশ কিছু ভালো ভালো অসাধারণ ফিউচার বুক, এবং এর পাশাপাশি আমি কিন্তু দেখেছি প্র্যাকটিক্যাল এআই কোর্স। AI কোর্স চলে গেছে। এরপরে ইংরেজির একটা কোর্স ছিল, স্পোকেন ইংলিশ স্পোকেন ইংলিশ কোর্স ছিল। চমৎকার ব্যাপার স্যাপার। ঠিক এই ধারাবাহিকতাটুকু আমরা সব সময় দেখতে পাই, কিন্তু অনেক অনেক ছাত্রের মধ্যেই আমরা যেটা দেখি তারা এত এত ক্লাসের নিচেই চাপা পড়ে যায়, আর ঠিক তাদেরই কিন্তু অনেক অনেক ক্লাস জমে থাকে। জমে থাকে। আর তাদের জন্যই কোয়ার্টার শেষে যেটা করতে হবে, যেই ক্লাসগুলো জমা পড়েছে, যেই ক্লাসগুলো বাকি আছে, সবার আগে সেগুলো দ্রুততার সাথে দেখে ফেলতে হবে। আর কি করা যেতে পারে? আমরা দেখি কঠিন অনেক টপিক থাকে, সেই টপিকগুলো আরেকবার রিভিশন দিতে হবে। রিভিশন, কারণ এখানে কিন্তু অনেকের অনেক প্রশ্ন থাকে, ভাই আমি 1 দিন পড়লাম, 2 দিন পড়লাম, 3 দিনের মাথায় ভুলে গেলাম। এই যে তুমি ভুলে যাবা, এটা ভাইয়া তোমার ক্ষেত্রেও হবে, আমার ক্ষেত্রে হয়েছিল, তোমার মুবিন ভাইয়ের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে হয়েছিল। তোমাকে নিয়মিত রিভিশন দিতে হবে। ঠিক তাই, অর্থাৎ তুমি চাইলেই আমাদের ক্লাসগুলো যেহেতু অনলাইনে, খুব সহজেই তুমি প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে পারবে এবং দেখে দেখে আরেকবার রিভিশন দিয়ে ফেলবে। তারপর আর কি আছে? আমাদের কিন্তু দাদা উকি দিচ্ছে ওখান থেকে, আমরা কিন্তু দাদাকে একটু ডেকে নিই। দাদা আসবেন নাকি? একটু আমাদের সাথে যোগদান করুন। আচ্ছা, আসি অলওয়েজ। হ্যাঁ বলুন দাদা, আর কি কি করা যেতে পারে? এই যে অ্যাক্টিভ রিকল, এইটা একটু ব্যাখ্যা করুন দাদা। অ্যাকচুয়ালি অ্যাক্টিভ রিকল কি, আমরা যে পড়াটা পড়ছি বা যে ক্লাসটা করছি, হ্যাঁ ওইটার পরে ক্লাসটা শেষ হওয়ার পরে বা একটা চ্যাপ্টার পড়ার শেষে আসলে ওই চ্যাপ্টারের কোন কোন টপিক আমার মনে আছে একটু চোখ বন্ধ করে একটু চিন্তা করা। তো ওই টপিকটা কি, ওই টপিকটাতে কি কি পড়ছি, এই জিনিসটা একটু চোখ বন্ধ করে চিন্তা করা, এটাই তো অ্যাক্টিভ রিকল। এরকম করলে কিন্তু পড়ার জিনিসগুলো আরো মনে থাকে সহজে, আর কি মনে রাখার জন্য খুব ভালো একটা টেকনিক। আচ্ছা দাদা, আমরা একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিয়ে ফেলতে পারি। আমাদের প্রত্যয় নামে একজন স্টুডেন্ট প্রশ্ন করেছে, আমাদের এখানে ক্লাস করলে এক্সট্রা বইপত্র কিনতে হবে কিনা? কি মনে হয় দাদা?
এইখানে আমরা শিক্ষতে শুধু লাইভ ক্লাসই নেই তা তো না, এখানে যে ফিচার্সগুলো আছে এক্সামের পাশাপাশি যে প্র্যাকটিস বুকটা আছে, এই প্র্যাকটিস বুকটা যদি প্র্যাকটিস করতে পারে ওর কিচ্ছু লাগবে না, মোর দ্যান এনাফ, নট অনলি এনাফ। আর এর সাথে কিন্তু আমাদের ফিউচার বুকও এবার যাচ্ছে, যেটা কিন্তু প্রিন্টেড কপি। একদম সো ফিউচার বুকটা তোমরা তো আগেই বলছি আমরা যে ফিউচার বুকটা হচ্ছে শিখর এনরোল স্টুডেন্টদের জন্যই। শিখর অ্যাপের স্ক্যানার থেকে স্ক্যান করলে ওই ফিউচার বুকের সাথে রিলেটেড ক্লাস টপিকে নিয়ে যাবে, রিলেটেড কুইজে নিয়ে যাবে। তো বই থেকে সে প্রশ্নটা পড়তেছে, আবার শিখো অ্যাপের মধ্যে ধরো এমসিকিউ এর সলিউশনগুলো, এমসিকিউ এর আনসারগুলো সে দিচ্ছে, যাতে করে কি হচ্ছে যে এমসিকিউ দেওয়ার পরে তার কত মার্কস পাইছে, কয়টা সঠিক কয়টা ভুল, এটা কিন্তু ইনস্ট্যান্ট তার কাছে রিপোর্ট চলে আসতেছে। সো এই ফিচারগুলো যদি সে ইউজ করে, আর কোনো বই পড়ার তো তার সময়ই পাবে না, শুধু কিনলেই তো হবে না। মার্কেটে তো হাজার হাজার লাখ লাখ বই থাকতে পারে, বাট পড়ার তো সময় দরকার। সো এর বাইরে আর কোনো সময় তার পাওয়ার কথা না, আর দরকারও নাই। দরকার নেই। এবং অনেক সময় আমরা যেটা দেখতে পাই, আমাদের বাজারে কিন্তু প্রচলিত অনেক গাইড বই আছে, এবং গাইড বইগুলোতে অনেক সময় ভুল ত্রুটি থাকে, অনেক সময় আমরা সেটা দেখতে পাই। পাশাপাশি গাইড বইটা কিনে অনেকে ফেলে রাখে, গাইড বইটা বুঝিয়ে দেওয়ার কোনো মানুষ থাকে না। কিন্তু আমাদের এই শিক্ষতে প্র্যাকটিস বুকটাতে যে সমস্যাগুলো আছে তোমাকে এখানেই বুঝিয়ে দেওয়া হচ্ছে, পাশাপাশি তোমাকে এক্সট্রা আর ওই গাইড কেনার যে কষ্টটা সেটাও কিন্তু করতে হচ্ছে না। আমি চলো একটা অ্যাডিশনাল ফিচার বলি কোয়ার্টার শেষে করণীয়র মধ্যে, সেটা হচ্ছে যে নতুন নতুন স্কিল শেখার চেষ্টা করবা কোয়ার্টার শেষে। একটু যদি ফ্রি টাইম পাও, এই সময়টা না স্কুল লাইফটা আসলে স্কিল শেখার জন্য খুবই বেস্ট একটা পারফেক্ট টাইম। এইবার কিন্তু শিক্ষতে চমৎকার দুটো স্কিল কিন্তু দাদা আসছে। কি কি স্কিল জানি? আমাদের প্র্যাকটিক্যাল এআই এই কোর্সটা আসছে, যেটা থেকে আমরা এআই শিখছি এবং একই সাথে স্পোকেন ইংলিশ। চলমানে বিশ্বে ইংরেজি ছাড়া চলাটা বেশ কঠিন। এবং মুবিন, আমি একটু বলি যে ইংরেজি বুঝতে পারো, পড়তে পারো, লিখতে পারো, দ্যাটস নট এনাফ। ইংরেজি তোমাকে বলতে জানতে হবে এবং ফ্লুয়েন্টলি। সো ফ্লুয়েন্টলি ইংলিশ যদি বলতে না পারি, তাহলে কিন্তু তুমি ইন্টারন্যাশনাল কমিউনিকেশনের ক্ষেত্রে অনেক পিছিয়ে যাবে। তোমার যদি কোনো বিজনেস থাকে যেখানে ফরেন ক্লায়েন্টদের সাথে তোমার ডিল করতে হচ্ছে, বা জব যদি তুমি করো, জব পারপাসে অনেক সময় দেশের বাইরের লোকজনের সাথে ডিল করতে হয়। তো এই সমস্ত জায়গায় সফিস্টিকেটেড অনেক জায়গায় কিন্তু ইংরেজি বলতে না পারা একটা দুর্বলতা। আর ইংরেজি কিন্তু চাইলেই তুমি শিখতে পারবা, লিখতে পারবা, বলতে পারবা, পড়তে পারবা, কিন্তু চাইলেই তুমি হঠাৎ করে ইংলিশ বলতে পারবা না। এটার জন্য তোমার একটা মানে প্র্যাকটিস দরকার। সো এটা একটা সার্টেন প্রসেসে তোমার একটা প্র্যাকটিস করতে হবে, দেন তুমি ইংলিশ বলতে পারবে। আমরা বাংলা এত সহজে বলি কেন? মানে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কিন্তু আমরা বাংলাই শুনে অভ্যস্ত, আরেকটা ল্যাঙ্গুয়েজ কিন্তু শুনে অভ্যস্ত না। আমাদের কিন্তু জিহ্বা বা মাউথের যে অর্গানগুলো, ওগুলো এমনভাবেই ট্রেন আপ হয়েছে যাতে বাংলা খুব সুন্দর করে বলতে পারে। তো অন্য ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করতে গেলে কিন্তু সার্টেন প্র্যাকটিসেরও দরকার আছে। সো আর এই প্র্যাকটিস করার জন্য, যে কোনো কিছুই শেখার জন্য না, যত আগে থেকে করা যায়। মানে একটা সময় গেলে না মানুষের আসলে ব্রেন নিতে পারে না, মাসেল নিতে পারে না, অনেক কিছু আছে। তুমি ইংরেজি বলবা, ব্রেন হয়তো নিচ্ছে, তোমার মুখের মাসেলগুলো নিচ্ছে না, সো হবে না, শুনতে ভালো লাগবে না। আচ্ছা দাদা, আমরা যদি একটু সামনে আগাই, অ্যাডভান্স অ্যাডমিশন লিটমাস এক্সাম, এইটা যদি একটু ব্যাখ্যা করেন দাদা। অ্যাডমিশন লিটমাস এক্সাম কি হতে পারে এই ব্যাপারটা? এক্সাম তো এক্সামই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা শুধু পড়লেই হয় না, এক্সামও দিতে হয়। এবং আমাদের প্রত্যেক কোয়ার্টার শেষে কিন্তু কোয়ার্টার ফাইনাল এক্সাম আছে। হ্যাঁ, তো এই এক্সামগুলো অবশ্যই দিবা। এবং কোয়ার্টার ফাইনাল এক্সাম কিন্তু আমাদের সিকিউ ফরম্যাটেও আছে। হ্যাঁ, শুধুমাত্র যে তুমি এমসিকিউ দিবা তা কিন্তু না। এমসিকিউ, শর্ট কোশ্চেন, সিকিউ এবং সিকিউ এর খাতা কিন্তু তোমরা ছবি তুলে অ্যাপে সাবমিট করলে আমাদের এখানে পরীক্ষকরা কিন্তু তোমাকে এটা পরীক্ষা নিরীক্ষা করে কোথায় ভুল ভ্রান্তি ওইভাবে দাগায় কাটাকাটি করে কিন্তু তোমাকে আবার খাতাটা দিবে। সো এক্সাম সবসময় দিতে হবে এবং এটা শুরু থেকে এক্সামের মধ্যেই থাকতে হবে আসলে। একদম দাদা। এবং সর্বশেষ আমরা যেটা করতে পারি, আমাদের একটা কোয়ার্টার যখন শেষ হয়ে যায়, আমরা কিন্তু থেমে থাকলে হয় না, নতুন আরেকটা কোয়ার্টার শুরু হয় এবং অবশ্যই নতুন সে কোয়ার্টারটার প্রস্তুতি নিতে হয়। ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের ব্যাক টু স্কুল প্রোগ্রামেও তোমরা আবার বার্ষিক পরীক্ষা শেষে ফিরছো স্কুলে, আর তারই ধারাবাহিকতায় শিখো ফিরছে তোমার জীবনে নতুন রূপে, নতুন ভাবে, নতুন নতুন ক্লাস দিয়ে। দাদা, আমরা যদি একটু সামনে এগোই। দাদা, আমাদের মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের এই পর্যায়ে যেটুকু আমরা বলতে চাই, বিলিভ ইন ইউরসেলফ, অর্থাৎ নিজের উপরে বিশ্বাস রাখো। নিজের প্রতি বিশ্বাস রাখলেই তুমি যে কোনো কিছু জয় করতে পারবে, আর সেই জয়যাত্রায় শিখো তোমার পাশে থাকতে চায়। দাদা, ধন্যবাদ সবাইকে। সবার জন্য শুভকামনা থাকবে 2026 সাল যাতে সবার খুব ভালো যায়, বেস্ট একটা ইয়ার যায়, এবং এই জন্য শুরু থেকে আমরা পরিশ্রম করব এবং আশা করি বছরটা আমাদের খুব ভালোভাবেই যাবে, শিখোর সাথেই যাবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।